শুভ সন্ধ্যা সবাইকে। আমার ভয়েস যদি ঠিকঠাক আসে একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে ইয়েস বলে লিখুন, তাহলে আপনারা যদি আমার কথা পরিষ্কার সব শুনতে পান। আমরা লাস্ট একটা দুটো সেশন একটু ডিস্টার্ব হচ্ছিল, তো আমরা পুরো সেট আপটা চেঞ্জ করেছি আমাদের, এবং যাতে কোনো প্রবলেম না হয়, নতুন আমাদের ডিভাইস ল্যাপটপ থেকে শুরু করে সব চেঞ্জ করা হয়েছে যাতে পুরো ক্লিয়ার কমিউনিকেশন আছে। কারণ একটা সেশনেতে যখন এই মাঝে মাঝে ব্যান্ডউইথের প্রবলেম বা এগুলো হলে অনেকেই এটা নিয়ে আমাদেরকে ফিডব্যাক দিয়েছিল, তো আমরা চেষ্টা করেছি জায়গাটা এ করতে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ফিডব্যাক। আমরা আজকের সেশন শুরু করছি আমাদের মানি ম্যানেজমেন্ট ওয়ার্কশপের, এবং আমি খুব আনন্দিত এবং অভিভূত যে আপনাদের পার্টিসিপেশন, আপনাদের ভালোবাসা, আপনাদের অংশগ্রহণ আমাদেরকে খুব অভিভূত করেছে। আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি আপনাদের কাছ থেকে, এবং এখান থেকে আমরা অনেকেই খুব ভালো ফিডব্যাক পেয়েছি অনেকে এতে। তো আমাদের এই প্রত্যেকটা প্রোগ্রামের মতো আমরাও আজকের প্রোগ্রামে তো যারা এখানে পার্টিসিপেট করেছেন বা কামিং আরো করতে চলেছেন, একটুখানি আপনাদেরকে জেনে নেবো এখানেতে কারা কারা আপনারা এখানে যারা জয়েন করেছেন একদম নতুন, মানে প্রথমবার আমার সেশনটা জয়েন করছেন আমাদের মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামে। একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে নিউ বলে লিখুন বা ফার্স্ট টাইম বলে লিখুন, তাহলে বুঝতে পারবো যে আপনারা কারা কারা প্রথমবার আমাদের সেশনে জয়েন করছেন। একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সেতে পার্টিসিপেট করুন। আমাদের দেখবেন যারা মোবাইলে করছেন, ওই ইয়েতে নিচেতে ডান দিকে দেখবেন একটা তিনটে টিক আছে, ওটাতে ক্লিক করলে চ্যাট বলে একটা অপশন আসবে, চ্যাটেতে ক্লিক করলে ওখানে আপনি ইয়েস বা ফার্স্ট টাইম বা ইয়ে বলে লিখতে পারবেন, ওইখানেতে আপনার চ্যাট অপশনটা আছে। এমনি আমাদের ইয়েটা ভয়েস বা অপশনটা আমাদের এখন ডিসেবল করা আছে, এটা আমাদের এন্ড অফ দ্য প্রোগ্রামে এ করে দেওয়া হয়। আপনারা যখন একদম প্রোগ্রামটা পুরো শুনবেন আমাদের যে সেশনটাতে, একদম ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটুখানি চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবেন, পুরো প্রোগ্রামটায় পার্টিসিপেট করবেন। আমরা যে প্রশ্নগুলো করব এবং যে যে জায়গাগুলোতে বুঝতে অসুবিধা হবে, অবশ্যই আমাদেরকে লাস্টে একটা কোশ্চেন অ্যান্সার সেশন রাখি লাইভ, সেখানেতে জিজ্ঞেস করে নেবেন যে কোন কোন জায়গায় কমিউনিকেশন অসুবিধা হচ্ছে বা কোনটা জানার দরকার আছে। এবং পুরো ডেডিকেটেডলি যে প্রোগ্রামটা আপনারা দেখছেন, সেই এই যে 1 ঘন্টা 1 ঘন্টা, এটাতে আমি যে যেগুলো শেয়ার করব চেষ্টা করবেন যদি কোনো জায়গায় নোট করার, এবং আমরা একদম শেষ পর্যন্ত থাকবেন। আপনারা আপনাদের জন্য বোনাস কি প্রত্যেক সপ্তাহের মধ্যে এই সপ্তাহে রয়েছে, একদম যাবেন না শেষ পর্যন্ত, পুরো প্রোগ্রামটা শুনবেন, আপনাদের ফিডব্যাক দেবেন, আপনাদের ভ্যালুয়েবল মতামত জানাবেন, এবং যাতে আমরা ভবিষ্যতে এর থেকে আরো কিছু নতুন ধরনের প্রোগ্রাম করতে পারি, আরো নতুন, এবং আপনাদের ফিডব্যাকই আমাদের অনুপ্রেরণা, এটাই সবচেয়ে বড় ব্যাপার। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু চ্যাট বক্সে তো অ্যাক্টিভ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট টাইম যারা যারা আপনাদের, এবং যারা যারা আপনাদের কোনো কথা বলার থাকবে একটুখানি মানে লাস্টের দিকে সেশনে থাকবেন, এবং যখন আমরা প্রোগ্রামটা শেষেতে কোশ্চেন আনসার সেশনে যাবো হ্যান্ড রেজ করবেন, আমাদের সাপোর্ট টিম আপনাকে আনমিউট করে দেবে, তখন আপনি যা যা আপনার প্রশ্ন থাকবে বা সেশন রিলেটেড বা অন্য কোনো কোয়ারি আপনি সেখানে করে নিতে পারবেন। অর্থাৎ কোনো একদম নিশ্চিন্ত থাকুন, আমরা পুরো প্রোগ্রামটা সেশনটা চালানোর পরে আমরা এটা করে নেবো। আমাদের কাছে এই প্রোগ্রামেতে অনেকেই এসছে আমাদের সেশনেতে বা আমাদের অফিসে দমদম কলকাতাতে, যারা বিভিন্ন জায়গা থেকে, আমরা পশ্চিমবঙ্গ কলকাতা বিভিন্ন জায়গায় করি, বাঁকুড়া, বর্ধমান, বীরভূম, তারপর আসানসোল, বিভিন্ন জায়গা থেকে। তো আপনারা যারা এখানে পার্টিসিপেট করছেন একটুখানি চ্যাট বক্সে লিখুন আপনারা কোথা কোথা থেকে জয়েন করেছেন এখানে, একটু কাইন্ডলি চ্যাট বক্সে পার্টিসিপেট করুন যে আপনারা কোন কোন জায়গা থেকে এখানে জয়েন করেছেন, কলকাতা, হাওড়া, সল্টলেক, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, কোন কোন জায়গা থেকে আপনারা আছেন একটুখানি কাইন্ডলি চ্যাট বক্সে একটুখানি আপনারা পার্টিসিপেট করুন। একটু কাইন্ডলি সবাই একটুখানি চ্যাট বক্সে লিখুন আপনারা, তাহলে আমি বুঝতে পারবো আপনাদের সাথে পরিচয়টা হলে আমারও ভালো লাগবে। কোথা কোথা থেকে আপনারা আছেন, বিভিন্ন জায়গাতে, পশ্চিম মেদিনীপুর, তমলুক, তারপর আপনার নদিয়া, বিভিন্ন জায়গা থেকে, বনগাঁ, কলকাতা, বিভিন্ন জায়গা থেকে আছে আমাদের, কলকাতা বলে পশ্চিমবঙ্গ, কলকাতা বিভিন্ন জায়গা থেকে আছে। আপনারা যেখান থেকে জয়েন করে থাকুন না কেন, এখানেতে আমরা মেনলি বাংলাতে প্রোগ্রামটা করি, এবং মানি ম্যানেজমেন্টের উপরে বাংলায় এই প্রোগ্রাম আমাদের প্রথম যেটা আমরা শুরু করেছি। খুব ভালো একটা ইনিশিয়েটিভ, যেটা থেকে আমাদের মেন উদ্দেশ্য জায়গাটাতে আমরা প্রোগ্রামে যখন একটু যাবো দেখতে বুঝতে পারবেন। এবং এখানে আমাদের মেন যে প্ল্যাটফর্মটা, আপনারা একটুখানি কাইন্ডলি চ্যানেলটা অ্যাক্টিভ থাকুন কোথায় কোথা থেকে আসছেন, এবং আমরা পুরোটা শেষ করতে থাকুন। যে যে প্রশ্নগুলো করবো মধ্যখানে যে যেগুলো ইন্টারাকশন হবে আপনারা তাতে পার্টিসিপেট করবেন, এবং লাস্ট এই পর্যন্ত শেষ পর্যন্ত থাকবেন। আমাদের যে বোনাস গিফট গুলো একদম লাস্ট পর্যন্ত থাকলে আমরা এখান থেকে শেয়ার করে দেবো, শেয়ার পাঠিয়ে দেবো, একদম মিস করে যাবেন না। আমি শুরু করছি প্রোগ্রামটা আমাদের প্রোমো ভিডিও দিয়ে। আমি আমার সাপোর্ট টিমকে রিকোয়েস্ট করবো টু স্টার্ট উইথ আওয়ার প্রোমো ভিডিও। তারপর প্রোমো ভিডিও পরে আমরা সেশনেতে চলে যাবো উইথ ইওর পারমিশন। তো আমি আমার টিমকে বলছি প্রোমো ভিডিও দিয়ে আমাদের সেশনটাকে স্টার্ট করুন। আপনারা চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকতে হবে, লিখতে থাকুন।
থ্যাংক ইউ। নমস্কার সবাইকে। আমরা সেশনেতে চলে আসবো, একটুখানি জেনে নেবো। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস আজকে ডিসকাস করব, এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে এত ইম্পর্টেন্ট একটা জিনিস, এবং আপনাদেরকে যেটা শেয়ার করব একদম পার্টিকুলারলি যেটা ঘটছে, এবং যেটা আপনারাও শুনবেন এবং আপনারা হয়তো নিউজ পেপারে বা আর্টিকেলে অনেক জায়গায় পড়েছেন, পার্টিকুলারলি যেটা ঘটছে, এবং সেখান থেকে আমাদের কি কি দরকার অ্যাওয়ারনেস, এবং কেন আজকের দিনে দাঁড়িয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং আমাদের দরকার, এবং তার পেছনে কি কি জিনিস আছে, কি কি টুলস আছে বা কি কি জিনিস আছে, এবং কোন কোন জায়গা থেকে আমরা অ্যাওয়ারনেসে এখনো পিছিয়ে আছি, যেটা দরকার। তো আমরা একটুখানি জেনে নেবো। এখানে আপনারা তো লিখেছেন অনেকে, যারা পরে জয়েন করেছেন একটুখানি আপনাদের কোথায় কোথা থেকে জয়েন করেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। আর যারা আপনারা এখানে আছেন প্রোগ্রামটা দেখছেন, আমরা তো এইখানেতে আমরা তো অনেকেই লিখেছেন, যারা ফার্স্ট টাইম জয়েন করেছেন একটু ফার্স্ট টাইম বলে লিখুন, যারা সেকেন্ড টাইম বা থার্ড টাইম বা ফোর্থ টাইম অনেকেই, কারণ আমাদের অলরেডি 7-8টা সেশন হয়ে গেছে। আমরা জুন 2026-এর 9 জুন থেকে শুরু করি। আমরা প্রত্যেক মঙ্গলবার আমাদের প্রোগ্রামটা হয়। প্রত্যেক মঙ্গলবারে আলাদা টপিক্স নিয়ে আমরা আলোচনা করি, আলাদা ডিফারেন্ট টপিক্স। আমাদের আগে 7টার সময় শুরু হয়, তারপরে আমাদের এটা টাইমটা আপনাদের সবার রিকোয়েস্টে আমরা টাইমটাকে পিছিয়ে 8টায় করি, কারণ অনেকেই বলেছেন যে স্যার আমরা বাড়িতে পৌঁছাতে বা ফিরতে দেরি হয়, একটুখানি পরে করলে সুবিধা হয়, আমরা বাড়ি ফিরে করতে পারি। এবং আমরা প্রত্যেক দিন সেশনের পরে আমরা করি কি, পরের দিন আমরা প্রোগ্রামের বা রাস্তায় ইন্টারনেটের প্রবলেমের জন্য যদি মিস করে থাকেন, আপনারা যাতে পুরো প্রোগ্রাম করে দেন। আমাদের কাছে অনেকের সাথে আমরা 1-to-1 মিট করেছি, আমাদের সাথে কথা হয়েছে আমাদের গুগল মিটে আমাদের টিমের সাথে। আমরা প্রায় 10,000-এর উপর একটা কমিউনিটিকে সার্ভ করি, যেখানে আমাদের যারা আমাদের কাস্টমার আছেন, বিগত 25 বছর ধরে আমি করছি, আমার পরিচয়টা দেবো। আর আমাদের সাথে একটা 2000 কমিউনিটি আছে যারা আমাদের এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর উপরে কাজ করছে, তাদেরকে আমি অনলাইন ট্রেনিং দিই। 200-এর উপরে লোক আছে যারা আমার সাথে টিমেতে আছে। আপনাদের সাথে অনেকে কমিউনিকেট করেছি, যাদের সাথে কথা বলেছি, অনেকে আমার অফিসে এসছে। আর সেই ছবিগুলো আমরা, আপনারা যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আছেন, কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন কারা কারা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে আছেন। আমরা প্রত্যেকদিন ওখানে সকালবেলা কিছু মেসেজ, কিছু কুইজ বা কিছু কিছু শেয়ার করি, ইম্পর্টেন্ট শেয়ার করি প্রত্যেক সপ্তাহের প্রোগ্রাম ছাড়াও, যেটা আমরা মঙ্গলবারে দেখেন। এছাড়াও আমাদের ইনফরমেটিভ অনেক কিছু জিনিস থাকে, যেটা আমাদের প্রত্যেক মাসেতে আমরা কুইজের উপরে লাকি উইনার যেটা থাকে তাকে আমরা ওখানে পার্টিসিপেট করি, যাদেরকে আমরা ফিজিক্যালি আমাদের অফিসে মিট করেছেন যারা, বা আমরা গেছি ওখানে, তাকে আমাদের তরফ থেকে গিফট দেওয়া হয়, তার ছবি আমরা গ্রুপে পোস্ট করি। অত থাকবেন আপনারা যারা এখানে জয়েন করেছেন, এখানে যারা দেখছেন, এখানেতে একটুখানি জানতে চাইবো যেখানেতে যে আমাদের এটাতে যে কি বলে, যারা এতে করবো যে যারা এখান থেকে পার্টিসিপেট করেছেন, বয়সের এজ গ্রুপের যে জায়গাটা আছে সেখানেতে আপনাদের মানে কোন এজ গ্রুপেতে আপনারা আছেন একটুখানি বলবেন। যারা আপনারা মোটামুটি বিলো 30 বা 30 থেকে 40 বা 40 থেকে 50, আপনারা যে যে এজে আছেন, কারণ হচ্ছে কি আপনারা যে যে এজে আছেন বা যে যে আছেন, বা 40-এর উপরে আছেন, 45, 46, 47, 50, 52, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। আপনারা রিলেট করতে পারবেন অ্যাকচুয়ালি যে স্টেজেতে আপনারা আছেন, সেই স্টেজেস থেকে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে যেটা আমরা আলোচনা করব, সেই প্রেক্ষাপটে কোন জায়গায় আপনি অবস্থান করছেন, এবং সেখান থেকে কি কি জিনিস দরকার পাচ্ছে, যেটা আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে একদম। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু পার্টিসিপেট করুন ওখানে। এবং আমরা আপনারা আরেকটা জেনে নেবো, যেটা আপনাদের থেকে পার্টিসিপেট করছে, সেটা হচ্ছে যে আপনারা যারা যারা এখানে দেখছেন এই প্রোগ্রামটাতে, অনেক বিভিন্ন ধরনের প্রফেশনাল লোক আমাদের এখানে জয়েন করেন। কেউ হচ্ছে চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ সেলফ এমপ্লয়েড, ঠিক আছে, কে কারোর নিজস্ব ব্যবসা আছে। আপনারা কোন ট্রেডে আছেন বা কোন বিজনেসে আছেন, বা চাকরি করেন কিনা, বা কোনো বিজনেস করেন কিনা, বা প্রাইভেট ফার্মে আছেন, গভর্নমেন্ট জব, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন আপনারা কোন জবে আছেন বা কোন প্রফেশনে আছেন, আপনারা যেখান থেকে আপনারা আজকে যারা যারা এখানে পার্টিসিপেট করছেন, একটু আপনার মানে প্রফেশনাল এগুলো রাখুন একদমই। বা আপনারা এখনো পর্যন্ত কোনো জব স্টার্ট করেননি, বা এখন ভাবছেন বা কাজ খুঁজছেন, যেরকম যেরকম প্রোফাইলে আছে, একদমই আপনাদের একটুখানি পরিচয় পর্বশালী কি আমাদের উইথ ইওর পারমিশন আমরা আমাদের সেশন শুরু করছি। এবং আমরা আজকের একদম যাবেন না, আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং আপনারা যে যে জিনিসগুলো আপনাকে জানাবো যেগুলো বলবো, এবং আমরা এই প্রোগ্রামের পরে যেগুলো বললাম গিফট, এবং তার সাথে আপনাদের নিজস্ব পার্সোনাল ফিনান্সের উপরেতে যে জিনিসগুলো আমরা শেয়ার করবো, তাতে আপনি পুরো হ্যান্ড হোল্ডিং পাবেন আমাদের টিমের, যেটা আমরা লাস্টে অ্যাজ এ গিফট হিসেবে থাকবে। একদম যাবেন না, শেষ পর্যন্ত আমরা শেয়ার করছি উইথ ইওর পারমিশন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? তাহলে একটুখানি চ্যাট বক্সে এই বলে লিখুন, ইয়েস বলে লিখুন, তাহলে বুঝতে পারবেন যে আমরা আমার স্ক্রিন শেয়ারিংটা দেখতে পাচ্ছেন।
আমার স্ক্রিনটা ভিজিবল তো? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি যখন এই প্রোগ্রামটা করার জন্য প্ল্যানিং করেছিলাম, তো সেটা করতে গিয়ে কিছু জিনিস আমার কাছে চলে এলো একদম, যেটা আজকের দিনে দাঁড়িয়ে বাস্তব। আমি কলকাতা, চিনসুরা, যাদবপুর, পশ্চিম মেদিনীপুর, বারাসাত, আপনারা যারা পশ্চিমবঙ্গে বাস করেন ম্যাক্সিমাম এখানে যারা আছে সবাই মূলত তারা তাদের বিভিন্ন জায়গা থেকে একদম রিয়েল লাইফ এবং এই ঘটনাগুলো একদম রিসেন্ট ঘটা, যেটা ঘটে গেছে এবং সেখান থেকে এবং এটার থেকে যেটা আমার মনে হয়েছে যে এটা আপনাদের সাথে শেয়ার করার, কারণ আমাদের এখানে তো অনেকে এসেছেন যাদের সাথে আমরা কথা বলেছি, অনেকের বিভিন্ন প্রবলেম নিয়ে এসেছেন। আমরা যখন প্রোগ্রাম শুরু করি আমাদের প্রথমে ছিল যে একটা অ্যাওয়ারনেস, কিন্তু পরবর্তীকালে যেটা মানুষকে এতটা উপকার করতে পারে বুঝতে পারিনি। তো আমাদের কাছে অনেকে এসেছেন তাদের মানি ম্যানেজমেন্টের জন্য, তাদের বিভিন্ন ভাবে লোনেতে জর্জরিত হয়ে আছে, পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, হাউজিং লোন, এডুকেশন লোন, এবং সেটা কোনটা কিভাবে সাজাবে, ম্যাক্সিমাম ড্রেনেজ হয়ে যাচ্ছে, সেভিংস পার্টে কিছু ক্রিয়েট করা যাচ্ছে না, কোন কোন জায়গায় চলে যাচ্ছে ডাটা নিজের। তো সেটাতে সাজাতে গেলে যে কি কি স্কিল লাগে বা যেগুলো লাগে সেগুলো কথা বলে আমরা অনেকে হেল্প করেছি। অনেকে একদমই ক্রেডিট কার্ড আর পার্সোনাল লোনেতে পুরো জর্জরিত, যাদের যা আসছে টাকা তার থেকে বেশি টাকা চলে যাচ্ছে। তো এরকম অনেক মানুষ আমাদেরকে ইন্টারাক্ট করেছে, আমরা তার কেস স্টাডি দেখে তার পুরো ব্যাপারটা বুঝে তাকে আমরা চেষ্টা করেছি গাইড করার। তো আজকেও যেটা আপনাদেরকে বলবো, আমরা একদম এটা রিয়েল লাইফ স্টোরি কেন আপনাদের এই জায়গায় বলছি, আপনারা যে আপনারা এখানে লিখেছেন বিভিন্ন এজ গ্রুপেতে যারা আছেন যেখানেই থাকুন না কেন, মানে এটা কোনো সেলস পিচ না, এটা আবার বলছি এটা কিন্তু রিয়েলিটি, এবং এই রিয়েলিটি যত আপনারা আগে বুঝতে পারবেন তত কিন্তু ফিউচারে আপনাদের নিজেদেরকে এই মানি ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে, কারণ এটা একদম প্রত্যেকটা মানুষের জীবনে এই ঘটনাটা আসবেই। তো এটাতে যখন আপনাকে এটা এটা অস্বীকার কোনো জায়গা নেই, কারণ মানুষের আজকের দিনে দাঁড়িয়ে লাইফের লংজিভিটি বাড়ছে। আগের দিনে মানুষ বাঁচতো কম, 65-70 ছিল অ্যাভারেজ এজ। আজকের দিনে মেডিকেল সায়েন্স বেড়ে যাওয়ার ফলে আজকে কিন্তু মানুষ অনেক বেশি বছর বাঁচছে। আজকে লোকে কিন্তু 80, 85, 90 বছর পর্যন্ত আজকে ডাক্তাররা কিন্তু বাঁচিয়ে রাখছে। তারপরে আমাদের রিটায়ারমেন্টের পরেও আরো 20, 25, 30 বছর আমাকে বেঁচে থাকতে হবে। তাহলে বেঁচে থাকতে গেলে সেই সময় টাকা লাগবে, এবং সেই টাকাটা আজকের দিনে যা খরচা তার থেকে অনেক বেশি। আপনি যদি আমার সাথে একমত হন কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন যে আজকে যে খরচাটা আমাদের করছি, আমাদের সংসার চালাতে গেলে যে খরচা লাগছে বা যে লাইফস্টাইল আমরা মেনটেন করছি, তাতে যদি আমার আজকে 10 টাকা খরচা হয় বা 100 টাকা খরচা হয়, আজ থেকে 15 বছর বাদে, 20 বছর বাদে সেই খরচাটা 3 গুণ বা 4 গুণ হয়ে যাবে। তাহলে আমাকে কিন্তু নেক্সট 20 বা 25 বা 30 বছরের জন্য প্ল্যানিংটা করা জরুরি। আপনি যদি আমার সাথে একমত হন কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা মি বলে লিখুন। তো এটার জন্য কি কি মানে অপশন আছে সেটা আমরা দেখবো, এবং অ্যাকচুয়ালি কি ঘটে এবং লিগাল যে ব্যাপারটা বলছি এটা কিন্তু আপনারাও প্রচুর পেপারে পড়েছেন বা দেখেছেন, যেটা আমি নিজে এই কাজটা করতে গিয়ে কিছু কেস স্টাডি, 5খানা কেস স্টাডি আমার মনে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা দরকার। আমি আপনাদেরকে এটা শেয়ার করবো। আমি আমার ব্যাক এন্ডের টিমকে বলবো পেছনে সাউন্ডটাকে এবং ভিডিওটাকে অফ করে দিতে, ব্যাক এন্ডের যারা আছে, কারণ আমরা প্রোগ্রামটার মধ্যেখানে সাউন্ডটা আসলে অসুবিধা হতে পারে। একটুখানি আমাদের ব্যাক এন্ডের টিমকে বলবো আমরা প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরে ওটাকে ওপেন করার জন্য একটুখানি কাইন্ডলি টিমটাকে বলবো আমাদের এটা করে দিতে। আমরা চলে আসছি সেই শেয়ারিং এর সেখানেতে, আমরা প্রেজেন্টেশন চলে আসছি। প্রথমে আমার পরিচয় দিতে আমরা শুভ্রকান্তি দাস, যারা আমাদের অনেকে বলেছেন প্রথম। আমি এমবিএ ইন ইন্স্যুরেন্স ফিনান্সিয়াল প্ল্যানিং, 25 বছরের জার্নি শুরু করি। আমাদের এই প্ল্যাটফর্মটা ড্রিম লাইফ অ্যাডভাইজার 2019 থেকে, যেখানে আপনাদেরকে বলছিলাম প্রায় 2000 লোক আমাদের সাথে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং শেখে অনলাইন, এবং প্রায় 10,000 পর কাস্টমার আছেন পশ্চিমবঙ্গ বা কলকাতা বা তার বাইরে, ভারতবর্ষের বাইরেও আছেন, যাদেরকে আমরা এই সার্ভিসটা দিয়ে থাকি আমাদের ফিনান্সিয়াল প্ল্যানিং রিলেটেড, মানি ম্যানেজমেন্টের উপরে যেটা আমরা করে থাকি। তো আজকের দিনে দাঁড়িয়ে এই এই স্বপ্ন নিয়ে শুরু করেছি যে আজকে ভারতবর্ষে, এবং সেটাই আমাদের স্বপ্ন কি, আমরা কি করতে চাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের মিশন ভিশন হচ্ছে 10,000-এর উপর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার তৈরি করা, যারা সত্যি করে মানি ম্যানেজমেন্ট শিখে ভারতবর্ষে প্রায় 1 কোটির উপর ভারতীয় জীবনে একটা একদম পজিটিভ চেঞ্জ আসবে। আমাদের যে মিশনটা হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আমরা অনলি শুধু ওয়েলথ ক্রিয়েশন না, শুধু মানি ম্যানেজমেন্ট না, তার সাথে স্বাস্থ্য এবং সুখ, এই তিনটে মেলবন্ধন, তিনটে মিলিয়ে যাতে একটা মানুষের জীবনে আসে তার দেখে। এবং সেটাই আমাদের আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় চাই যে আপনারা যারা প্রোগ্রামটা দেখছেন আলটিমেটলি আপনাদের লাইফে ভ্যালু অ্যাড করা, এবং আলটিমেটলি এই প্রোগ্রাম থেকে যে জিনিসটা নিজেরা জানছেন, আমি আপনাদের কারণটা দেখাবো। এই প্রোগ্রাম থেকে আপনারা 4টে জিনিস পেতে পারেন। কি কি জিনিস পেতে পারেন সেটা আপনাদের একটু দেখাচ্ছি। এই মানি ম্যানেজমেন্ট প্রোগ্রামে আপনারা যে প্রথম 4টে জিনিস, যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, ফার্স্ট পয়েন্টটা হচ্ছে নিজের মানি ম্যানেজমেন্ট সম্পর্কে পুরো ক্ল্যারিটি আসবে। আপনারা যখন এই প্রোগ্রামটা দেখবেন, প্রত্যেক সপ্তাহে আমরা যে আলাদা টপিকস নিয়ে আলোচনা করছি, এবং সেখানে তারপরে যারা যারা আছেন এবং একদম শেষ পর্যন্ত থাকবেন, আপনাদের যা প্রশ্ন আসবে 1 to 1 কথা বলবেন। একটু যারা হ্যান্ড রেজ করছে তাদেরকে বলবো একটুখানি এখন হ্যান্ড রেজ করবেন না, শেষ পর্যন্ত থাকুন। আমরা আলোচনার পরে আমরা সবার কথা শুনে নেবো, যারা যারা আপনার আমার সাথে কথা বলতে চান। এই ক্ল্যারিটি আসবে, এবং যে যেগুলো মানি ম্যানেজমেন্টে আমাদের টুলগুলো লাগে সেই টুলগুলো কি, সেগুলোতে কিভাবে করতে পারি, কোথায় কোথায় প্রবলেম হয়, টেকনিক্যাল কি প্রবলেম আছে, কোথায় কোথায় মিসকমিউনিকেশন হয়, কেন আমরা ভুল করি, এই পুরো ব্যাপারটা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে প্রচুর প্ল্যাটফর্ম চলে এসেছে, আজকে অনলাইন প্ল্যাটফর্ম প্রচুর চলে এসেছে, যেখানে আমরা ডাইরেক্টলি উইদাউট কোনো কিছু কারোর কমিউনিকেশন ছাড়া নিজেরাই পারচেস করি। তো সেখানে ক্ষেত্রেও অনেক সময় একটা ভুলের জায়গা থাকে। তো এটা একটু যদি নিজে জানি
নিজে যদি বুঝি তাহলে কিন্তু আমার পক্ষে এটা অনেক সহজ হবে। আপনি যদি আমার সাথে একমত হন তাহলে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। যে আমার নিজের যদি মানি ম্যানেজমেন্টের সাথে ক্ল্যারিটি থাকে তাহলে আমি সহজভাবে ডিসিশন নিতে পারবো ভবিষ্যতে যে আমি কিভাবে এটাকে ম্যানেজ করবো, কিভাবে আমার পুরো ফিউচারটাকে ম্যানেজ করবো। এবং যখন আমি এটা বুঝতে পারবো তাহলে আমার জার্নিটা অনেক সহজ হবে। আপনি যদি আমার সাথে একমত হন তাহলে চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা বি বলে লিখুন। তো আমরা এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের যখন আমরা নিজেরা শিখতে পারবো আর নিজেরা জানতে পারবো তখন আমরা পরিবার, পরিচিত, আমাদের বন্ধু বান্ধব সবাইকে কিন্তু আমরা গাইড করতে পারবো যাতে তারাও তাদের জীবনে ভুল না করে। কারণ আমরা নিজেরা যদি ভুল করা থেকে যদি নিজেরা বাঁচতে পারি তাহলে আমরা আমাদের দেখেও কিন্তু পারিপার্শ্বিক অন্যরাও কিন্তু শিখবে, তাদেরকেও আমরা এখানে গাইড করতে পারবো যে হ্যাঁ ঠিক আছে এইভাবেই করতে হয়। থার্ড পয়েন্ট হচ্ছে যে এই প্রোগ্রামগুলো আপনারা যারা দেখছেন, আপনারা যারা এখানে আছেন অনেকেই আছেন যারা জব করেন বা বিজনেস আছে যেখানে আছেন, আপনারাও এই মানি ম্যানেজমেন্টটা শিখে আমাদের কাছ থেকে আপনাদের একটা পার্ট টাইম ইনকাম হিসেবে এখান থেকে এটা করতে পারেন। সে তারও একটা রিসোর্সেস আমাদের কাছে আছে যেটা আমাদের এই জায়গাতে কেরিয়ারও আপনি তৈরি করতে পারেন। এটাও একটা আমাদের প্ল্যাটফর্ম থেকে সুবিধা, কারণ আমরা এখানে এমন ভাবে জায়গাটা তৈরি করেছি যাতে আপনারা এখানে নিজেদের মানি ম্যানেজমেন্ট করতে পারেন, লোককে হেল্প করতে পারেন, নিজের কেরিয়ার তৈরি করতে পারেন। এবং তার সাথে লাস্ট নট লিস্ট ফোর্থ পয়েন্ট হচ্ছে পুরো প্রোগ্রামটা থেকে যারা আপনারা দেখছেন প্রোগ্রামটাতে আমাদের একটা পুরো টিম আছে যারা 100 থেকে 150 জন পিপল যারা আপনাদেরকে পুরো বিনামূল্যে এক্সপার্ট গাইডেন্স কমন পাবে আপনার নিজের পার্সোনাল। এটাতে একটা কমন প্রোগ্রাম যেখানে আমরা একটা অ্যাভারেজ ওভারঅল একটা জিনিস নিয়ে আলোচনা করছি। এবার ব্যক্তিগতভাবে আপনার নিজের, আপনি যে জবে আছেন, আপনার নিজে এখনো পর্যন্ত যেটা আপনি তৈরি করেছেন সেখানে আপনার যে সেভিংস, আপনার যেগুলো আছে, আপনার যে লোন বা লাইবিলিটি, এই পুরো ব্যাপারটা কোন শেপে আছে আজকের থেকে 15 বা 10 বছর বা 20 বছর বাদে আপনার যে যে গোলগুলো আছে তার সাথে কতটা অ্যালাইন, কোন কোন জায়গায় যেতে হবে, কোন কোন জায়গায় চেঞ্জেস দরকার, যদি একদম ঠিক থাকে তাহলে সেই ঠিকটা আছে কিনা, এই পুরো ব্যাপারটা ক্লারিফিকেশন আমাদের টিমের মাধ্যমে বা আমার মাধ্যমে আপনারা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে, যেটা আমরা আপনাদেরকে লাস্টে আরো শেয়ার করে দেবো। এই 4টে জিনিস আপনারা এই প্রোগ্রামের মধ্যে পাবেন যেটা আমাদের এ থেকে আসে। এবার আমরা টপিক্সে চলে আসছি যেটা নিয়ে আজকের সব থেকে ইম্পর্টেন্ট একটা খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হচ্ছে আমাদের কেন রিটায়ারমেন্ট প্ল্যানিং এত গুরুত্বপূর্ণ। আমরা যেটা নিয়ে কথা বলতে চলেছি, কারণ ভারতবর্ষতে আজকের দিনে দাঁড়িয়ে পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানেতে মানে সেখানকার সরকার কিন্তু মানে বাচ্চা জন্ম হওয়ার পর তার দায়িত্ব এবং রিটায়ারমেন্টের পরে তার দায়িত্ব নেয়, কারণ হচ্ছে সরকার সেইভাবে করা আছে এবং তাদের প্রত্যেকের রিটায়ারমেন্টের দায়িত্ব গভর্নমেন্টের। কিন্তু আজকে যেহেতু ভারতবর্ষের এত পপুলেশন আছে 150-60 কোটি, তার জন্য এই মুহূর্তে এত লোকের দায়িত্ব নেওয়া সম্ভব নয়। তার ফলে আমাদেরকেই কিন্তু নিজেকে, এবং এই মুহূর্তে ভারতবর্ষের মাত্র 10-15% লোক যাদের নিজস্ব রিটায়ারমেন্ট কিটি বা রিটায়ারমেন্ট ফান্ড আছে বা গভর্নমেন্ট সার্ভিস করে যাদের রিটায়ারমেন্ট ফান্ডিং আছে বা পেনশন আছে। কিন্তু বাকি যে সেগমেন্ট আছে এটা বড় সেগমেন্ট, প্রায় 60-65% লোক যারা কিন্তু আফটার রিটায়ারমেন্ট তো তাদের কাজ করতে হয় বা ফ্যামিলির উপরে বা ছেলে মেয়েদের উপর ডিপেন্ড করতে হয়, কারণ তাদের সেইভাবে কোনো রিটায়ারমেন্ট প্ল্যানিং হয়নি। এবং 15-20% লোককে কাজ করতে হয় ইভেন আফটার 60, যেখানে ক্ষেত্রে তার একটা রেগুলার রোজগার দরকার, তার নিজেদের ওষুধপত্র দরকার। এবং আপনি যে আমার সাথে একমত হন কালি চ্যাটে এস করে লিখুন, এরকম লোককে কিন্তু আপনারাও দেখেছেন, আপনাদের আশেপাশেও আছে যারা কিন্তু এখনো পর্যন্ত আফটার 60 কিন্তু তারা কাজ করছে বা তারা ছেলে মেয়েদের উপর ডিপেন্ড করছে ইয়েতে। তো এই ঘটনাগুলো কিন্তু খুব বাস্তব এবং এটা কিন্তু আকচার হয়। যদি আপনারা আমার সাথে একমত হন কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন বা আমি বলে লিখুন যারা আপনার সাথে একমত। আমরা 5টা কেস স্টাডি দেখে নেবো যেটা আমাদের খুব রিসেন্ট ঘটনা। আমি এই মানে যখন এই প্রোগ্রামটা বানাতে গিয়ে দেখছিলাম এবং ঘটনাটা কি ঘটেছে, হয়তো এরকম ঘটনা আমরা পেপারও দেখেছেন। অ্যাকচুয়াল ঘটনার সাথে কি কি লিঙ্ক আছে এবং আমরা এখান থেকে কি শিখতে পারি, অ্যাকচুয়াল ঘটনা আমরা আমরা কেন প্রেজেন্ট করছি, এখান থেকে আমরা কি শিখবো, এই শেখাটাই সব থেকে বড় বেশি ইম্পর্টেন্ট। আমার ঘটনাটাও তো ইম্পর্টেন্ট, তার থেকে শেখাটা, লার্নিংটা, এবং এটাই যাতে ভবিষ্যতে এই ভুলটা আমরা না করি, এটার জন্য মেন। আমি আপনাদেরকে প্রথম যে 3টে জিনিস বললাম সেটা আর্থিক স্বাধীনতা, বাসস্থানের অধিকার, নিজের তহবিলের নিয়ন্ত্রণ। আমাদের এই 3টে জিনিস এটা আমাদের রাইট এবং এটা জিনিসটা করাটা খুব জরুরি। আমরা এই ঘটনা দেখেছি যে আমাদের আফটার রিটায়ারমেন্টে 3টে সব থেকে বেশি রিস্ক থাকে। কি কি রিস্ক থাকে আমাদের? ফার্স্ট রিস্ক হচ্ছে আমাদের সম্পত্তি আর নিরাপত্তা। আমাদের যে ধরুন সারা জীবন পরিশ্রম করে আমরা যেগুলো বানাই, বাড়ি, কিছু অ্যাসেট বানালাম, ঠিক আছে, এবার এইটা থেকে আমরা ঠিকঠাক আমাদের আমাদের সমস্যা বাড়ি বা স্থাবর সম্পত্তি থাকলেও নগদ ক্যাশ ফ্লো রিটায়ারমেন্ট ফান্ড আমাদের থাকতে হবে। আমি একটু টিমকে বলবো ব্যাক এন্ডে আমাদের সাউন্ডটাকে বন্ধ করে দিতে, সাউন্ড আর ভিডিও আওয়াজ আসছে, একটু বন্ধ করে দিতে সাউন্ড আর ভিডিওটাকে। নিজের তৈরি বাড়ি বা স্থাবর সম্পত্তি থাকলেও নগদ ক্যাশ ফ্লো রিটায়ারমেন্ট ফান্ড না থাকলেও তাকে বাধ্য হয়ে তাকে আলাদা দ্বারস্থ হতে বাধ্য হয়। এটা একটা ব্যাপার আছে। সেকেন্ড হচ্ছে সন্তানের নির্ভরতা। আমরা মনে করি দেখুন সন্তান আমাদেরকে হেল্প করবে না, একদমই বলছি না, কিন্তু সে করলেও আমাদেরকে নিজেদের ভাবনাটা নিজেদের ভাবতে হবে। আমরা তাদের উপর ডিপেন্ড হয়ে যদি চলি তাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হতে পারে। তাদেরকে পড়াশোনা করেছি, শেখাচ্ছি, ডেফিনেটলি তারা আমাদের পাশে থাকবে, কিন্তু তাদের জন্য যেন নির্ভর করতে না যে তারা দেখলে আমার চলবে, এটা কিন্তু না হয়, এটা কিন্তু একটা বড় ভুল। আর থার্ড হচ্ছে নিজের সঞ্চয়ের উপর নিরন্তর হাজার, নিজের উপার্জন করা সঞ্চয় বা পেনশন, এটা যদি আমরা অন্য কাউকে দিয়ে দিই, আমার নিজের বাড়ি যদি অন্য কাউকে দিই, তাহলে পরবর্তীকালে ভবিষ্যতে একটা বড় হতে হবে।
এই যে জিনিসগুলো বলছি আপনাদের তিনটে, এটা কিন্তু ভয়াবহ ঝুঁকি, যেটা আমরা দেখেছি বা ফেস করেছি। যদি আপনার আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে এস বলে লিখুন। তো কি ঘটনা ঘটে দেখুন। প্রথম কেস স্টাডি আমরা দেখছি পশ্চিম মেদিনীপুরের পুষ্পা শর্মা। ওনার সাথে কি হয়েছিল, এটা ক্যালকাটা হাইকোর্টে কেসটা গেছিল 2026-এ, এবং এই কেসেতে কোর্ট যেটা রায় দিয়েছে এবং সেখানে কি ঘটনাটা করে যা ছোট্ট করে একটু দেখে নিই। নিজের বাইরের বাড়ি তৈরি করেছে, নিজের বাড়িতেই তাকে আশ্রয় দিয়েছিলেন। মেদিনীপুরের জ্যেষ্ঠ নাগরিক পুষ্পা শর্মা, তার স্বামী মারা যায় 2018 সালে। স্বামীর 3 তলা বাড়ি, সেখানে তার 2 ছেলে, যেহেতু উনি এগুলো সব স্বামী করে দিয়েছিল ছেলেদের নামে। তো তার ফলে কি হচ্ছে, তারপরে যখন মারা যাওয়ার পরে আস্তে আস্তে তার ভরণ পোষণ চিকিৎসার জন্য আর কোনো কিছু এই করতে যায় না, তাকে চায় বাড়ি থেকে বার করে দিতে, বৃদ্ধাশ্রমে পাঠাতে। এই ধরনের ব্যাপারগুলো তো অনেক জায়গায় ঘটে, আপনারা দেখেছেন। এমনকি নিরাপত্তা পরে তাকে যদি কি করে, দাদার বাড়িতে কটকেতে সেখানে আশ্রয় নিতে হয়েছিল। এটাও একটা বড় রিয়ালিটি, যেটা নিজের বাড়ি থাকতে, হাজবেন্ডের তৈরি করা বাড়ি, সেখানে 2 ছেলে থাকতেও তাই কিন্তু সেখান থেকে শেল্টার নিতে হয়েছে দাদার কাছে, তার এটা। তো সেটা তারপরে এটা কেসটা কোর্টে যায়, সেখান থেকে যায় 2 ছেলেকে কোর্ট বলে, বড় ছেলেকে বলে 15,000, ছোট ছেলেকে বলে 10,000 টাকা, 25,000 টাকার ভরণ পোষণ, এবং এটা আজীবন দিতে হবে। তো এটা নিয়ে অনেক কিছু লিগ্যাল ব্যাপার আছে, এবং সেটা আমি আপনাদের দেখাবো এখানে। সেটা থেকে কি হয়, আমরা পরবর্তীকালে এই জায়গা থেকে আলটিমেটলি ভরণ পোষণের জন্য একটা টাকা, তাও সেই ভিক্ষে দেওয়ার মতো পরবর্তীকালে আসে, সেখানে না থাকে কোনো ভালোবাসা, না থাকে কোনো অ্যাটাচমেন্ট। তো এই জায়গাটা থেকে এই যে ভদ্রমহিলার ঘটনাটা, এটা আমাদের এখন এই কেস স্টাডি যেটা কোর্টে এসেছিল, যেটা হাইকোর্টের জাজমেন্টের কপি থেকে আমরা পেয়েছি। এরকম ঘটনা আমাদের তো এখান থেকে একটা জিনিস হচ্ছে যে আপনার বাড়ি আছে মানে রিটায়ারমেন্ট সিকিউরিটি, তার নয়, এটা সম্পূর্ণ ধারণা ভুল। তো এরকম ক্ষেত্রে অনেকের আছে, যেমন ছেলে আছে বা মেয়ে আছে, সেখানে ক্ষেত্রে ছেলে কতটা পাবে, মেয়ে কত, আজ ইকুয়াল রাইট আজকের দিনে দাঁড়িয়ে। তো সেখানে ক্ষেত্রে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে, পরবর্তীতে চেঞ্জ হয়েছে, এই পুরো ব্যাপারটা সম্বন্ধে একটু ক্ল্যারিটি থাকবে, কোনটা করবো কোনটা করবো না সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এরকম 3-4-5টা কেস স্টাডি আমরা বার করেছি, কারণ এগুলো দেখবেন আপনাদের নিজেদের সাথে রিলেট করে, এবং এই ঘটনাগুলো না আমাদের সাথে ঘটে। এখানে আমরা কি শিখলাম, যে প্রচলিত ভুল ধারণা, বাড়ি বানিয়েছি মানে এটা আমাদের অবসর জীবনের প্রধান সঞ্চয়। ইটের বাড়ি থেকে কিন্তু প্রত্যেক মাসে নিয়মিত খাবার বা চিকিৎসা আসে না। সম্পত্তি নিয়ে সন্তানের সঙ্গে আইনি বিরোধী জমাতে পারে, এবং আইন আপনাকে রক্ষণাবেক্ষণের টাকা দিতে পারলে ঘর ফিরিয়ে দেওয়ার নিশ্চয় দিতে পারে না। আমার কাছে টাকা মানে বাড়ি আছে বা আমার ছেলে আছে, তারপর কিন্তু এটা নয় যে আমার ভবিষ্যতে আমার কাছে কিন্তু আমার চলার জন্য ওষুধপত্র, আমার নিজের রেগুলার খরচা চলে যাবে। আমাকে কিন্তু ক্যাশ ফ্লোটাও রাখতে হবে, ক্যাশ ফ্লোটার জন্য প্ল্যানিং করতে হবে। যদি আমি না করি, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাকে এই ধরনের জিনিসের, এবং এই ঘটনাগুলো কিন্তু কনসিকুয়েন্সেস আমরা তৈরি করি। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। এই যে ঘটনাটা ঘটেছে, আমাদের অ্যাওয়ারনেস এর জন্য, আমরা না জানার জন্য, ভুল ধারণার জন্য আমরা কিন্তু ভুল করে এই ব্যাপারগুলো করি, এবং সেটার থেকে বাঁচার জন্য বা সেটা থেকে বোঝার জন্য আজকে কি করা উচিত সেটাও আমরা এখানে আলোচনা করব। সঠিক সমাধান কি, একদম যখন আপনারা যে এই যে আছেন, দেখুন বাচ্চার জন্য অবশ্যই করবেন, তার জন্য এডুকেশনের যে প্ল্যানিং, তার জন্য যা যা আছে সবকিছু আমরা করব। এছাড়াও কিন্তু নিজের রিটায়ারমেন্ট পারপাস, মান্থলি লিকুইড ইনকাম, ডেডিকেটেড মেডিকেল ফান্ড এবং লিগাল ডকুমেন্টস কন্ট্রোল, এই 4টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট। নিয়মিত পেনশনের উৎস, মানে আফটার রিটায়ারমেন্ট যাতে রেগুলার ক্যাশ ফ্লো থাকে, যেখানে আপনাকে কারোর কাছে হাত পাততে না হয়, আপনার ছেলে মেয়ের কাছ থেকে, আপনার ফ্যামিলির কাছ থেকে, আপনার রিলেটিভদের কাছ থেকে, কোনো জায়গা থেকে কাউকে না চাইতে। সেকেন্ড হচ্ছে যে, এবং এটা কিন্তু মানে যতটা আপনি স্বাধীন হবেন, তত কিন্তু আপনার নিজস্ব সম্মান সবকিছু ভালো থাকবে, এটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। ক্যাশ ফ্লো প্রত্যেক মাসে যেটা আপনার কাছে গ্যারান্টেড আসবে। ডেডিকেটেড মেডিকেল ফান্ড, আজকে আফটার 60 পরে সব থেকে বেশি প্রয়োজন হচ্ছে আমাদের মেডিকেলের খরচা, সেটা যাতে রেগুলার আসতে পারে। এবং নিজের নামে মালিকানা স্পষ্ট আইনি অধিকার। আজকের দিনে দাঁড়িয়ে লিগাল সিস্টেম যেভাবে হয়েছে, তাতে আমি যেভাবে চাইবো সেভাবে উইল বানানো, সেটা কি কি করবো সেটা বলে দিচ্ছি, তাতে যাতে আমি বা আমার মিসেস বা আমরা যে স্পাউস যতদিন থাকবো ততদিন পর্যন্ত আমাদের পরে, এবং আমরা চলে যাওয়ার পরে তারপরেই আমার রাইট আমার পরের জেনারেশনে যাবে, তার আগে কিন্তু কোনো রাইট আমরা পরের জেনারেশনকে দেবো না। এই ব্যাপারগুলো অনেক ক্ল্যারিটি চলে আসছে আজকের দিনে দাঁড়িয়ে। আজকে আমরা যে ভুলগুলো আগে করে এসেছি ইমোশনেতে বা ভয়তে, ভুলেতে, সেটা কিন্তু আজকের দিনে করা যাবে না। করলে তার কনসিকুয়েন্সেস এগুলো হতে পারে, যেটা আমরা ঘটনা থেকে শিখি। সেকেন্ড কেস দেখুন, ডক্টর গীতা রায়, এবং এরা খুব মানে পড়াশোনা জানা, এরকম নয় যে তারা যায় না, ইমোশনে মানুষ হয় না, তার সমস্ত পয়সা খরচা করে তার ছেলেকে পড়াশোনা করেছে, এবং কোথায় কোথায় করেছে দেখুন। আজকে আমরা এটা দেখি না যে যারা কম পড়াশোনা জানে তারাই শুধু এরকম করে, যারা পড়াশোনা জানে তারাও করে এবং বেশি করে। আপনি যদি আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। দেখুন কি হয়েছে, ছেলেকে তার সারা জীবনের সেরা শিক্ষা দিল, কিন্তু শেষ বয়সে সে নিখোঁজ। তার নিজের কোথায় কোথায় পড়িয়েছে দেখুন। তার ছেলেকে 59 বছর বয়সী মা আর 81 বছর বয়সে ক্যান্সার কিডনি আক্রান্ত বাবা নিজের সমস্ত কেরিয়ার ত্যাগ করে ছেলেকে তার শীর্ষ প্রতিষ্ঠানে পড়ান। সেন্ট জেভিয়ার্সে, আইআইটি খড়গপুর, আইআইএম আহমেদাবাদ। বুঝতে পারছেন কত টাকা খরচা করেছে, নিজের সমস্ত সেভিংস খরচা করে তারা আজকে তার ছেলেকে এই জায়গায় তৈরি করেছে। ছেলে যখন নিজের পায়ে দাঁড়িয়ে গেল, তারপরে 13 বছর ধরে বাবা মার সাথে কোনো যোগাযোগ নেই। একটাই ছেলে,
ন্যাচারালি তাদের কাছে একটা ইমোশনস, কিন্তু আদালতের কাছে যায় শুধু তাদের দরকার ছিল যে শুধু টাকা পয়সা বা ইয়ে নয়, ছেলে যাতে তার সাথে এ দেয়, কিন্তু আইনি অধিকার চাইতে হয়। এই পুরো ব্যাপারটাতে সব থেকে বড় ইমোশনাল হয়ে যাবে যে আজকে সারা জীবন ধরে খেটে যখন মানুষ করছি, তারপরে যখন সে যদি এটা করে, আদালত বলেছে কি তাকে যে মাসে 10,000 টাকার মেনটেন্স দেয়, কারণ ওনারা অলরেডি দুজন ডাক্তার, তাদের অলরেডি একটা পেনশন আছে, নিজস্ব বাড়ি আছে। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, আজকে আমরা খেটে যে ছেলে মেয়েকে তৈরি করছি, বড় করছি, আজকে কিন্তু আলটিমেটলি তারা যে আমাকে ভবিষ্যতে দেখবে এটা কিন্তু করে না। অতএব আমাকে কিন্তু তাদের সাথে সাথে আমার নিজেরটাও আমাকে ভাবতে হবে। আপনি যদি আমার সাথে একমত হন, কালি চাইলে ইউজ করে লিখুন, আমি ওদেরটাও করবো, তার সাথে আমারটাও করবো, আমারটাকে বাদ দিয়ে করবো না। এই জায়গাটা যদি ইমোশনালি আমরা ঠিক করতে পারি, তাহলে এটা এটা কি শিক্ষা আমাদের? সন্তানের উচ্চশিক্ষা আপনার দায়িত্ব হতে পারে, কিন্তু আপনার রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্টের ফান্ড নয়। আপনার রিটায়ারমেন্ট ইনভেস্টমেন্টের ফান্ডিংটা আপনাকে করতে হবে। এটা কিন্তু ওটাকে উপেক্ষা করে বা ওখান থেকে করে করা যাবে না। এটা কিন্তু সব থেকে বড় একটা জিনিস। আর এটা যদি উপেক্ষা করেন, তাহলে ভবিষ্যতে কিন্তু এই ধরনের কনসিকুয়েন্সেস আমাদের জীবনে আসতে পারে। এবং এই কেসটাও 2026 আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি একদম রিসেন্ট ক্যালকাটা হাইকোর্টের কেস স্টাডি থেকে এই ঘটনাগুলো আমরা পেয়েছি। তাতে আমরা কি পেলাম? আনফান্ডেড অ্যাজাম্পশনের বিপদ। আমরা ভেবে নিলাম যে হ্যাঁ ঠিক আছে, এইভাবেই আমাকে হবে, কিন্তু কি সন্তানের আয় কিন্তু পেনশন ফান্ড নয়। বাবা মা ভাবেন যে ঠিক আছে, ছেলেকে বড় করেছি, সে বড় হয়ে আমাদের দেখাশোনা করবে, কিন্তু এইটাকে বলে আনফান্ডেড অ্যাজাম্পশন, অসমর্থ। মানে আমি যে ভেবে নিচ্ছি সে আমাকে দেখবে, কিন্তু নয়। সন্তানের ভালোবাসা চান, নিজের জীবিকা সন্তান নির্ভর করবেন না, একদমই না। নিজের উপর নিজে ডিপেন্ডেন্ট থাকুন, তার সাথে যোগাযোগ রাখুন, তার ফ্যামিলির সাথে যোগাযোগ রাখুন। যদি সে একসাথে থাকে ভালো, না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু রিলেশনশিপ ভালো থাকে যখন আপনি নিজে স্বনির্ভর, তার উপর হাত পাততে না হয়। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে ইউজ করে লিখুন। সন্তানের পড়াশোনার খরচ চালাতে গিয়ে নিজের রিটায়ারমেন্ট ফান্ড ভাঙবেন না। জরুরি স্বাস্থ্য খরচের জন্য নিজের নামে পর্যাপ্ত হেলথ কভারেজ রাখুন। কোথাও যেন লাইফে নিজের ডিগনিটিকে নষ্ট না করতে, কোথাও যেন মনে হয় না যে, আমরা বাগবান সিনেমা অনেকেই দেখেছেন, যেখানেতে একদম এই ঘটনাটাই দেখানো হয়েছে, যেটা হয় একটা বাবা তার 4-5টা ছেলে মেয়েকে বড় করতে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে নিজের সমস্ত খরচা করার পর প্রত্যেকটা ছোট ছোট একটা চশমা তৈরি করার জন্য ছেলেকে চাইতে হয়। তো এই ব্যাপারটা আমরা আমাদের সমাজের জায়গা থেকে শিখি, যেটা এটা কিন্তু লার্নিং। তো আমরা যেটা ভুল করেছি সেই মিস্টেক থেকে শিখি। এবার আমরা যেটা চাইবো কি, যেটা নিজের লাইফের মিস্টেক না করে অন্যের লাইফের মিস্টেক থেকে নিজে শিখে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে দাঁড়িয়ে আছি, ভবিষ্যতে তো আমার নিজের লাইফের এই মিস্টেকটা না হয়। আপনি যদি আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে ইউজ করে লিখুন। থার্ড কেস স্টাডি হচ্ছে নিভা বাসু, বারাসাত। দেখুন, এগুলো সব পশ্চিমবঙ্গ কলকাতারই ঘটনা। আমি যেগুলো দেখাচ্ছি, এগুলো বিভিন্ন বিভিন্ন প্রোফাইলের লোক, আলাদা সেগমেন্টের লোক, আলাদা এডুকেশন ক্লাসের লোক। এবং এরা একজন দেখুন, আপনার সেকেন্ড টাইম ডাক্তার, এক একজন একটা প্রোফাইলে, কিন্তু প্রত্যেকেই ভুলগুলো করেছে। কি করেছে? সে হয়ে সম্পত্তি তার ছেলেকে আগে থেকে গিফট দিয়ে দিয়েছে, বারাসাতে নিভা বাসু। এবং তার কনসিকুয়েন্সেস কি হয়েছে, যখন তার হস্তান্তর করে দেন সম্পত্তির পর, ছেলে তার দেখাশোনা করা বন্ধ করে দেয়। মা তখন ট্রাইব্যুনালে গিয়ে ডিড গিফট বাতিল করা যাবে না। হাইকোর্ট বলছে না, আপনি যখন গিফট করে দিচ্ছেন তখন দেওয়া যাবে না। পকেট মানির জন্য মাসে একটা টাকা দিতে বলে, এবং তাকে একটা 2,000 টাকা পকেট মানি, এবং এছাড়া তার এর জন্য 15 থেকে 20,000 টাকা দেয়। ব্যাপারটা হচ্ছে মেনটেনেন্স। এবং মেনটেনেন্সের টাকাটা যখন কোর্ট বলছে ছেলে বা মেয়েকে যে তোমার বাবা মাকে দাও, এবার হাত পেতে তাকে চাওয়া, কোর্টের স্বর্ণপন্ন, এটা একটা ভীষণ একটা লজ্জার ব্যাপার। তো এই জায়গাটা তৈরি হয়েছে কিন্তু এই কনসিকুয়েন্সেস এর জন্য, যে আমি আগে থেকে ইমোশনালি আমি ছেলেকে তার ইয়ং বয়সেতে আমি তাকে বললাম, তো ও তো আমাকে দেখবে, দিয়ে দিলাম। এই ঘটনা আপনারা অনেকে দেখেছেন। তো এটাও ঘটনা যেটা 2026-এ কেসে গেছে। এবং এতে আলটিমেটলি কিন্তু এখনো পর্যন্ত আমাদের আইনি জায়গায় এমন হয়েছে, যেখানে ক্ষেত্রে ওই মেনটেনেন্সই দেওয়া হচ্ছে। এখানে ক্ষেত্রে কিন্তু আমাদের ফিউচার যে আছে সিস্টেমে, তাতে কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু অনেক প্রসিডিউরটা অনেক লম্বা, দীর্ঘ আইনি লড়াই। সেখানে ওই ধৈর্য ধরে অনেক পয়সা খরচা করার ব্যাপার আছে। তো আমি যদি আগে থেকে অ্যাওয়ার হই, আগে থেকে জানি, বা আগে থেকে কিভাবে করবো গুছিয়ে যদি আগে থেকে সাজিয়ে করি, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে এই কনসিকুয়েন্সটা তৈরি হয় না। আপনি যদি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে দিয়ে করে লিখুন। তাহলে আমরা কি বুঝলাম? এখানে সম্পত্তি হস্তান্তর আগে করা যাবে। নিজের জীবন দশায় আমার সমস্ত সম্পত্তির রাইট আমারই থাকবে। একমাত্র আমি বা আমার স্পাউস চলে যাওয়ার পরে তবেই কিন্তু সেই সম্পত্তির দায়িত্ব অন্য কাউকে দেওয়া হবে, আমার সন্তান বা তাকে, কিন্তু তার আগে নয়। এটা আমরা এখান থেকে শিখলাম। দেখুন, 4টে সুরক্ষার নিয়ম, এগুলো সব যারা লিগ্যাল ওয়েলথ রুলস এর এগুলো বলছে। লাইফ টাইম রেসিডেন্সিয়াল রাইট, এটাকে বলে হচ্ছে, ওটা কোর্ট বলছে। এটা আমাদের লিগ্যাল, যখন আমরা ডিড বানাই বা উইল বানাই, সেখানে আমরা দিতে পারি যে সম্পত্তি সন্তানদের হস্তান্তর করে চাইলেও দলিলে একটা রাইট লেখা থাকে, আজীবন বাসস্থানের আইনি অধিকার। মানে আমি যতদিন বেঁচে থাকবো, আমার ওয়াইফ যতদিন বেঁচে থাকবে, ততদিন তাদেরকে কেউ বাড়ি থেকে বার করতে পারবে না। স্পষ্ট ভাষায় লেখা থাকবে, যাতে পরবর্তীকালে এই লিটিগেশন না হয়, কোনো বাচ্চা বা ছেলে বা মেয়ে কোনোদিন ভাবতে না পারে যে আমরা পেয়ে গেছি, এখন তাদেরকে ঘর থেকে বার করে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো। এই জায়গাটা করার আগে যদি আমি আইনিগত ভাবে এটা করে ফেলতে পারি, তাহলে কিন্তু তারা ভাববে না এটা আমাকে, যখন আমি গিফট ডিড করছি বা কোনো কিছু করছি, সেটা ভাবতে হবে। সেকেন্ড হচ্ছে উইল মানে উপহার। আমরা যখন উইল করছি, জীবিত অবস্থায় গিফট ডিড না করে উইল করা। উইল মানে হচ্ছে আমার মৃত্যুর পরে
আমার সম্পত্তি, এই উইলটা খুব সহজে করা যায় কোনো উকিল যদি আপনাদের পরিচয় থাকে, এবং সেটা 10 টাকা স্ট্যাম্প পেপারও, এবং আপনি যখন করছেন 3টে উইটনেসের মাধ্যমে খুব সহজে করা যায়। যদি আপনার কোনো পরিচিত উকিল থাকেন তার সাহায্য নিতে পারেন, আমাদের টিমেরও সাহায্য নিতে পারেন। এটা খুব সহজে করে যাতে আপনার ভবিষ্যতে আপনার এই জায়গাটা কোনো লিটিগেশন হবে না, এবং আপনি যেভাবে যে জায়গাটা যাকে দিতে চান সেইভাবেই পাবে, আপনার বেঁচে থাকা অবস্থায় হবে। তো এটা একটা ক্ল্যারিটি যেটা দরকার। থার্ড হচ্ছে যে কন্ডিশনাল গিফট, সিনিয়র সিটিজেন অ্যাক্ট সেকশন 23, সেটা একটা লিগাল অ্যাক্ট, যেখানে বলছে যে পরিষ্কার স্পষ্ট শর্ত আপনি রক্ষণাবেক্ষণ না করলে, যদি আপনারা বেঁচে থাকা অবস্থায় বাবা মা যদি ইয়ে না করেন, দেখাশোনা না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে এটা পাবেন না। ভবিষ্যতে এটা আমরা রামকৃষ্ণ মিশন বা কাউকে দিয়ে দেবো, এই ধরনের এগ্রিমেন্ট। তাতে কি হবে, ছেলেমেয়েরা জানবে ভাই যদি বাবা মা দেখাশোনা না করি তাহলে কিন্তু আমাকে ভবিষ্যতে, এটা কিন্তু অ্যাক্ট চলে এসছে। এবং সিনিয়র সিটিজেন অ্যাক্ট যেটা আইনি যে জায়গাটা সেকশন 23, তাতে পরিষ্কার বলা আছে যদি তাদের কোনো রকম ইয়ে না হয়, সম্মান না হয়, যদি তাদের দেখাশোনা না করা, যদি তার মেনটেনেন্স না করা হয়, নিজের থেকে স্বতঃস্ফূর্ত হবে, তাহলে কিন্তু ভবিষ্যতে তার সম্পত্তির এটাও কিন্তু সে চাইলে অন্য কাউকে দিয়ে দিতে পারে। তো এই কন্ডিশনাল গিফট এটাও কিন্তু একটা বড় জায়গা। তার ফলে কি হবে, পরবর্তী জেনারেশন কিন্তু কেয়ারফুল হবে কিছু করার আগে, যে না এরকম করবো না। সম্পত্তি বনাম লিকুইড, সম্পত্তির চেয়ে নিজের নামে কিছু লিকুইড রিটায়ারমেন্ট ফান্ড, ফিউচার ফান্ড, পেনশন, একদম যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত সমস্ত কিছু জিনিস আপনি বা আপনার স্পাউসের আন্ডারে থাকাটাই সব থেকে বেশি মানে গ্রহণযোগ্য। এটা যখনই আপনি রাখবেন, তারপরে আপনাদের অবর্তমানে আপনি পরের জেনারেশনকে দিয়ে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাদের জীবিত থাকা অবস্থাতে তার কোনো রাইট পরবর্তী জেনারেশনে না দেওয়াটাই বেটার। এটাই আমাদের এই ঘটনাগুলো আমাদেরকে এই কনসেপ্ট গুলো শেখায়। আমরা যাতে এই ভুলটা না করি, আমার এই সেশনের মূল উদ্দেশ্য হচ্ছে যে ভুলগুলো আমরা অলরেডি দেখছি, তার জন্য তো এই ঘটনাগুলো ঘটেছে, কোর্টে চলে এসেছে, যাতে আমরা এটা থেকে শিখে যদি এই ভুলগুলো না করি, এটার জন্য। কোর্ট কেস হচ্ছে যাদবপুর কলকাতার খগেন্দ্রনাথ পাত্র, এটা কলকাতা হাইকোর্টের একটা কেস। পেনশনার এবং হার্ট পেশেন্ট, দেখুন 72 বছর বয়সী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাইপাস রোগী সার্জারি করাতে তার ছেলে আর পুত্রকে বাড়ি থেকে বার করে দেয়, এবং তিনি এটা অভিযোগ করেন তাকে অ্যাবিউজ করা হয়েছিল, অ্যাসাল্ট করা হয়েছিল। কয়েক মাস আত্মীয়দের বাড়িতে কাটায়, রাস্তায় কাটায়, অবশেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে পুলিশ গিয়ে তার ঘরের তালা ভেঙে তাকে সেখানে পুনরায় থাকার ব্যবস্থা করে। তাহলে ভাবছেন নিজের তৈরি বাড়ি নিজের পয়সায়, কিন্তু সেখান থেকে তাকে বার করে দেওয়া হয়েছে, তাকে অ্যাবিউজ করা হয়েছে, তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনাগুলো থেকে আমরা কিন্তু অবসরের পর নিজের বাড়ি আছে কিন্তু সেই বাড়ির নিয়ন্ত্রণ আমার কাছে নেই, তাহলে কি আপনি নিরাপদ? এটাও একটা প্রশ্ন। তার মানে আমাদের কাছে যেগুলো আছে সেগুলো কিন্তু আমি আমার থাকা অবস্থায় কিন্তু আমি তার রাইট হ্যান্ড ওভার করবো না। আমি যে কথাগুলো বলছিলাম এটা এখানে বলে লাইফ টাইম হাউজিং সিকিউরিটি, মালিকানার চেয়ে বড় নিয়ন্ত্রণ। বাড়ির দলিল নিজের নামে থাকলেও সেখানে নিরাপদে থাকার অধিকার নিয়ন্ত্রণ না থাকলে সে সম্পত্তির কোনো মূল্য নেই। অতএব এটাও আমাদের যে রাইট আছে, সেখানে ক্ষেত্রে আপনি কোনো লিগাল কারোর সাথে কনসাল্ট করলে তারা আপনাকে সেই রাস্তা দেখিয়ে দেবে, এবং খুব সহজভাবে আপনি ব্যাপারটাকে করতে পারেন। যতদিন আপনারা বেঁচে আছেন, আপনার স্পাউস বেঁচে আছে, ততদিন পর্যন্ত কিন্তু তাদের সম্মান, তাদের থাকার পুরো ব্যাপারটা আপনাদের তৈরি এ থেকে কেউ কিন্তু করতে পারবে না। আজকের দিনে আইন সেভাবে তৈরি হয়েছে, কিন্তু আপনাদেরকে একটু অ্যাওয়ার্ড থাকতে হবে যে কি কি করতে হবে, কি কি করবো না। এই ব্যাপারগুলো যেটা জানলে অন্ধবিশ্বাসের ঝুঁকি নেওয়া যাবে না। আইনি সুরক্ষা ছাড়া সন্তান হাতে কোনো সম্পত্তি নিয়ন্ত্রণ ছেড়ে দিলে কিন্তু বৃদ্ধ বয়সে আশ্রয়হীন হওয়া বা বৃদ্ধাশ্রম বা অনেক কিছু ব্যাপার আছে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পেতে পারে। আইনি অধিকার নিশ্চিত রাখা, পরিবারের সম্পত্তি সম্বন্ধে কোনো চুক্তি করার আগে নিজের আজীবন থাকার অধিকার, লাইফ টাইম রেসিডেন্স রাইট, এটাও একটা আইনি জিনিস, সেটা কিন্তু একদম কনফার্ম করতে হবে। এবং করতে হচ্ছে যেটা হচ্ছে যে বিকল্প জরুরি ফান্ড, আইনি লড়াই চালানোর জন্য কিন্তু টাকার দরকার। আপনি যদি এটা করতে চান আপনার পয়সা লাগবে, তো সেখানে ক্ষেত্রে আপনার কাছে লিকুইড ক্যাশ ফান্ড থাকে সেটাও রাখতে হবে। অর্থাৎ ভবিষ্যতে আপনার যা যা সিচুয়েশন গুলো আসবে ভবিষ্যতে, এই পুরোটারই উত্তরদায়িত্ব আপনার। আপনি যেভাবে সাজাবেন পরবর্তীকালে আপনার জেনারেশন, আপনার পরের জেনারেশন কিন্তু সেইভাবে চলবে। আপনি যদি আমার সাথে একমত হন কালি চ্যালেঞ্জ ইয়েস বলে লিখুন। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে, যেটা আমরা দেখছি, এখান থেকে আমরা শিখছি কি করবো কিছু করবো না। লাস্ট কেস স্টাডি, 85 বছরের বয়সী মা জিনসুরাতে 24-25 লাখ টাকা নিয়ে আসে ছেলের বাড়িতে, জীবন ভরের সঞ্চয় তার হাজবেন্ড রেখে গেছিল। যখন সে তাকে ওখানে কি হয়, সেলফ চেকে টাকা লিখে দিয়েছে, দিয়ে করেছে, ছেলেকে দিয়ে দিয়েছে হাতে। ছেলে সেখান থেকে টাকা তুলতে খরচা করে লাস্টে 2 লাখ টাকা রেখে বাকি সব টাকা খরচা করে ফেলেছে। ঠিক আছে, জীবনের জমানো 21 লাখ 22 লাখ টাকা ছিল, সেখান থেকে করে রাজারহাটের বাড়িতে, ছেলের রাজারহাটের বাড়িতে যান, ফ্ল্যাট বুকিং ফাঁকা চেকে সই করি, অ্যাকাউন্টে অধিকাংশ টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে কেসটা কোর্টে আসে। এটা আমাদের পুলিশ কমপ্লেন আসে 2025 সালে। 2022 সালে তাকে চুচুড়ায় ফিরিয়ে দেওয়া যায় হয়। অ্যাকাউন্টে তখন মাত্র 2 লক্ষ টাকা ছিল, জমানো প্রায় 19 লাখ 20 লাখ টাকা তিনি হারিয়ে ফেলেন, কারণ পুরো টাকাটাই তার ছেলেরা তার অ্যাকাউন্ট থেকে তুলে অন্য জায়গায় খরচা করে। তাহলে একটা হিসাবটা দেখুন, 22 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা দিতে, মানে প্রায় 20 লাখ টাকা সেখান থেকে আত্মসাৎ করে। 82 বছরের মানুষ, যার কাছে শুধু টাকা নয়, এটা তার খাবার, চিকিৎসা, নিরাপত্তা, শেষ জীবনের স্বাধীনতা। তার মানে আলটিমেটলি মানে এই পুরো জায়গাটা কিন্তু আমরা
ভিক্টিমাইজ হচ্ছি আমাদের নিজেদের অ্যাওয়ারনেস এর জন্য। আমরা সব কর্নার থেকে ছেলে মেয়েদের উপর, আমি বলছি না ছেলে মেয়ে সবাই এরকম হয় বা সবাই এরকম করে, কিন্তু আমরা তাদের সুযোগ দেবো কেন? আমরা নিজেরা যদি অ্যাওয়ার হই, অবশ্যই তাদেরকে সবই দেবো, আমাদের পরের জেনারেশনকেই তো দিয়ে যাবো, কাকে দিয়ে যাবো, কিন্তু আমাদের জীবিত থাকাকালীন অবস্থায় তার পুরো কন্ট্রোল বা রাইট আমাদের কাছে থাকবে, আমাদের পরে তার কাছে যাবে। আপনি যদি আমার সাথে একমত হন, কালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। এই ঘটনাগুলো আমাদেরকে শিক্ষা দেয়। তাহলে আমরা কি শিখলাম এখানে? দেখুন, আমাদের বাসস্থানের ক্ষেত্রে সব থেকে ঝুঁকিপূর্ণ কি? জীবিত অবস্থায় বাড়ি সন্তানের বিক্রয়, এটা সব থেকে ঝুঁকি। আর যেখানে ক্ষেত্রে নিরাপদ পথকে নিজের নামে মালিকানা রাখুন, দলিলে আজীবন বাসস্থানের শর্ত রাখুন, যতদিন বেঁচে থাকবো থাকবো, আর আমাদের অবর্তমানে আমার নেক্সট জেনারেশন পাবে। চিকিৎসার জন্য সন্তান চিকিৎসার খরচা এটা ধরে না, এটা কিন্তু খুব ঝুঁকি। তার জন্য কি করা উচিত? নিজের নামে একটা পর্যাপ্ত হেলথ ইন্স্যুরেন্স বা ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত, যেটাতে আমরা পরবর্তীকালে কাউকে হাত পাততে না হয়। মাসের ইনকাম, সন্তানের কাছ থেকে প্রত্যেক মাসে মাসোয়ারা চাওয়া, এটা সব থেকে ঝুঁকি। তার থেকে নিজস্ব একটা গ্যারান্টেড পেনশন বা অ্যানুইটি বা প্রত্যেক মাসিক একটা ইনকামের জন্য নিজের অ্যাকাউন্টে এটা একটা রাস্তা খুঁজে নেওয়া বা তৈরি করা এখন থেকে। আর ব্যাংক কন্ট্রোল, আপনার সমস্ত ব্যাংকের যে টাকা আছে এটা ফাঁকা চেকে সই বা জয়েন্ট অ্যাকাউন্ট, এগুলো নিয়ন্ত্রণ অন্য কাউকে দেওয়া একদমই একক, নিজের বা স্পাউস ছাড়া অন্য কাউকে এই অ্যাকাউন্টে নিয়ন্ত্রণ দেওয়া যাবে না। যদি এটা দেওয়া যায় তাহলে কিন্তু এখানে ভিকটিম হতে পারে। এই চারটে জিনিস, এটা কিন্তু আমাদেরকে একটুখানি কনসাস থাকতে হবে। আপনি আমার সাথে একমত হন, খালি চ্যাট বক্সে দিয়ে স্কুল লিখুন। চারটে স্তম্ভ, কি কি জিনিস দরকার দেবেন। এরপর আমরা যে ঘটনাগুলো দেখলাম, এরপর আমরা সলিউশনে চলে আসবো। আমাদের কাছে আজকের দিনে দাঁড়িয়ে রিটায়ারমেন্ট প্ল্যানিং এর টুল কি কি আছে, কেন দরকার, এবং কোন কোন জায়গা থেকে আমরা এটা পেতে পারি। এবং এটা আমরা যে অপশন গুলো দেখাচ্ছি, এটা কিন্তু পার্টিকুলারলি সবার জন্য সবকটা নয়, এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। আমি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কোন এজে আছেন বা কোন কোন এতে আছেন। অবশ্যই আমাদের প্রোগ্রামের পরে আপনারা আমাদের একটা গুগল ফর্ম দেওয়া হবে, সেটা ফিল আপ করে পাঠাবেন, আমাদের টিম আপনাকে কল করে নেবে। আমরা নেক্সট 2-3 দিনের মধ্যে একটা আধ ঘন্টার 1-to-1 সেশন ফ্রিতে আপনি বুক করে দেবেন। তাহলে অ্যাকচুয়ালি কি কি স্টেপ আপনার জন্য দরকার, কারণ আপনারা এখানে লিখেছেন অনেকে বিভিন্ন প্রফেশনে আছেন, কেউ চাকরি করেন, কেউ ব্যবসা করেন, কেউ সেলফ এমপ্লয়েড। প্রত্যেকের রিকোয়ারমেন্ট আলাদা, প্রত্যেকের ইনকাম আলাদা, প্রত্যেকের খরচা আলাদা, প্রত্যেকের লাইফস্টাইল আলাদা, প্রত্যেকের ফ্যামিলি স্ট্রাকচার আলাদা, ওকে প্রত্যেকের জন্য কিন্তু এটা আলাদা আলাদা হবে। কোন কার্ডটা কি হবে সেই ক্লারিটিটা কিন্তু আপনি 1-to-1 বলতে পারেন। বেসিক আইডিয়াটা আমি এখানে শেয়ার করছি, এটা দরকার, এবং যেটা ক্ল্যারিটি এখানে আসবে। এরপরে কোশ্চেন আনসার সেশনে যদি আপনাদের আরো কিছু জিজ্ঞাসা থাকে, আমি অবশ্যই আপনাকে ক্লিয়ার করে দেবো। প্রথম হচ্ছে গ্যারান্টেড ক্যাশ ফ্লো, আপনার প্রত্যেক মাসে 1 তারিখে নিজস্ব পেনশনের স্থায়ী ব্যবস্থা, যেটা আপনার টাকাটা ঢুকছে। সেগুলো হচ্ছে মেডিকেল সেফটি, আপনার বার্ধক্যের জন্য চিকিৎসার কিছু লিকুইড ফান্ড এবং ভালো হেলথ ইন্স্যুরেন্স, যদি সেটা আপনার কোম্পানি থেকে পান সেটা, বা পার্সোনাল যদি থাকে সেটা, এবং তার সাথে কোম্পানি থেকে, মানে এটা ফিউচারে যাতে আপনার ক্ষেত্রে যদি এই মেডিকেল ইমার্জেন্সিতে আপনাকে ক্যাশ টাকা থেকে তুলে না করতে, যাতে আপনাকে মেডিকেল ইন্স্যুরেন্স বা থেকে আপনাকে সাপোর্ট পেতে পারেন। কারণ আফটার 60 কিন্তু এটাই সব থেকে বড় প্রয়োজনীয় মেডিকেল ইন্স্যুরেন্স। আপনি যদি আমার সাথে একমত হন, কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে বললেন। থার্ড হচ্ছে সোল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আপনার সমস্ত অ্যাকাউন্ট এবং সঞ্চয়ের অ্যাক্সেস আপনার কাছে থাকবে, এটা যে থার্ড জিনিস। এবং চার নম্বর জিনিস হচ্ছে লিগাল ডকুমেন্টেশন, আপনার সমস্ত সম্পত্তি হস্তান্তরে তাড়াহুড়ো না করে উপযুক্ত উইল এবং আইনি পরামর্শ নিয়ে পদক্ষেপ নিন। তাহলে আমরা কি চারটে জিনিস শিখলাম? প্রথম হচ্ছে গ্যারান্টেড ক্যাশ ফ্লো, যেটা আমার কাছে প্রত্যেক মাসে মাসে টাকা আসবে। সেকেন্ড হচ্ছে আমাদের মেডিকেল ইমার্জেন্সির জন্য যা যা আছে লিকুইড ফান্ড এবং হেলথ, সেটা। থার্ড হচ্ছে সোল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, আপনার সমস্ত অ্যাকাউন্ট এবং সঞ্চয়ের জন্য অ্যাক্সেস। এবং ফোর্থ হচ্ছে লিগাল ডকুমেন্টেশন। তো এই চারটি জিনিস আমরা বুঝে থাকি, একটা কাইন্ডলি চ্যাট বক্সে এস বলে লিখুন, আমি বলে লিখুন। আমি যেটা আলোচনা করলাম সেটা আপনারা যদি বুঝতে পারেন, একটু কাইন্ডলি চ্যাটে এস বলে লিখুন। আমাদের ভারতবর্ষে এবার আমরা দেখবো রিটায়ারমেন্ট প্ল্যানিং এর জন্য কি কি টুল আছে, এবং সেগুলোতে কি কি ভাবে আমাদের কাছে ক্যাশ ফ্লো আসে, একটু দেখেন, এবং তার রোড ম্যাপ এবং কি কি জিনিস আছে দেখেন। আমাদের যে টুলগুলো আছে নর্মালি পিপিএফ, এনপিএস, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস, এলআইসি অ্যানুইটি, মিউচুয়াল ফান্ড, এসডব্লিউপি, এরকম বিভিন্ন ধরনের টুল আছে। খুব ছোট ছোট করে আমরা, রিটায়ারমেন্ট মানে ইনকাম বন্ধ নয়, অ্যাক্টিভ ইনকামের জায়গা, প্যাসিভ ইনকাম শুরু। অ্যাক্টিভের জায়গায় প্যাসিভ ইনকাম শুরু হবে। তো এই যে টুলগুলো আছে সেগুলো থেকে আমরা কি কি জিনিস পাই, আপনারা অনেকেই হয়তো জানেন। এখানে অনেকেই হয়তো যারা নতুন শুরু করছে, কারণ আমাদের এই প্রোগ্রামেতে অনেকেই আছেন, আমাকে লিখেছিলেন প্রোগ্রামেতে বিগিনার, যারা একদমই নতুন শুরু করছে। তো আমাদের যখন কোনো টপিকস আমরা ডিসাইড করি, সেখান থেকে কিন্তু বেশ কিছু কন্টেন্ট থাকে যেটা একদম নতুনদের জন্য। হয়তো আপনারা অনেকেই যারা পুরনো আছেন, অনেকে অনেকদিন ধরে সেভিং জার্নি স্টার্ট করেছেন, আপনার মনে হয় যে এটা খুব বেসিক্স। আমি আপনাদেরকে এটা কথা বলছি, যেহেতু বিগিনাররাও এই প্রোগ্রামে আছে, আমরা কিন্তু দুটো পার্টি একদম বেসিক্সটা বলতে হয়, অ্যাডভান্স লেভেলে বলতে হয়। তো এই জন্যই আপনাদের বলছি ব্যাপারটা, যারা অ্যাডভান্স লেভেলে আছে তারাও শুনুন, যারা বেসিক লেভেলে আছে তারা তো শুনবেনই, তাদের প্রথম এই ব্যাপারটা শোনা। আজকের 50,000 টাকার ভবিষ্যতে কত টাকা, ঠিক আছে? আমরা একটু দেখে নিই যে আমরা যাদের, আপনারা এখানে দেখছেন এখানে প্রোগ্রামটা, যাদের আজকের দিনে দাঁড়িয়ে মাসে খরচা হচ্ছে 50,000 টাকা, অ্যাভারেজ ধরে নিচ্ছি, এবার কারো 20, কারো 30, কারো 10, যাই হোক না কেন, কিভাবে এটা বাড়ে দেখুন। এটাকে সবথেকে বড় যে মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। কারা কারা মুদ্রাস্ফীতি সম্বন্ধে জানেন একটুখানি চ্যাট বক্সে এস বলে লিখুন। আর কারা কারা মুদ্রাস্ফীতি সম্বন্ধে জানেন না, একটু কাইন্ডলি চ্যাট বক্সে নো বলে লিখুন।
মুদ্রাস্ফীতি হচ্ছে টাকার ভ্যালু কমা, প্রত্যেক বছরতে আমাদের টাকার ভ্যালু একটু একটু করে কমছে। এবং রুল অফ 72 বলে যে আমাদের কোনো টাকা আমি যদি 6% ধরে নিই, তাহলে 6 দিয়ে যদি আমরা 72 কে ভাগ করি রুল অফ 72, তাহলে 12। তার মানে কোনো টাকার ভ্যালু 12 বছরেতে হাফ হয়ে যায়। তার মানে যে টাকাটা আজকে 100 টাকা, 12 বছর বাদে তার ভ্যালু হচ্ছে 50 টাকা। এই জায়গাটা যদি আমরা বুঝতে পেরে থাকেন, কালি চ্যাটার্জি ইয়েস বলে লিখুন। এটাকেই মুদ্রাস্ফীতি বলে, যে প্রত্যেক দিন আজকে বাস ভাড়া বাড়ছে বা অন্য জিনিস আস্তে আস্তে দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, এটা মুদ্রাস্ফীতির জন্য। তার মানে আজকের দিনে যে টাকাটা আমার কাছে, তাহলে আজকের দিনে খরচা আপনার 50,000 টাকা, এটা কিন্তু ভবিষ্যতে 50,000 থাকবে না। আজ থেকে 5 বছর বা 10 বছর বা 15 বছর মধ্যে সেটা বাড়বে। কত টাকা হবে একটু দেখে নিন। যেটা 30,000 টাকা মাসিক খরচা, সেটা 20 বছর পরে হয়ে যাবে 96,000 টাকা। যেটা 50,000 টাকা খরচা, সেটা হয়ে যাবে 1,60,000 টাকা, 6% ইনফ্লেশন ধরে। যেটা 75,000 টাকা খরচা, সেটা হয়ে যাবে 2,40,000 টাকা। যেটা 1,00,000 টাকা মাসের খরচা, তার হয়ে যাবে 3,21,000 টাকা। তার মানে বুঝতে পারছেন, আজ থেকে দাঁড়িয়ে আমরা যখন ফিউচার রিটায়ারমেন্ট প্ল্যানিং করছি, আমাকে কিন্তু আজকের খরচা ধরে করলে হবে না, আমাকে খরচা ধরে করতে হবে সেই সময় ইনফ্লেশন বাদ দিয়ে কত টাকা দরকার। আমার আজকের খরচাটাকে যে সেই সময় কত টাকা হয়, আমাকে এবার আজকের দিনে যদি আমি যখন শুরু করি, তাহলে আমাকে যদি ওই জায়গায় রিচ করতে গেলে কি কি আমার রিসোর্সেস দরকার, কিভাবে আমি করতে পারি, এটা কিন্তু আমাকে প্ল্যান করতে হবে। এই জায়গাটা যদি বুঝে থাকেন, কিন্তু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন যে আমাকে কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং মানে এটা নয় যে আজকে 30,000 খরচা, তাহলে আজ থেকে 15 বা 20 বছর বাদে 30,000 টাকা করে যা আসে তার প্ল্যানিং করা। এই সময় আজকে 30,000 টাকার যা ভ্যালু, সেটার প্ল্যানিং করা, মানে 96,000 টাকা প্ল্যানিং করা। এটা যদি আপনার বুঝে কি থাকেন, খালি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। আমাকে সেইভাবে কিন্তু প্ল্যানিংটা করতে হবে। তাহলে কি মেসেজ হলো, পারপাস থেকে সারা জীবন যাতে প্যাসিভ ইনকাম আসে, সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। এবার কি কি ঝুঁকি থাকে দেখুন, রিটায়ারমেন্টের জীবনের 5টা ঝুঁকি থাকে আমাদের। প্রথম হচ্ছে লংজিভিটি লিক্স, যেটা আপনাকে প্রথমেই বলছিলাম প্রোগ্রামেতে। এখন মানুষ অনেক বছর বাঁচছে, তাহলে কি হচ্ছে, যখন আগে যখন মানুষ 65-70 পরে মারা যেত, তাহলে রিটায়ারমেন্ট লাইফটা ছোট ছিল। আজকে দিনে দাঁড়িয়ে 80-85-90, তার মানে প্রায় 25-30 বছর ধরে মানুষ বাঁচছে। তার মানে এই একটা বড় রিস্ক, এতদিন বেঁচে থাকা। তাহলে ওই প্রত্যেক দিনের খরচা বাড়ছে, মেডিকেল এক্সপেন্স বাড়ছে। আপনি যে আমার সাথে একমত হন, চ্যালেঞ্জ লিখুন। ইনফ্লেশন রিস্ক, যেটা বলছিলাম, আজকের যে অনেক পার্টিস পাওয়ার থাকবে না, সেটা অনেক যেটা দেখাচ্ছিলাম অনেক প্রায় 3 গুণের উপর হয়ে যাবে। তাহলে সেই সময় কি ওই 3 গুণের মতো টাকার ক্যাশ ফ্লো আমার কাছে আছে কিনা, সেটা দেখাটা আমার খুব জরুরি। থার্ড হচ্ছে মার্কেট রিস্ক। অবসরের পরই শেয়ার বাজারে বড় ধস নামলো, সেখানে ক্ষেত্রে কর্পাস কমে যেতে পারে। তো আমাদের ক্ষেত্রে কোথায় কোথায় ইনভেস্ট করছি, এটা একটা ইম্পর্টেন্ট। এই যে ডিস্ট্রিবিউশনটা, এটাও কিন্তু একটা আর্ট। কোনটা কোন জায়গায় রাখবো, কতটা রাখবো, কোনটা কোথায় রাখবো না, কোন কোন জিনিসটা বুঝে নেবো, এই ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে। এটাকেই আমাদের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বলে, মানি ম্যানেজমেন্ট বলে। মেডিকেল রিস্ক, বয়স বাড়ার সাথে সাথে আমাদের চিকিৎসার খরচা খুব বেড়ে যাবে। মেডিকেল ইনফ্লেশন এই মুহূর্তে ভারতবর্ষে 14-15%, প্রত্যেক বছরে 14-15%। যেটা আজকের দিনে 1,00,000 টাকা খরচা, সেটাই পরের বছর হয়ে যাবে 1,15,000, তারপরে হচ্ছে 1,30,000। তো এটার জন্য আজ থেকে দাঁড়িয়ে যখন 10 বছর বাদে আপনি কোনো একটা, আজকের জন্য একটা ক্যাটারাক্ট অপারেশনে 50,000 টাকা খরচা, সেটাই আজ থেকে 10 বছর বাদে দেখবেন 1,50,000 টাকা খরচা হচ্ছে। তাহলে সেই সময় ওই টাকাটা যাতে আপনার কাছে ক্যাশ ফ্লো থাকে, তার জন্য আপনাকে রেডি থাকতে হবে। আর ফিফথ পয়েন্ট হচ্ছে নিয়মিত বেতন বন্ধ। সেই সময় তো আমার কাছে ইনকাম আসছে না, তাহলে আমার কাছে যাতে রেগুলার ক্যাশ ফ্লো থাকে। এই 5টা রিস্ক কিন্তু আমরা ক্যারি করি রিটায়ারমেন্ট টাইম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার রিটায়ারমেন্ট প্ল্যানিং এর সফল ফর্মুলা একটা ছোট্ট করে দেখে নিই। আমাদের ক্ষেত্রে রিটায়ারমেন্ট পারপাস করতে গেলে কি কি ফিউচারে কি কি লাগে, ফিউচার এক্সপেন্স খরচা, যেটা একটা লাগে এমার্জেন্সি ফান্ড, একটা লাগে মেডিকেল রিজার্ভ, মেডিকেলের জন্য, একটা লাগে লিগাসি গোল, আমার ভবিষ্যতে আমাদের যে ফ্যামিলির জন্য আমি কিন্তু প্ল্যানিং করছি। এর মধ্যে আমরা 3টে বাকেট ইয়ে করছি। একটা হচ্ছে সেফটি বাকেট, একটা হচ্ছে গ্রোথ বাকেট, একটা হচ্ছে ইনকাম বাকেট। সেফটি বাকেটের মধ্যে কি কি টুল থাকে, পিপিএফ, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, পোস্ট অফিস এফডি, এগুলো তো সেফটি বাকেট। মানে এটাতে কোনো টাকার মার্কেটের উপর ডিপেন্ড করে না, সেফ জায়গা, মূলধন সুরক্ষা থাকে, যেটা আমাদের একটা পার্ট থাকবে, যেটাতে সেফটি বাকেট। সেকেন্ড প্যাকেট হচ্ছে গ্রোথ বাকেট, যেখানে ক্ষেত্রে আমরা ইকুইটি মিউচুয়াল ফান্ড, এনপিএস, ইকুইটি শেয়ার, যেটা আমাদের মুদ্রাস্ফীতিকে বিট করে আমরা পারপাসটা বাড়বে। কারণ আমাদের সেফটি বাকেটের টুলগুলো মোটামুটি 7-7.5% রিটার্ন দেয়, আমাদের 6% হচ্ছে ইনফ্লেশন। তার মানে আলটিমেটলি লং টার্মে গিয়ে দেখা যায় যে এটা কিন্তু ওয়েলথ ক্রিয়েশন হয় না, কারণ যেহেতু ইনফ্লেশন বাদ যাওয়ার পরে টাকাটা সেফটি থাকে, খুব একটা বাড়ে না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা বাড়াতে গেলে আমাকে কিন্তু যে টুলগুলোতে একটু বেশি রিটার্ন দেয়, লং টার্ম ইকুইটি বা এগুলোতে 12-15% দেয়, সেখানে আমার ইনফ্লেশন বাদ দিলেও প্রায় 8-10% অ্যাডিশনাল আমাকে এটা করতে পারে। সেক্ষেত্রে ওই কর্পাসটা একটা আমাদের দরকার। আর থার্ড হচ্ছে ইনকাম প্যাকেট, যেখানে ক্ষেত্রে আমাদের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম, অ্যানুইটি, এসডব্লিউপি, মাসের বা কোয়ার্টারলি আমাদের যাতে রেগুলার ক্যাশ ফ্লো থাকে, সেভাবে আমাকে এই পুরো ব্যাপারটা ম্যানেজ করা। তো এটা আমাদের একটা পুরো ফর্মুলা, যেটা আমরা এখান থেকে করতে পারি। তাই গুরুত্বপূর্ণ শুধু একটা প্রোডাক্ট দিয়ে সম্পূর্ণ রিটায়ারমেন্ট প্ল্যানিং সম্ভব না। এর ডাইভার্সিফিকেশন অপরিহার্য, আমরা কিন্তু ভেঙে ভেঙে করতে হবে। আপনার বয়স, আপনার গোল, আপনার পারপাস অনুযায়ী করতে হবে। আপনি যদি আমার সাথে একমত হয়ে আপনি বুঝে থাকেন, তাহলে কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। এই জায়গাটা যে বুঝে থাকেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন। কি কি টুলস আমরা দেখে নিই একটুখানি।
আমাদের ইনভেস্টমেন্ট টুলস এর মধ্যে কি কি আছে? পিপিএফ, এটা কি দেয়? সেফ অ্যাকুমুলেশন, দীর্ঘমেয়াদী সুনিশ্চিত সময়, এটা একদম ঝুঁকির মাস্তা, একদম ঝুঁকি, গভর্নমেন্ট গ্যারান্টেড। আইপুদার ম্যাচুরিটি এক্সটেনশন উইথড্রল, এখানে যদি আমি 15 বছর পরে আর যদি চাই 5 বছর বা 10 বছর বাড়াতে পারি, অতএব এখানে ক্ষেত্রে একদম রিস্ক ছাড়া যায়। এনপিএস, এটা রিটায়ারমেন্ট পারপাস আর পেনশন সঞ্চয়, এটা মার্কেট লিঙ্ক, এখানে ক্ষেত্রে লামসাম এবং রেগুলার পেনশন আমরা এখান থেকে পেতে পারি, এটাও একটা টুল। থার্ড টুল হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটা আমাদের সুনিশ্চিত একটা আয় দেয়, এটাও ঝুঁকিহীন, গ্যারান্টেড রিটার্ন দেয়, যেটা সিনিয়র সিটিজেনরা করতে পারি যারা 60-এর উপরে বয়স। সেখানে একটা লিমিট আছে, এত পর্যন্তই করতে পারি, 30 লাখ পর্যন্ত তার আছে, কোয়ার্টারলি ইন্টারেস্ট এখান থেকে পাওয়া যায়। পোস্ট অফিস এমআইএস বা টার্ম ডিপোজিট, যেটা নিরাপদ আয় দেয়, যেখানে ঝুঁকিহীন, গভর্নমেন্ট গ্যারান্টেড, এটা আমাদের মান্থলি বা অ্যানুয়াল ইনকাম দিতে পারে। এরপরে হচ্ছে অ্যানুইটি, এটা এলআইসি বা যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানি বা যে কোনো জায়গা থেকে আমাদের মাসে মাসে পেনশনের মতো গ্যারান্টেড পেনশন, যেখানে ক্ষেত্রে আমরা যতদিন পর্যন্ত বাঁচবো এই টাকাটা সারা জীবন পেয়ে যাবো, যত ইন্টারেস্ট রেট কমলেও কিন্তু এটা চেঞ্জ হবে না। এটাকে বলে লাইফ টাইম অ্যানুইটি প্ল্যান, এটা আমাদের এইখান থেকে আসতে পারে। এটা কন্ট্রাকচুয়াল প্রোটেকশন, যেখানে লাইফ টাইম রেগুলার পেনশন, ইন্টারেস্ট রেটের সাথে কোনো সম্পর্ক নেই, বাইরের ইন্টারেস্ট বাড়ুক বা কমুক, আমি আজীবন যে টাকাটা নেওয়ার সময় করেছি, ঠিক করেছি, ওই পারপাসটাই কিন্তু পেতে পাবো। বাকি যে টুলগুলো আছে পিপিএফ, এনএসএস বা এসএসএস, সেটা একটা টাইম জোন আছে, 5 বছর বা 10 বছর, যে টাইমটার পরে কিন্তু ওটা আবার যখন রিনিউয়াল হবে সেই সময় গিয়ে চেঞ্জ হবে। লাস্ট হচ্ছে মিউচুয়াল ফান্ডের এসআইপি বা এসডব্লিউপি, যেটা মানে হাই রিটার্ন দেয়, এটা মার্কেট লিঙ্ক এবং এখানে ক্ষেত্রে সিস্টেমেটিক মান্থলি ক্যাশ ফ্লো আছে। তো মোটামুটি আমাদের রিটায়ারমেন্টের জন্য বেসিক্যালি আজকের ভারতবর্ষে এই টুলগুলোই ইউজ হয়, এবং এই টুলগুলো থেকে আমরা এবার এই টুলগুলো ডাইভার্সিফিকেশনটা আমাদের শিখতে হবে, যে আমি আমার জন্য কতটা নেবো, এবং এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার যে লাইফস্টাইল, আপনার যে বয়স, আপনার ইনকাম, আপনি কোন এজে আছেন, কতটা রিস্ক নিতে পারেন, এটাকে বলে রিস্ক অ্যাপিটাইট, আপনার রিস্ক প্রোফাইলিং বলে। এই রিস্ক প্রোফাইলিং অনুযায়ী কতটা দরকার, সেটা আপনি যখন, আমার টিম আপনাকে ফোন করবে, কথা বলবে, আপনার পার্সোনাল কাউন্সিলিং এর পরে আপনাকে ওরা বলে দেবে যে আপনার জন্য কতটা রিস্ক দরকার, কতটা ডেটে দরকার, কতটা ইকুইটি দরকার, এবং কতটা সেফে দরকার। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা প্যারামিটার আছে, অ্যাজ পার ইওর প্রোফাইল, এটা কিন্তু এটা ঠিক করা যায়। দেখুন, এটা এটা আপনারা মোটামুটি জানেন, তাও একটু ছোট্ট করে বলে দিচ্ছি, আমি জাস্ট টাচ করে যাচ্ছি। 7.1, এটা 26-27 নোটিফিকেশন অনুযায়ী এটা সবারই গ্যারান্টি, শতকরা নিরাপদ, এটা কোনো সঞ্চয়, এখানে আমি 15 বছর লক ইন পিরিয়ড থাকে, এখানে 1.5 লাখ টাকা পর্যন্ত সর্বোচ্চ দেওয়া যায়, 500 টাকা থেকে মিনিমাম। এটাতে যেটা এখানে কাদের জন্য উপযুক্ত, ঝুঁকিহীন, একদম যারা গ্যারান্টেড রিটার্ন চায় তাদের জন্য এটা খুব ভালো। এখানে এখানে ট্যাক্স স্ট্যাটাস কি রিয়েল রিটার্ন অ্যানালিসিস যেখানে হয়, এখানে ট্যাক্স স্ট্যাটাসের মধ্যে বলে এক্সেম এক্সেম এক্সেম, আমরা এক্সাম এক্সাম, এটা কি বলে, এটা পিপিএফ, যেটা হচ্ছে যখন আমি কন্ট্রিবিউট করছি সেটা এটিসি, এখন অ্যাকচুয়ালি ওল্ড রিজম আমরা লাস্ট সেশনে ট্যাক্স সেশন করেছিলাম। আপনারা কারা কারা লাস্টের ট্যাক্স সেশনে ছিলেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বা ইয়েস বলে লিখুন, কারা কারা ট্যাক্স সেশনে ছিলেন। আর যারা যারা ছিলেন না, একটু কাইন্ডলি চ্যাট বক্সে বলে লিখুন। আমরা লাস্ট সেশনে অনেক কিছু নতুন জিনিস শিখেছি বা জেনেছি। এক্সাম 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 আমাদের ক্ষেত্রে যখন আসে টাকাটা দেওয়া হয়, যেহেতু নিউ রিজমে কোনো এটিসি বা এরকম কিছু ছাড় নেই, অতএব সেই জায়গাটা আসে না। এক্সাম এখানে যেটা ইন্টারেস্ট আর্ন হয় সেটাও আমাদের পুরো এক্সাম আছে, এবং লাস্টে যে টাকাটা পুরোটা আসে সেটা এক্সাম, অর্থাৎ আমাদের এর মধ্যে পড়ে, পুরো টাকাটাই ট্যাক্স ফ্রি। এটা একটা বড় জিনিস। যেটা রিয়েল রিটার্ন ভার্সেস ইনফ্লেশন, যেটা আগে বলছিলাম, এখানে কিন্তু 7.1%, ইনফ্লেশন 6%, অর্থাৎ অ্যাকচুয়াল এটাতে পারচেস গ্রোথ হলো 1.1%। অতএব আমাকে দেখতে হবে যে এখানে ক্ষেত্রে অ্যাকচুয়াল আমার টাকাটা গ্যারান্টেড হিসেবে আসলেও কতটা পারপাস আমি এখানে দেবো। এটা কিন্তু স্ট্র্যাটেজিক্যালি আপনাকে প্রথম থেকে ঠিক করতে হবে, যে আমার যে কন্ট্রিবিউট করছি তার মধ্যে আমার পিপিএফ এর পার্টিকুলার, আমি প্রত্যেকটা টুলের ক্ষেত্রেই এই জায়গাটার ক্লারিটিটা দরকার। তাহলে কি হবে, ফিউচারে আমার ওয়েলথ ক্রিয়েশন জার্নিতে কোথাও আমার কোনো প্রবলেম হবে না, আমি অ্যাকচুয়ালি ম্যানেজ করতে পারবো। একটা কেস স্টাডি দেখে নিই, তাহলে বুঝে যাবো কিরকম হয়। এটা পিপিএফ এর কেস স্টাডি দেখছি। 1.5 লাখ টাকা করে একজন জমাচ্ছে, 15 বছর করে দুটো এক্সটেন্ড করেছে, কত টাকা অ্যাকচুয়ালি আসে, 7.1% করে আমাদের তার হচ্ছে পারপাস। মোট জমানো হয়েছিল 37,50,000 টাকা, এটা 1 কোটি টাকার উপরে তার পারপাস আসছে, এটা ট্যাক্স ফ্রি। 65 লাখ, 65.5 লাখ তার সুদ এসছে। আলটিমেটলি এটা কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, যেখানে গ্যারান্টেড আপনার কাছে এলো, এই টাকাটা আসলাম না। আলটিমেটলি লং টার্ম আমি 25 বছর ধরে জমিয়েছি, আমার কাছে 1 কোটি টাকা আছে, যদিও সেই ইনফ্লেটেড ভ্যালুটা অনেক কম, কিন্তু তবুও আমার কিন্তু গ্যারান্টেড ট্যাক্স ফ্রি একটা টাকা, যেটা কিন্তু একটা ভালো টাকা এই সময়, যেটা আমি এখান থেকে পেতে পারি। তো এটা আমাদের এখান থেকে একটা, এই কেস স্টাডিতে আমার পিপিএফ কিরকম টাকা আসে বুঝে নিলাম, যে মোটামুটি 1.5 লাখ টাকা করে যদি বছরে, যদি 25 বছর রিলিফ এক্সটেনশন 2 বছর করে 7.1% ধরলে মোটামুটি 1 কোটি টাকার উপর আমাদের পারপাসে আসে। এনপিএস, এনপিএস এর রিটায়ারমেন্ট, এটা যেটা আমরা 60 বছর পর্যন্ত লকিং থাকে, আমরা বিভিন্ন ধরনের ফান্ড অপশন আছে যেখানে আমরা চুজ করতে পারি। এটা বিশেষ ছাড় আছে, অ্যাডিশনাল একটা এক্সট্রা এনপিএস এর ছাড় আছে 50,000 টাকা পর্যন্ত, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা এতে রয়েছে। 60 বছর বয়সে অবসরের পর এটা তোলা নেওয়া করা যায়। এটা লক ইন পিরিয়ড নেই, বসে যে কোনো সময় এটা তোলা যায় যেখানে আছে, এবং কোথাও কোথাও সেভিংস অ্যাকাউন্ট থেকে এটা উচ্চরিত নয়, কারণ আমরা এখানে মার্কেট লিঙ্ক দিয়ে দিই, এবং এটা সক্রিয়, যেটা হচ্ছে টার অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয়। এবং এখানে ক্ষেত্রে অনেক কিছু জিনিস আছে যেটা আমরা
পরবর্তীকালে এখানে থেকে কিছুটা যাদের ক্ষেত্রে পেনশন নেই সেখানে ক্ষেত্রে একটু হাই রিটার্ন এবং তার সাথে মার্কেট লিঙ্ক রাখার জন্য রিটার্নটা একটু গ্রো করতে পারে, তার জন্য এনপিএস আজকের দিনে ট্যাক্সেশনের পার্টে দেখি বা কারণ এনপিএস একমাত্র নিউ রিজমেতে এনপিএসটাকেই যারা সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তাদেরকে ট্যাক্সের ছাড়ের আয়তা দিয়েছে, বাকি কিন্তু এই যে আজকে হাউসিং লোন বা হাউসিং লোনের ইন্টারেস্ট এই সমস্ত কিছু কিন্তু ওল্ড রিজমে যেটা ছিল সেটা নিউ রিজমে কিন্তু কোনোটাই এখন নেই। আপ টু 12 লাখ টাকা পর্যন্ত যেটা ইনকামের তারপর থেকে 12 লাখ 1 টাকা হয়ে গেল সেটা পুরোটাই ট্যাক্সের উপরে চলে আসছে। তো এটা এখন নতুন সিস্টেমে এসছে। তো অতএব এনপিএস বাজারযুক্ত যেখানে আমাদের ক্ষেত্রে ইকুইটি কর্পোরেট বন্ড সিকিউরিটিতে একটা বৈচিত্র্যময় জায়গা যেখান থেকে আমরা এখান থেকে একটু বেশি রিটার্ন পেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে ক্ষেত্রে কি পেলাম? এনপিএস কেন বেছে নেবেন? ইকুইটি এক্সপোজার আছে একটা লো কস্ট, যেটা মোটামুটি ম্যানেজমেন্ট অনেক কম, চয়েস অফ ফান্ড ম্যানেজার, আপনি রিস্ক চাইছেন না ব্যালেন্স চাইছেন সেটা আপনি এখান থেকে চুজ করতে পারেন। ডিসিপ্লিন পেনশন, এখানটা সুনিশ্চিত পেনশন পেতে পারেন। 60-এর পর এতে কারণ এখানে একটা লামসাম তুলতে পারবেন, কিছুটা টাকা অ্যানুইটি নিতেই হবে এরকম একটা অপশন আছে। 5 লাখ টাকার কম থাকলে সেটা পুরোটাই আপনি তুলে নিতে পারেন, এরকম ভাবে অপশন আছে। তো অ্যাকর্ডিংলি আপনার অ্যাজ পার বাজেট আপনি এখানে টাকা রাখতে পারেন, অ্যাজ পার ইউর অ্যাভেলেবিলিটি অফ ফান্ড। আপনি কত রাখবেন কি রাখবেন সেটা কিন্তু আলোচনা সাপেক্ষ। আপনি আপনার নিজের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অনুযায়ী যে আপনার সাথে কথা বলে আমাদের টিমের, আপনার নিজের ব্যক্তিগত কেউ থাকলে তার সাথে আলোচনা করে নিয়ে এই জায়গাটা ডিসিশন নেবেন কোনটা কত রাখা উচিত। এর ট্যাক্স বেনিফিট যেটা বললাম সেকশন 80 সিসিডি, যেখানে ক্ষেত্রে আমাদের বেতনে 10%, ক্রসিং 20% বলতে 80 যেটা এখন এই মুহূর্তে 80টা নেই যেখানে, কিন্তু আমাদের নতুন রিজনেও কিন্তু 80 সিসিডিতে 50,000 টাকার মধ্যে ছাড় যেটা দেওয়া রয়েছে সেটা কিন্তু এখন পাওয়া যাচ্ছে, যেটা রয়েছে। এবং নিয়োগকর্তা যেটা এমপ্লয়ার জমার জন্য যেটা ছাড় দেয় সেটা তো বেসিক স্যালারি 10%, কেন্দ্র সরকারের জন্য 14% পর্যন্ত ট্যাক্স ফ্রি। এটা কিন্তু একটা এনপিএস এর বিশাল একটা ট্যাক্স ফ্রি রয়েছে। তো এনপিএস এর ট্যাক্স একটু জেনে নেবেন, এটা সিদ্ধান্ত নেয় যেটা আমাদের ক্ষেত্রে এনপিএস এর একটা বড় পড়ে। তো এনপিএস এর কেস স্টাডিতে গ্রোথ পেনশন ক্যালকুলেশন যেটা আমরা দেখছিলাম এখানে, এখানে কি হয় আমরা কেন দেখছি কেস স্টাডিতে? অ্যাকচুয়ালি কত একটা হলো যে আমরা কি পিপিএ কি দেখেছিলাম যে 35 বছর থেকে 25 বছরতে 1 কোটি টাকা কর্পাস জমেছিল। মোটামুটি যদি কেউ এনপিএস এতে 10,000 টাকা করে মাসে বছরে 1,20,000 টাকা জমায়, এবং যদি ধরে নিই অ্যাজাম্পশন করে 10% করে সেটা ফান্ডটা রিটার্ন দিচ্ছে এনপিএস এতে, তাহলে তার মোটামুটি 80 লক্ষ টাকার মতো তার কি বলে হচ্ছে, এবং সেখান থেকে লামসাম 80 লাখ, এবং সেখানে ক্ষেত্রে 53 লাখ হচ্ছে তার এটা টোটাল কর্পাস তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে তার ইয়েটা, যেটা আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি ক্যাশ যেটা তৈরি হচ্ছে। এখানে ক্ষেত্রে আমরা যে টাকাটা আসছে একটুখানি তারা দেখলাম পিএফ এর থেকে এটা একটু রিটার্নটা আমরা বেশি পেতে পারি লং টার্মে, মোটামুটি আনুমানিক ধরে নিতে পারি। এবার হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটা আমরা দেখি 8.2%। এই মুহূর্তে এটা খুব পপুলার একটা স্কিম, যেটা আমরা 60-এর পরে দেখি। 8.2 এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে, প্রত্যেক 3 মাসে কোয়ার্টারলি দেয়। হাজবেন্ড ওয়াইফ মিলিয়ে টোটাল সর্বোচ্চ 30 লক্ষ টাকা পর্যন্ত দিতে পারি। 5 বছরের পরবর্তীতে 3 বছরের জন্য এটাকে বাড়ানো যায়। এখানে ক্ষেত্রে আমরা এখানে ক্ষেত্রে আমরা যেটা এই করতে পারি, এখানে ক্ষেত্রে 8.2% যেটা আছে সেটা এখনো পর্যন্ত এই স্কিমটাতে যে এটা মোটামুটি গ্যারান্টেড রিটার্ন গুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, যেটা অনেক পপুলার, এবং অনেকেই এই যারা বিশেষত চাকরি করে বা আফটার রিটায়ারমেন্ট টাকা পাচ্ছেন লামসাম, তারা কিন্তু এই স্কিমেতে তারা যাচ্ছে। এলিজিবিলিটি স্পেসিফিক প্রভিশন কি কি? সাধারণ নাগরিক যা 60 বছর তার বেশি তাদের যোগ্যতা, সরাসরি অ্যাকাউন্ট খোলা যাবে। যারা রিটায়ারি 55 থেকে 60 বছর তাদের ক্ষেত্রে ভিআরএস বা সুপারঅ্যানুয়েশন যারা নিয়েছেন তাদের ক্ষেত্রে 55 থেকে 60 বছরে কিন্তু তারা এই সিনিয়র সিটিজেন স্কিমের আওতায় আসতে পারে। সেখানে ক্ষেত্রে রিটায়ারমেন্ট বেনিফিট পাওয়ার 1 মাসের মধ্যে অ্যাকাউন্টটাই খুলতে হবে, এটা তার কন্ডিশন, টার্মস কন্ডিশন। আর ডিফেন্সে যারা আছে, যারা মানে ডিফেন্সে কিন্তু তারা এই স্কিমের আওতায় আসতে পারে। প্রতিরক্ষা বাহিনী বা অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে কিন্তু এটা স্পেশাল ছাড় আছে। নর্মাল মানুষদের জন্য 60 এবং রিটায়ারি যারা ভিআরএস নিচে বা সুপারঅ্যানুয়েশন তাদের জন্য 55 থেকে 60, ডিফেন্সে যারা আছে তার জন্য 50। এটা কিন্তু আমাদের সিনিয়র সিটিজেন স্কিমেতে একটা স্পেশাল প্রভিশনস রয়েছে। এটা একটা জায়গা যেটা আমাদের, এবং এখানে ক্ষেত্রে সেকশন 80C ছাড়প্রাপ্ত, ঠিক আছে 80C এলিজিবল, সেখানে ক্ষেত্রে যেটা আমাদের ওল্ড রিজমে পড়ে। এখানে কিরকম আসতে পারে টাকা দেখে নিই। 30 লক্ষ টাকা যদি রাখি 8.2%, বার্ষিক মোট সুদ আসছে 2,46,000 টাকা। যদি আমি 30 লাখ টাকা রাখি, মোটামুটি মাসে 20,500 টাকা করে আমার আসবে, অ্যাভারেজ মাসে এই টাকাটা ইন্টারেস্ট আমি পাবো। তাহলে মোটামুটি একটা মাসের আমার ডাল ভাতের খরচা এখান থেকে চলে আসতে পারে ফিউচারে। তো এটা আমাদের মোটামুটি একটা গ্যারান্টেড এখনো পর্যন্ত যে টুলটা আছে এটাতে আমরা পেতে পারি, এটা এই টুলের থেকে আমরা পেতে পারি। এবার হচ্ছে আমাদের পোস্ট অফিস। পোস্ট অফিসের মধ্যে কয়েকটা স্কিম আছে যেটা আমরা দেখে নেবো, যেখান থেকে আমরা মোটামুটি এগুলো পেতে পারি। প্রথম হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, যেটা 8.2, এটা কোয়ার্টারলি পে আউটটা, এটা হচ্ছে অনলি ফর সিনিয়র সিটিজেনের জন্য। ন্যাশনাল সেভিং সার্টিফিকেট যেটা আছে এনএসসি, যেটাকে বলে 7.7% দেয়, এটা কম্পাউন্ডেড অ্যানুয়ালিতে হয়। এটা একসাথে টাকাটা আসে, এটা কিন্তু সেফ ক্যাপিটাল গ্রোথ। 5 বছরে তার রেট অফ ইন্টারেস্ট 7.5%, যেটা বছরে বছরের ইন্টারেস্টটা দেয়, এটা কিন্তু ফিক্সড ইনকাম গ্যারান্টেড। আর পোস্ট অফিসের এমআইএস যেটা আছে মাসে মাসে এটা দেয়,
এর ইন্টারেস্ট হচ্ছে 7.4%, এটা প্রত্যেক মাসে দেয়, প্রত্যেক মাসে মাসে আমাকে টাকা, এগুলো সব 10 ইয়ার আছে। আর পিপিএফ যেটা দেখলাম সেটা 7.1%, এটা অ্যাকুমুলেটেড ম্যাচুরিটি, একসাথে লাস্টে গিয়ে একটা ট্যাক্স ফ্রি টাকা আমাকে দেবে, এখানে কিন্তু কোনো মান্থলি নেই, তো এটাও আমাদের একটা ক্যাশ ফ্লো দেয়। তাহলে যেটা দেখলাম আমরা 7.4% মাসিক, যেটা হচ্ছে সমাজ জমার অ্যাকাউন্টে সর্বোচ্চ 9 লক্ষ টাকা, যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার মধ্যে দিতে পারে, মেয়াদ 5 বছর। ভারতের 10%, 100% সরকার দ্বারা এদের, যেটা হচ্ছে মান্থলি ইনকাম পেনশনের 5 বছর নির্দিষ্ট মেয়াদে ডিপোজিট, আজীবন পেনশন নয়। এরপরে কিন্তু এর যেটা আছে, এরপরে যখন রেট অফ ইন্টারেস্ট যা রিভাইজ হবে সে অনুযায়ী কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে। আপনারা লাস্ট পর্যন্ত শুনুন, আমরা তারপরে কোশ্চেন সেশনে চলে যাবো, তখন আমরা কিন্তু কথা বলবো। ইমিডিয়েট অ্যানুইটি যেটা বলছিলাম, আমাদের বিভিন্ন এলআইসি বা বিভিন্ন কোম্পানিতে ইমিডিয়েট পেনশন আছে, যেখানে ক্ষেত্রে লাইফ টাইম পেনশন আসে, যেখানেতে আমরা রিটার্ন অফ পারচেস প্রাইস মানে মৃত্যুর পরে টাকাটা আমাদের নমিনি পেতে পারে, এবং জয়েন্ট লাইফের ক্ষেত্রে হাজবেন্ড ওয়াইফ দুজনে পাওয়ার পরেও টাকাটা পরের জেনারেশন পেতে পারে। সেখানে ক্ষেত্রে ডিফারেন্ট অ্যানুইটিতে আজকে এককালীন জমা 1 থেকে 12 বছর পরে পেনশন শুরু করার প্ল্যান নেওয়া যেতে পারে। ডিপার্টমেন্টে এখন 12 বছর নেই, 5 বছর ম্যাক্সিমাম ডিপার্টমেন্ট আছে। সেখানে ক্ষেত্রে পেনশনের রেট লক হয়, এবং যত ডিপার্টমেন্ট পিরিয়ড বেশি নিয়ে যায় সেখানে পেনশন রেটটাও বেড়ে যায়। সেখানে ক্ষেত্রে আপ টু 8.5-9% পর্যন্ত আমাদের পেনশন রেট আসতে পারে, অ্যাকর্ডিং টু কোম্পানি ভ্যারি করে। যারা অবসরের পর ভাবছে আজ থেকে 5 বছর বাদ থেকে পেনশন নেবো, তাদের ক্ষেত্রে কিন্তু তারা, বা 3 বছর পর থেকে নেবো, তারা কিন্তু এখন থেকে এই ধরনের ডিপার্টমেন্ট অ্যানুইটিতে আসতে পারে। এটাও একটা প্ল্যান যেটা আছে। এখানে কিরকম আসতে পারে, জাস্ট গ্যারান্টেড ইনকাম কিভাবে কাজ করে দেখে নিচ্ছি। 50 লাখ টাকা দিয়ে ইমিডিয়েট অ্যানুইটি করা হয়েছে, যেখানে ক্ষেত্রে বিনিয়োগকারী 90-100 বছর বাঁচলে তার কিন্তু সারা জীবন পেনশন করবে, এবং এই রেটটা আমরা এখানে লিখে, তার কারণ বিভিন্ন কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। যখন আপনারা এই প্ল্যানটা নেবেন, দেখে নেবেন কোম্পানিগুলোকে একটু করে নেবেন, কোন কোম্পানি কিরকম দিচ্ছে, কত বছর পর্যন্ত দিচ্ছে, স্পাউসকে অ্যাড করলে কত পেনশন পাচ্ছে, এবং অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করবো এই ধরনের পেনশনেতে অবশ্যই স্পাউসকে লাইফ টাইম অ্যাড করে নেবেন, যাতে টাকাটা আপনারা বর্তমানে স্পাউসের কাছে না আসে। তার কারণ হচ্ছে আপনার পরে যদি স্পাউসের কাছে টাকা আসে, তাহলে কিন্তু সেটা মিস ইউজ হতে পারে। রাদার আপনি যে টাকা পাচ্ছেন, তারপরে আপনার পরেও যে সেই সেম টাকা যাতে উনি যত পান, তারপরে যদি টাকা ফেরত আসে সেটা ঠিক আছে, বা টাকা ফেরত না আসলেও কোনো অসুবিধা নেই, যাতে আপনি আপনার স্পাউস সারা জীবন যাতে একটা ক্যাশ ফ্লো পান, এটা কিন্তু সব থেকে বেশি কম। তো এটাই ব্যাপার, যে মৃত্যুর পর জীবনসঙ্গীর পেনশন ব্যবস্থা রাখা সম্ভব এটা, এবং এটা করা উচিত। অ্যানুইটির সুবিধা কি, লাইফ টাইম ইনকাম আসে, কোনো মার্কেট রিস্ক নেই, যেটা বললাম স্ট্রেস ফ্রি, কোনো ফান্ড ম্যানেজমেন্ট তাদেরকে দরকার নেই, লংজিভিটি প্রোটেকশন, দীর্ঘকাল বেঁচে থাকার ঝুঁকি বা সুবিধা আছে, এটা একটা ব্যাপার। এর যেটা অসুবিধা কি, লো লিকুইডিটি, এটা খুব সহজে তোলার একটু সমস্যা আছে, ইনফ্লেশন রিস্ক আছে, টাকাটা একই পাচ্ছে কিন্তু খরচা তো বাড়ছে, অর্থাৎ ভবিষ্যতে ইনফ্লেশনের সাথে এটা অ্যাডজাস্ট করা হয় না। আর ট্যাক্সেবিলিটি, আমরা যে টাকাটা পুরোটা পাচ্ছি পুরোটা ট্যাক্সেবল, অর্থাৎ আমি যে স্ল্যাবে থাকবো সে অনুযায়ী কিন্তু আমাকে ওই ইনকাম হিসাবেই আমার ট্রিট হবে, তার উপর আমাকে ট্যাক্স দিতে হবে, এটাও কিন্তু আমাদের আছে। আরেকটা অপশন আছে যেটা অ্যাকুমুলেশনের জন্য, আমাদের ফেসে পেনশনের জন্য, আমরা সেটা খুব পপুলার আজকের দিনে দাঁড়িয়ে এসআইপি, এবং আপনারা অনেকেই জানেন, অনেকে অলরেডি সেই জার্নি শুরু করেছেন, যেখানে ক্ষেত্রে আমরা লং টার্ম যদি দেখি, সেখানে ক্ষেত্রে মাসিক এসআইপি 20,000 টাকা 35 বছর 12% করে যদি আমাদের ধরেই একটা জমা মূলধন আমাদের 60 লাখ টাকা অ্যাকুমুলেশন হয়ে, তার পারপাস 25 বছর পরে আনুমানিক, যেটা আমরা আগে দেখছিলাম কর্পাস গুলো, যেখানে ক্ষেত্রে মোটামুটি যদি 20,000 টাকা আমরা মাসে জমাই, সেখানে ক্ষেত্রে 60 লক্ষ টাকার কর্পাসটা আমরা মোটামুটি 3.76 করোড় আমাদের, এটা 12% আনুমানিক আমরা ধরে নিই, এখানে ধরে নিচ্ছি লং টার্মেতে ওয়েলথ ক্রিয়েশনে মিউচুয়াল ফান্ডে যেরকম দেয় সেই অনুযায়ী আমরা এটা পেতে পারি। তো এই এসডব্লিউপি যেটা সিস্টেমেটিক উইথড্রল, এখান থেকে আমরা ধরে নিচ্ছি তার 6% আমরা উইথড্রল দেবো, তাহলে আমরা 50,000 টাকা করে প্রত্যেক মাসে দিচ্ছি। এই 6% করে দেওয়ার পরে আমরা ধরলাম এখানে কি হয়, অ্যানুইটি এফডির মতো পুরো টাকার উপর ট্যাক্স পড়ে না, এখানে ক্ষেত্রে আমাদের একটা ছাড় আছে এই মুহূর্তে 1,25,000 টাকা পর্যন্ত আমাদের এই মুহূর্তে যে কি বলে লং টার্ম ক্যাপিটাল কেনাতে ছাড় আছে, সেই টাকাটা ট্যাক্স লাগে না, তার উপরে যেটা হয় সেটার উপর 12.5% ট্যাক্স দিতে হবে, এটা আজকের দিন দাঁড়িয়ে। তো কেবলমাত্র উত্তর টাকার উপর ক্যাপিটাল কেনা যেটুকুনি হয় সেটা ট্যাক্স লাগে। পোস্ট ট্যাক্সের রিটার্নের দিক থেকে এটা অত্যন্ত সাশ্রয়ী, আমাদের এফডি বা আদার্স থেকে অন্যান্য সমস্ত স্কিমের থেকে ট্যাক্সের পার্টে কিন্তু এটার জায়গাটার অনেকটা সুবিধা আছে। ঝুঁকিও আছে, কি কি ঝুঁকি আছে, অবসরের পর প্রথম দিকে যে 2-3 বছর আমি যখন টাকাটা রাখছি, মার্কেট যদি পড়ে সেখানে ক্ষেত্রে তুলতে গেলে ফান্ড কমে যেতে পারে, তাহলে আমরা সেখানে ক্ষেত্রে মার্কেট প্লাস বা রেগুলার হতে পারে। তার জন্য আমরা যে সাজেস্ট করি, এটার জন্যই বলছি আমরা টিমের সাথে কথা বলতে, কারণ আমরা যখন মার্কেট কারেকশনে থাকে আমরা করি কি, পুরো এসএফডি ধরুন আপনি 10 লাখ টাকা রাখতে চাইছেন, তার মধ্যে আমরা পুরোটাই ইকুইটিতে না রেখে তার 20% রাখলাম ডেটে, মানে যেখানে ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই, আর বাকি 80% ইকুইটিতে। তাই যদি মার্কেট পড়তে থাকে, তাহলে প্রত্যেক মাসের প্রথম 2 বছর আপনাকে ওই ডেট পার্ট থেকেই আপনাকে মাসে মাসে উইথড্রল দেওয়া হলো, যেখানে কোনো মার্কেট রিস্কের ব্যাপার নেই। 2 বছরের মধ্যে মার্কেট ভ্যারিয়েশনের ব্যাপারটা যখন মিটে গেল, তখন ওই যে পার্টটাতে ইকুইটি বা রিস্কের পার্টটাতে, সেই পার্ট থেকে দেওয়া হবে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আপনার টাকাটার ভ্যারিয়েশন বেশি হচ্ছে না। তো এই ব্যাপারগুলো স্ট্র্যাটেজি কিন্তু কোনো মানে আপনি নিজে বুঝে বা যে বোঝে তার সাথে আলোচনা করে এই করতে পারেন, এই জিনিসগুলো জানতে হবে, বুঝতে হবে, তবে কিন্তু ব্যাপারটা আপনার কাছে ক্ল্যারিটি আসবে। কিরকম আসতে পারে একটা জাস্ট জিনিস দেখাচ্ছি আপনাদের, এটা জাস্ট এক্সাম্পল।
আপনি 50,000 টাকা তুলছেন 1 কোটি টাকার পরপর, সেখানে ক্ষেত্রে আপনাকে 6% দিচ্ছে। এবার ধরে নিলাম ফান্ড এটা 8 থেকে 10%, 12% আলাদা আলাদা ফান্ড অনুযায়ী হাইব্রিড বা ব্যালেন্স ফান্ডের তৈরি হয়। যেটা আপনার হচ্ছে 6% এর উপরে যে তৈরি হচ্ছে, তাহলে কি হচ্ছে, আমার কস্টটা বাড়ছে, আমার কাছে টাকাটাও আসছে রেগুলার, তার সাথে কিছুটা টাকা আমার ফান্ডেতেও অ্যাড হচ্ছে। তো দেখা যাচ্ছে যে যখন 4 বছর 5 বছর বাদে আমি একটা টাকা পাচ্ছি, সেটাতে সেই দেখলাম তাহলে 10 লাখ টাকা ইনভেস্ট করছি। একটা এক্সাম্পল দেবো যে 1 কোটি টাকা দিয়েছি, আমি প্রত্যেক মাসে 50,000 টাকা নিয়ে গেছি। এবার নেওয়ার পরে আমার দেখা গেল যখন আমার 5 বছর হয়ে গেছে, সেটার পরে দেখা গেলো হয়তো সেই ভ্যালুটা হয়ে গেছে 1,10,00,000 টাকা। তো আমি 5 বছর পরে চাইলে আমার যে মাসের যে এটা আছে সেটাকে আমি বাড়িয়ে নিতে পারি, 50-এর জায়গায় আমি তখন 55,000 করে নিতে পারি। তো এটাকে করতে পারি বা ওইটাই রাখতে পারি, পরের কর্পাসটা বাড়াতে পারি। অ্যাকর্ডিং টু মাই প্ল্যান আমি কিন্তু ওটা পরবর্তীকালে চেঞ্জ করতে পারি, অ্যাজ পার গাইডেন্স আমরা চেঞ্জ করতে পারি যে আমার খরচা অনুযায়ী এটাকে আস্তে আস্তে বাড়াতে পারি। তো মোটামুটি একটা ওভারঅল পুরো জিনিসটা একটু দেখে নিই আমরা। হাই রিস্ক হচ্ছে যেক্ষেত্রে আমাদের গভর্নমেন্টের কোনো যেটা সেফটির হাই সেফটি হচ্ছে পিপিএফ, এনপিএস এর ক্ষেত্রে মার্কেট লিঙ্ক, সিএসএস এর গভর্নমেন্টের যেখানে ক্ষেত্রে আমাদের হাই সেফটি, এলআইসি অ্যানুইটি কন্ট্রাকচুয়াল কিন্তু এটা হাই সেফটি, মিউচুয়াল ফান্ডের এসডব্লিউ এটা মার্কেট লিঙ্ক। গ্রোথ পোটেনশিয়ালে মডারেট হচ্ছে পিপিএফ এ, এনপিএস একটু হায়ার, সিএসএস লোয়ার বা মডারেট, এলআইসি অ্যানুইটি লোয়ার, এসডব্লিউ একটু হায়ার। দেখুন আমাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক রিটার্ন এই দুটো কিন্তু রিস্ক বেশি নেন তাহলে কিন্তু রিটার্ন বাড়বে, যদি রিস্ক কম নেন তাহলে কিন্তু রিটার্ন কমবে। এই পুরো ব্যাপারটা তো আপনাকে পোর্টফোলিও সাজানোর সময় কিন্তু পুরো ব্যাপারটা দেখতে হবে। রেগুলার ইনকাম আমাদের ক্ষেত্রে পিপিএর ক্ষেত্রে নো, সেখানে ক্ষেত্রে একটা লামসামে আছে, এনপিএস এর ক্ষেত্রেও আমাদের ভাই অ্যানুইটি আসে, সিনিয়র সিটিজেন স্কিমের ক্ষেত্রে কোয়ার্টারলি আসে, এলআইসি ক্ষেত্রে ইয়েস লাইফ টাইম আসে, মান্থলি বা কোয়ার্টারলি বা ইয়ারলি যেভাবে চান, এসডব্লিউ এর ক্ষেত্রে আপনি যেভাবে চান মান্থলি বা কোয়ার্টারলি আসতে পারে। লিকুইডিটির ক্ষেত্রে পিএফ লিমিটেড আছে, সেখানে ক্ষেত্রে একটা সার্টেন টাইম পরে লোন নেওয়া যায়, একটা সার্টেন টাইম পরে উইথড্র করা যায়। এনপিএস এর ক্ষেত্রে রেস্ট্রিকশন আছে, সিএসএস এর ক্ষেত্রে একটা লিমিটেড আছে, এলআইসি হাই মানে সেখানে ক্ষেত্রে টাকা তোলার অপশন অনেক বেশি আছে। ইনফ্লেশন প্রোটেকশনের ক্ষেত্রে পিপিএম এর ক্ষেত্রে লিমিটেড, যেহেতু এটা রিটার্ন যে দেয় তার থেকে ইনফ্লেশন বাদ দেওয়া হয়। এনপিএস এর তুলনায় একটু বেটার, সিএসএস স্কিমেতে লিমিটেড, কারণ যেহেতু রিটার্নটা 8.2, আমাদের ইনফ্লেশন 6%, অতএব ওইটাই দেয়। অ্যানুইটির ক্ষেত্রে তাই। এসডব্লিউ তে যেহেতু একটু হায়ার দেয়, ওখানে 10 থেকে 12% আমরা লং টার্মে ধরে নিতে পারি, সেখান থেকে রাদার ওটার থেকে একটু বেটার। তো এটাই হচ্ছে এর মোটামুটি পোর্টফোলিও। কোন টুল কার জন্য প্রযোজ্য? দেখুন আপনাদের প্রথমে প্রশ্ন করেছিলাম যে আপনারা কোন কোন এজ গ্রুপেতে আছেন, সেই অনুযায়ী আমাদের পোর্টফোলিও সাজাতে হবে। যারা ইয়ং ইনভেস্টার 25 থেকে 35 আপনারা যারা এখানে দেখছেন, তাদের ক্ষেত্রে ইকুইটি মিউচুয়াল ফান্ড, এসআইপি, এনপিএস, পিপিএফ এই তিনটার মিক্স বাকেট হতে পারে। যারা মিড ক্যারিয়ার আছে 35 থেকে 50, তাদের জন্য অ্যাসেট অ্যালোকেশনের জন্য এসআইপি আছে, ম্যাক্সিমাইজ জন্য এনপিএস বা পিপিএফ এক্সটেনশন, এই তিনটে স্ট্র্যাটেজি হতে পারে। প্রি রিটায়ারি যারা ধরুন 5 থেকে 10 বছর আগে আপনি করছেন, 50 থেকে 60 এর মধ্যে যারা আছে, তাদের ক্ষেত্রে গ্র্যাজুয়াল ডিরিস্কিং, আস্তে আস্তে তার রিস্কটাকে কমাতে হবে। ইকুইটি ডেটে শিফট করতে হবে, আস্তে আস্তে রিস্ক পার্টটাকে কমিয়ে যতটা সম্ভব সেফের জায়গায় যেতে হবে। ডিফার্ড অ্যানুইটি প্ল্যানিং, আজ থেকে 4 বা 5 বছর বাদে আমি পাবো গ্যারান্টেড রিটার্ন পাবো, এই ধরনের প্ল্যানিং এর আপনাকে যেতে হবে। আর যারা অলরেডি 60 এর আপনারা পেরিয়ে গেছেন, সেখানে ক্ষেত্রে আপনাকে সিনিয়র সিটিজেন স্কিম বা ইমিডিয়েট অ্যানুইটি বা পোস্ট অফিস ডেট, মোটামুটি এই 4টে সেগমেন্ট যারা আমরা দেখছেন প্রোগ্রামটা, তাদের জন্য আলাদা রিস্ক ক্যাটাগরি অনুযায়ী আলাদা আলাদা টুল হওয়া উচিত। যারা আপনারা যদি বুঝতে পেরে থাকেন তাহলে চ্যাট বক্সে এস বলে লিখুন বা মি বলে লিখুন। আমি যেটা আলোচনা করলাম সেটা আপনারা যদি বুঝতে পেরে থাকেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে মি বা এস বলে লিখুন। তাহলে কি কি বললাম? 3টে বালতি, 3টে বাকেট। এটা কিন্তু সবসময় যে কোনো ইনভেস্টর মানে একই মানে সমস্ত টিম একই বাস্কেটে রাখবে না, আলাদা আলাদা। 0 থেকে 3 ইয়ার্স এর জন্য লিকুইডিটি ইমার্জেন্সি, তার জন্য কোথায় কোথায় রাখবেন? লিকুইড ফান্ড, শর্ট টার্ম এফডি 3 বছরের জন্য, 3 থেকে 7 বছরের জন্য স্টেবিলিটির জন্য শর্ট টার্ম মিডিয়াম ডিউরেশন ডেট ফান্ড, কর্পোরেট বন্ড যেটা ওখানে রাখবেন। আর 7 বছরের উপরে সেখানে ইকুইটি মিউচুয়াল ফান্ড, এনপিএস যা আপনাকে এটা তো আমাদের ক্ষেত্রে অ্যাজ পার ইওর নিড, অ্যাজ পার ইওর রিকোয়ারমেন্ট আপনাকে কিন্তু আলাদা আলাদা বাকেটে টাকাটা রাখতে হবে, যাতে আপনার যে সময় দরকার সেই অনুযায়ী আপনি সেটাকে ইউজ করতে পারেন। কিরকম হওয়া উচিত? 1 কোটি কর্পাসের মধ্যে 30 লাখ আপনার হওয়া উচিত একদম সেফ জায়গা, যেখানে ক্ষেত্রে সিনিয়র সিটিজেন স্কিম, পোস্ট অফিস, ব্যাংক এফডি। 30% হওয়া উচিত ইনকাম, যেখানে এলআইসি অ্যানুইটি বা কনজারভেটিভ হাইব্রিড এসডব্লিউপি, যেখানে ক্ষেত্রে আপনার রিটার্নটা একটু কম হলেও মোটামুটি সেফ। আর গ্রোথের ক্ষেত্রে যেটা হচ্ছে যে 40% সেখানে রাখা উচিত। এটা একটা স্ট্র্যাটেজি, এটা বলছি কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে, এটা প্রত্যেকের জন্য এক নেওয়া হবে না, কিন্তু বেসিক একটা স্ট্রাকচার বলছি। ইকুইটি মিউচুয়াল ফান্ড, ফ্লেক্সি ক্যাপ বা লার্জ ক্যাপ, যেটা এটা যদি লং টার্মের জন্য, তাহলে এই যে 30-30-40 যদি হয়, তাহলে ক্ষেত্রে আলটিমেটলি একটা অ্যাভারেজ পোর্টফোলিও আমাকে একটা ভালো রিটার্ন দিয়ে দেবে। একটা রাহুলের কেস স্টাডি দেখে নিই। 40 বছর বয়স, তার অবসরের বয়স 60, 20 বছর পরে তার খরচের দাবে 1,92,000 টাকা, তার বার্ষিক অবসরের খরচা 23 লক্ষ টাকা। তাহলে আমরা সেখানে তাকে কিভাবে ডিস্ট্রিবিউট করছি?
15,000 টাকা এনপিএস এ দিচ্ছি, মিউচুয়াল ফান্ড এসআইপি দিয়ে 25,000 টাকা, তার পিপিএফ 1.5 লাখ টাকা, ইপিএফ আদার্স বিদ্যমান সঞ্চয়, এইভাবে তার টোটাল যে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি যাতে আমরা ওই কর্পাসটাতে করতে পারি। তো এরকম হয় প্রত্যেকেরই লাইফের অ্যাজ পার এর সার্কাস আমরা তাকে তার প্ল্যানিংটাকে করতে পারি। এটা হচ্ছে তাই সেখানে ক্ষেত্রে যে কর্পাসটা তৈরি হচ্ছে ওখানে, যেটা আমরা আগে দেখলাম এখানে এই স্ট্র্যাটেজিতে তার যে টোটালটা আসছে প্রায় 4 কোটি টাকার উপর কর্পাস তৈরি হচ্ছে। এবং এই 4 কোটি টাকার কর্পাস থেকে আমরা অবসরের পর সেখান থেকে কিভাবে অ্যাসেট অ্যালোকেশন করছি, 1 কোটি টাকা দিচ্ছি সিনিয়র সিটিজেন্স কিংবা ফিক্সড ইনকামেতে, যেখানে আমাদের সুনিশ্চিত সুদ আছে 75 লাখ দিচ্ছি এলআইসি অ্যানুইটি বা গ্যারান্টেড অ্যানুইটি প্ল্যানেতে, 1.5 কোটি টাকা দিচ্ছে গ্রোথ প্রোটেকশন যেখানে এসডব্লিউ ইকুইটি। তার মানে আমরা কি করছি, পুরো পোর্টফোলিওটাকে আমরা ভেঙে দিচ্ছি। এবং 75 লাখ দিচ্ছি মেডিকেল রিজার্ভ এবং এমার্জেন্সি বাকেটে। যখন এই কর্পাসটাকে ভাঙা যায় তাহলে যে প্রত্যেকটা ডিস্ট্রিবিউশনটা সমান আছে, যাতে আমার ভবিষ্যতের মার্কেট কারেকশনে তো আমাকে কোনো ইম্প্যাক্ট না করে, ভবিষ্যতে আমার টাকার ডিগ্রোথ হলে যাতে না করে, এইভাবে আমরা সেটাকে করতে পারি। তো এটাকে পুরো একটা ব্যালেন্স পোর্টফোলিও বানিয়ে আমরা এটাকে করতে পারি। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। যে 7টা ভুল আমরা করি রিটায়ারমেন্ট প্ল্যানিং ক্ষেত্রে, সেটা কি কি জিনিস? অনেক দেরিতে শুরু করা, কম্পাউন্ডিং আসা শুরু, যখন আপনারা ভাবছেন সামনের বছর শুরু করব, 3 মাস বাদে শুরু করব, আবার স্যালারিটা বাড়লে শুরু করব, যারা যারা আপনারা এই জায়গাটা জানেন, এটা কিন্তু শুরুটাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং শুরুটা আপনি যত ছোট পারেন শুরু করলে পরবর্তীকালে অ্যাড অন করতে থাকেন, তাহলে কিন্তু লং টার্ম যত বেশি সময় পাবেন তত কিন্তু আপনার ভ্যালু অ্যাড হবে। আপনি যারা আমার সাথে একমত খালি চ্যাট বক্সে এস বলে লিখুন বা মি বলে লিখুন। সেকেন্ড হচ্ছে শুধুমাত্র এফডির উপর নির্ভর না করে, ইনফ্লেশন কাটিয়ে কিন্তু বৃদ্ধি করে, শুধুমাত্র এফডি বা গ্যারান্টেড না করে ডিস্ট্রিবিউটেড ইতে। থার্ড হচ্ছে ইন্স্যুরেন্স প্ল্যান দিয়ে কর্পাস করার চেষ্টা, আপনার প্রথাগত বিমান এন্ডাওমেন্ট বা মানি ব্যাগ দিয়ে কর্পাস তৈরি করা, এটা একটা বিরাট ভুল। এখানে কিন্তু আপনাকে রিটার্নও খুব বেশি দেয় না, ইন্স্যুরেন্স কভারই খুব বেশি দেয় না। সেখানে ক্ষেত্রে রাদার সাজেস্টেবল আপনার টার্ম প্ল্যান এবং তার সাথে মিউচুয়াল ফান্ড এবং যেগুলো জিনিসগুলো আপনাকে লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন দেবে তার একটা কম্বিনেশন, এটা আপনাকে বুঝতে হবে এবং সেটা থ্রু অ্যাডভাইজার আপনাকে এই জায়গাটা করে দিতে হবে। ইনফ্লেশন ইগনোর করা, ভবিষ্যতে খরচা হিসাব না করা, এটা একটা বড় জায়গা। 5 হচ্ছে স্বাস্থ্যের জন্য আলাদা তহবিল না রাখা। আমার যে পিলার আমি আগের সেশনগুলোতে আলোচনা করেছিলাম, আমাদের যে 4টে পার্ট আছে একটা ইয়েতে, 3টে প্রোটেকশন আছে। আর ফোর্থ হচ্ছে, প্রথম প্রোটেকশন হচ্ছে আমাদের যেটা আমাদের ক্ষেত্রে যেটা সবথেকে বড়, ডেথ। 3টে ডি, ডেথ, ডিসএবিলিটি আর ডিজিজ। ডেথের জন্য আমাদের একটা আর্মি ইন্স্যুরেন্স যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে ফার্স্ট ডি প্রোটেকশনের ফার্স্ট। সেকেন্ড পার্ট হচ্ছে ডিসএবিলিটি, যেটার জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, যেটা আমাদের ক্ষেত্রে যদি কোনো কারণে অক্ষম হয়ে যায় আমরা সেখান থেকে করতে। আর থার্ড হচ্ছে ডিজিজ, যেটা আমাদের হেলথ ইন্স্যুরেন্স বা মেডিক্লেম, যেটা আমাদের। তাহলে এই 3টে হচ্ছে আমাদের পিলার, যেটা আমাকে সমস্ত খরচাগুলোকে যেখান থেকে ড্রেন হতে পারে সেটা আটকাতে পারে। আর ফোর্থ হচ্ছে আমাদের ওয়েলথ ক্রিয়েশন। আমি যদি 3টে পিলার ঠিক রাখি তাহলে ওয়েলথ ক্রিয়েশন পিলারটা আমার ঠিক থাকবে। এটা 4টের কোনো পিলারটা ছাড়াই কিন্তু বাকিটা ইনকমপ্লিট। আমাকে যখন করতে হবে প্ল্যানিং, আমার কিন্তু প্রত্যেকটা পিলারকেই দেখে করতে হবে, এটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। 6 যে অবসরের পরে অতিরিক্ত উইথড্রল, কর্পাস দ্রুত শেষ হয়ে যাবে। যখনই আপনি চাইছেন, ধরুন আমার কাছে কর্পাস এলো, আমি সবসময় সাজেস্ট করি যখন আমরা কোনো ফিক্সড অ্যামাউন্ট এসডব্লিউপি তে, আমরা সবসময় 6% থেকে 7% বেশি উইথড্রল অ্যালাউ করি না। কারণ হচ্ছে আপনি যত বেশি তুলতে যাবেন কর্পাস কমার চান্স থাকে, যতটা কম তুলতে যাবেন ভবিষ্যতে কর্পাস বাড়বে, তারপরে আপনি স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আপনার অ্যানুইটি বাড়ান। নমিনেশন বা উইল না করা, এটা একটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট, যেটা আজকের দিনে আমরা মোটামুটি দেখে নিতে পারি। আজকে শুরু করুন আমাদের রিটায়ারমেন্ট রোড ম্যাপ, এবং আজ থেকে আমরা জার্নি শুরু করুন হেলথ ওয়েলথ হ্যাপিনেস। এই পার্টটা কিন্তু আমাদের রিটায়ারমেন্ট জার্নি থেকে শুরু হয়। এবং আমরা যে জায়গাটা দেখলাম আজকের দিনে দাঁড়িয়ে যেটা হচ্ছে, তার জন্য আমরা কি কি মেনটেন, এবং এই পুরো সেশনটা আমরা এটা কভার করার চেষ্টা করলাম। এরপর আমরা যে জিনিস টুলগুলো ইউজ করবো, এটা করতে যাওয়ার জন্য কিছু টুল আছে যেগুলো আপনি যদি একটু করেন, সেগুলোর ক্ষেত্রে আমরা আপনাদেরকে প্রোগ্রামের পরে ফ্রিতে পাঠিয়ে দেবো, আমাদের টিমের সাথে করতে পারেন, যেটা আমাদের থেকে পাঠাতে পারেন। স্মার্ট ডাইভার্সিফিকেশন, সঠিক সময়ে পরিকল্পনা আপনাকে যেতে পারে একদম অবসর জীবনের চিন্তা মুক্ত অবসর। এবং এটাই আপনার ভবিষ্যৎ জীবনের একদম স্ট্যাটুটরি ওয়ার্নিং হচ্ছে যে সুদের হার, কর্নিওলি, এনপিএস, এক্সিট রুলস সমস্ত কিছু সময়ের সাথে সাথে পরিবর্তন হতে পারে। আমরা যেটা আলোচনা করেছি সেটা আজকে 2026 অনুযায়ী আমরা আলোচনা করছি, এটা ভবিষ্যতে এটাই থাকবে তা নয়। ওভারঅল আমরা একটা আইডিয়া আপনাদেরকে প্ল্যাটফর্ম থেকে দেওয়ার চেষ্টা করলাম, যেটা আমাদের ক্ষেত্রে থাকে বা হয়। আপনার পোর্টফোলিওতে কি হওয়া উচিত, কতটা রাখবেন, আপনার সাথে কথা বলেই আমরা এটাকে আপনাকে গাইড করতে পারবো, যাতে আপনি আপনার মতো করে একটা স্মার্ট ডিসিশন নিতে পারেন। এটা আপনার এটা ব্যক্তিগত ডিসিশনটা কিন্তু প্রত্যেকেরই আলাদা হতে পারে, এটা কিন্তু প্রত্যেকের জন্য সেম হবে না। আমরা একটা মডেল এখানে ডিসকাস করলাম, যেটা আমরা এখানে করলাম, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা প্রসেস, যেটা আমাদের টুল। আমরা যেন এর আগের সেশনগুলোতে আলোচনা করেছি, যেটা আমাদের ক্ষেত্রে টুল, টার্ম ইন্স্যুরেন্স নিয়ে একটা সেশন আমরা আলোচনা করেছিলাম, হেলথ ইন্স্যুরেন্স একটা সেশন আলোচনা করেছিলাম, রিটায়ারমেন্ট নিয়ে একটা সেশন আলোচনা করলাম, ঠিক আছে, মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা সেশন আলোচনা করতে, এক একটা টুল আমরা আলোচনা করছি। তো প্রত্যেকটা টুল গুলোকে কিন্তু ম্যানেজ করতে গেলে আমাদের বেশ কিছু টুল আছে, যেটা আমাদের পার্সোনালি দরকার। আমি আপনাদেরকে এটার পরে সেই টুলগুলো বলবো, আপনারা একদম যাবেন না, শেষ পর্যন্ত থাকুন। আমাদের এই টুলগুলো যেটা আমরা আগের সেশনে অলরেডি অনেকেই শেয়ার করেছি, যারা অনেকেই বলেছেন নতুন, একটু ছোট্ট করে বলে দিই। একটু ডেইলি এক্সপেন্স ট্র্যাকার, আপনারা যারা যারা রোজ খরচা লেখেন, একটু কাইন্ডলি চ্যাট করুন। আমাদের অনেকেই সেশনে প্রথমে লিখতেন না, পরে আমাকে ফিডব্যাক এসেছে এখন লেখেন। কারা কারা আপনারা এক্সপেন্স লেখেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন, বা আমাদের সেশনে জয়েন করার পর থেকে লেখা শুরু করেছেন।
আর যারা যারা লেখেন না একটু নো বলে লিখুন, ডেইলি এক্সপেন্স কারা কারা লেখেন না, আর যারা লেখেন একটুখানি ইয়েস বলে লিখুন। এই ডেইলি এক্সপেন্সটা লেখার হ্যাবিট তৈরি হলে এটা আমরা এক্সেল আপনাদের শেয়ার করে দেবো গ্রুপেতে, তাহলে কি হবে আপনি ট্র্যাক করতে পারেন অ্যাকচুয়ালি কোথায় কোথায় আপনার ওয়েস্টেজ হচ্ছে, কোথায় কোথায় আপনার জিনিসটা বেরিয়ে যাচ্ছে, কোথায় কোথায় হচ্ছে। তো এটার জন্য কিন্তু আপনাকে এটা কিভাবে করবেন সেটাও কিন্তু আমার টিম আপনাকে গাইড করে দেবে, যে কোন কোন জায়গায় আপনি এটা ট্র্যাক করতে পারেন। এটা ম্যানুয়ালি প্রিন্ট করে প্রত্যেক মাসে করতে পারেন, এক্সেলেও মেনটেন করতে পারেন। আমরা এক্সেল এবং এই পিডিএফ আপনাদের এই 7-8টা যে সিট দেখাচ্ছি, আপনারা প্রত্যেকটা জিনিস আপনার সেশন পেয়ে যাবেন। একটা গুগল ফর্ম আমাদের পাঠিয়ে দেওয়া হবে, আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করে আপনার গুগল ফর্মটা ফিল আপ করে দেবেন। যারা অলরেডি করে দিয়েছেন আগের সেশনে জয়েন করে তারা করবেন না, যারা অলরেডি আমরা পেয়ে গেছি, যারা করেননি নতুন এসেছেন তারা অবশ্যই বলে করে দিন। আপনারা এই সব কটা ফর্ম যেগুলো দেখাচ্ছি এগুলো সব আপনারা পেয়ে যাবেন, এবং তার সাথে 1-to-1 আমাদের টিমের একটা গাইডলাইনও পেয়ে যাবেন কিভাবে আপনারা এগুলো ফিল আপ করবেন, কিভাবে আপনারা নিজেদের ম্যানেজ করবেন। এরপরে হলো ডেইলি, এরপরে মাসিক। মাসেরটা আপনার যে বাকেটটা বললাম 50-30-20, 50% যে আবশ্যিক, 30% যে ব্যক্তিগত খরচ, আর 20% হচ্ছে সঞ্চয় বা বিনিয়োগ। এই পার্টটা কিভাবে ম্যানেজ করবেন, কোনটা থেকে কোন জায়গাটাকে ম্যানেজ করবেন, কোনটা বেশি কোনটা কম, কোনটাকে রাখবেন, আপনার যা যা লোন আছে সেটা পুরোটা কি কি আছে, কি খরচা আছে, এই পুরোটাকে সাজিয়ে কোন জায়গার কোন বাকেটটা কোন জায়গায় রাখলে আপনার ফিউচারে সব থেকে কম লসে আপনি সব থেকে বেশি ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন, এর পুরো প্ল্যানিং এটা আপনার এই চার্ট থেকে পেতে পারেন। এগুলো সব আপনাদেরকে কিন্তু ফর্মটা আমরা ফিল আপ করে পাঠালে আপনার মেল বা হোয়াটসঅ্যাপে আমরা শেয়ার করে দেবো। এমার্জেন্সি ফান্ড ক্যালকুলেটর, আপনার প্রত্যেক মাসের যা খরচা তার 6 থেকে 9 মাসের খরচা কিন্তু আপনাকে একটা আলাদা বাকেটে রাখতে হবে। কোথায় রাখবেন, আইদার আপনার ডেট ফান্ড বা লিকুইড ফান্ড বা এফডি তে, যেই টাকাটা কিন্তু দরকার ছাড়া, এমার্জেন্সি ছাড়া কিন্তু আপনি তুলবেন না। এটা কিন্তু ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে রাখলে কিন্তু ইউপিআই তে ট্রানজাকশন আমরা টাকা দিয়ে তুলে না, সেটা ইমার্জেন্সি ফান্ড নয়। আমি আবার বলছি, এই ফান্ড ক্যালকুলেটরটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। ডেট ম্যানেজার, আপনার যা যা লোন আছে, আপনার হাউজিং লোন, এডুকেশন লোন, আপনার পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এছাড়া যা যা লোন আছে, কোন কোন লোনেতে কি কি ইন্টারেস্ট আপনি দিচ্ছেন, এটা পুরো চার্ট। এবং সেখান থেকে কোন লোনটা কবে শোধ করবেন, কোন লোনের কতদিন ইএমআই বাকি আছে, কত টাকা আপনাকে দিতে হচ্ছে, কোনটায় কোনটা আপনার অ্যাকচুয়ালি প্ল্যানিং এর জন্য। আমরা প্রচুর লোক আমাদের সাথে মিট করেছিল, যাদের সাথে আমরা কথা বলেছি, সেখান থেকে তারা নিয়েছে লোন, ব্যাংকে গিয়েছে, ব্যাংকে গিয়ে হাউজিং লোন নিয়েছে, সেখান থেকে তাকে কোনো কারণ ছাড়া একটা পার্সোনাল লোন দিয়েছে। পার্সোনাল ইন্টারেস্ট অনেক বেশি, 14%, 18% ইন্টারেস্ট, সেই টাকাটা সে আজকের দিনে ইন্টারেস্ট দিয়েছে কোনো হিসাব ছাড়াই। অথচ তাকে খুব ইজিলি ওটার উপরে টপ আপ দিয়েছে। টপ আপ লোনের ইন্টারেস্ট কিন্তু হাউজিং লোনের থেকে খুব সামান্য বেশি, 1%, কিন্তু পার্সোনাল লোনের থেকে অনেক কম। কিন্তু অনেকেই ব্যাংক সেল করার জন্য পার্সোনাল লোন বিক্রি করে দিয়েছে। তো এটা একটা ট্র্যাপ, কিন্তু আপনাদেরকে আবার বলছি, এটা এই জায়গাটা বুঝে সেই জায়গা কিভাবে বন্ধ করতে, কিভাবে প্ল্যানিং করতে, কোন ফান্ড থেকে এনে ওই জায়গাটাকে রিমুভ করতে হবে। পার্সোনাল লোন, ক্রেডিট কার্ড, এই দুটোর লাইবিলিটি সব থেকে বড় লোন, যেটা আমাদের ক্ষেত্রে প্রত্যেক মাসে প্রচুর টাকা ড্রেনেজ করে। মাসে 3 থেকে 5% আমাদের এখান থেকে বেরিয়ে যেতে পারে। এই জায়গাটাকে আমাকে আগে বুঝতে হবে যে এই লোন ম্যানেজমেন্ট, এটা যদি আমি ঠিকভাবে বুঝতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমি আমার মানি ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে পারবো। এই পুরো গাইডেন্স আপনি আমাদের টিমের মাধ্যমে পেয়ে যাবেন। আপনার যা যা আজ পর্যন্ত ইন্স্যুরেন্স আছে, আমি শুধু বলছি না ইন্স্যুরেন্স মানে আপনার এন্ডাওমেন্ট প্ল্যান নয়, আপনার অ্যাকচুয়াল আপনারা যারা এখানে আছেন লিখেছেন 30 বছর থেকে 40, যারা 30 থেকে 40 বছরের মধ্যে বা 40-এর নিচে যারা আছেন, তাদের অ্যানুয়াল ইনকাম, বছরে আপনারা যে ইনকাম করেন তার 20 গুণ মিনিমাম আপনার ইন্স্যুরেন্স থাকে। যদি আপনার 3 লাখ টাকা ইনকাম হয় তাহলে 20 গুণ মানে 60 লক্ষ টাকার তার ইন্স্যুরেন্স থাকা দরকার। এটা হচ্ছে হিউম্যান লাইফ ভ্যালুয়েবল। যদি আপনার ইনকাম 5 লক্ষ টাকা, তাহলে 20 গুণ মানে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স থাকা দরকার। এটা হচ্ছে তার লজিক। আর যদি আপনার ইনকাম হয় এইভাবে, তার তো এই কতটা আছে আপনার, তার কতটা শর্টফল, এবং সেটা এন্ডাওমেন্টের না কিভাবে টার্ম পলিসি দিয়ে আপনি সেটা ফুলফিল করতে পারেন, কোন জায়গায় গ্যাপ আছে, আপনার হেলথ প্ল্যানে কতটা আছে, আপনার কোম্পানিতে কতটা পাচ্ছেন, ফিউচার ইনফ্লেশনে কতটা দরকার, এই পুরো একটা প্ল্যানিং এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। আপনার বাচ্চার জন্য এডুকেশন যে প্ল্যানিং অলরেডি আপনি করেছেন, সেখানে কত টাকা আপনি পেতে চলেছেন। আপনার যদি সুকন্যা সমৃদ্ধি বা এই ধরনের কোনো প্ল্যান করা থাকে মেয়ের জন্য, বা অন্য কোনো প্ল্যানে থাকে, বা কোনো আপনি এই ধরনের বাচ্চাদের করেছেন, অ্যাকচুয়াল তার পারপাস কি আসছে, আপনি যে প্ল্যানিং করেছেন সেই টাকাটা হিসাব করে সেই সময় কত টাকা আসবে, আফটার ইনফ্লেশন অ্যাকচুয়ালি তার ভ্যালু কত, আজ থেকে 10 বা 15 বছর বাদে অ্যাকচুয়াল কি আপনার সেই টাকাটা পারপাসফুল হচ্ছে, না এর থেকে আরো বেশি টাকা দরকার, সেই প্ল্যানিংটাতে গ্যাপ আছে, কিভাবে আপনি সেটা পৌঁছতে পারেন, এটাও একটা ট্র্যাকার আছে। আপনার রিটায়ারমেন্ট, যেটা এতক্ষণ কথা বলছিলাম, এটা ট্র্যাকার আছে। এই সমস্ত ফর্ম কিন্তু আপনি আমাদের টিমের মাধ্যমে পেয়ে যাবেন, এবং সেটা আপনার ফর্ম যখন আপনি গুগল ফর্মটা ফিল আপ করে পাঠাবেন, আমরা সব পাঠিয়ে দেবো, এবং ওভারঅল পুরো পোর্টফোলিওটার আপনার এটা আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের এটা। এবং প্রায়োরিটি, আপনি কোনটাকে করবেন, কোনটা পরে করবেন, কোনটা চেঞ্জ করবেন, কোনটা রাখবেন না, এটা পুরোটা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যেতে পারেন। এই পুরো জিনিসটার ক্ল্যারিটি আপনার আসবে যখন আপনি বলবেন কোনটা ইম্পর্টেন্ট, কোনটা আর্জেন্ট। আমরা কিন্তু এই ডিসিশন নিতে গিয়ে ভুল করে ফেলি। আজকে দেখুন, আজকে আমাদের এমার্জেন্সি ফান্ড, আমাদের লোন, এটা আমাদের আর্জেন্ট বলে আমরা রেট করি, কিন্তু রিটায়ারমেন্ট প্ল্যানিং, বাচ্চার এডুকেশন, এটা কিন্তু আমাদের কি বলে ইম্পর্টেন্ট কিন্তু আর্জেন্ট নয়, যার ফলে আমরা করি কি অনেক সময় এটাকে ডিফার করি। কিন্তু আমার প্ল্যানিং এ এটাকেও রাখতে হবে অ্যাজ পার মাই পারপাস, কোনটা কতটা রাখবো, কোন জায়গায় রাখবো, এটাই হচ্ছে আসল প্ল্যানিং এর পার্ট। এই পুরো জিনিসটা আজকে আপনারা যারা এই সেশনটা জয়েন করেছেন, পুরো ফ্রিতে আমাদের এই পুরো জিনিসটা আমরা পেয়ে যাবেন। একটা গুগল ফর্ম আমাদেরকে, আমি টিমকে রিকোয়েস্ট করছি, গুগল ফর্ম আমাদের হেল্পলাইন আমাদের গ্রুপে পাঠিয়ে দিতে, আপনারা এই সমস্ত ফর্মগুলো পিডিএফ আপনারা পেয়ে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে বা এতে নেক্সট 1 থেকে 2 দিনের মধ্যে।
যদি কেউ আপনারা না পান, আমাদের হেল্পলাইন যে নাম্বার দেওয়া থাকবে 4টে, সেখানেতে আপনারা কল করে নিতে পারেন। এবং আপনাদের প্রোগ্রাম আমি আমার নাম্বারও দিয়ে দেবো, আপনার সেখানে তো হোয়াটসঅ্যাপ করে দিলে যদি কেউ না পেয়ে থাকেন ফর্মটা, বা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যদি কোনো কারণে না ট্র্যাক করতে পারেন, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দেবেন, আমার টিমের যে হেল্পলাইন আছে সেখানে করে দেবেন। আমরা কিন্তু এই ফর্মগুলো সবকটাই আপনাদেরকে পিডিএফ আমাদের মেলেতে, হোয়াটসঅ্যাপে এবং যেটা মান্থলি এবং ডেলি এক্সপেন্স ট্র্যাকারটা এক্সেলও আপনাদেরকে শেয়ার করে দেবো। এছাড়া ছোট্ট করে যেটা বলছি, আমরা আগে সেখানে করেছি, আমরা আমাদের কি ছোট যে ইভেন্ট গুলো হয় আমরা প্রত্যেক এটা দেখেছি। আমাদের এটা হেলথ চেক আপ ক্যাম্প আমরা বিভিন্ন জায়গায় করি, প্রত্যেকটা টাইম টু টাইম। আমাদের এটা হচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, এটা বিভিন্ন জায়গাতে হয়, পশ্চিমবঙ্গের কলকাতার বিভিন্ন জায়গাতে। আমরা যদি আপনাদের যে জায়গায় হয়, আপনারা অনেক জায়গা থেকে এখানে করেছেন, আপনারা গ্রুপে দিয়ে দেবো, অবশ্যই পার্টিসিপেট করে। এগুলো সমস্ত ফ্রি ক্যাম্প হয় এবং সেখানেতে আপনারা ফ্রিতে বিভিন্ন ধরনের প্রোফাইল, এটা রামকৃষ্ণ মিশন করেছিলাম। অর্গান ডোনেশন অ্যাওয়ারনেস আমাদের প্রোগ্রাম হয়, এগুলো আমাদের থ্রু আউট দ্য ইয়ারের প্রোগ্রাম, যেগুলো আমরা রেগুলার করি। আমাদের এই প্রোগ্রামগুলোতে আমরা করে থাকি। আমাদের মিড লাইফ রিসেন্ট আমারই ছবি, হেলথের উপর একটা প্রোগ্রাম হয় ফ্রিতে, এগুলো সব কিন্তু ফ্রি সেশন, যেখানেতে আমরা মানে কিভাবে আপনি মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারেন। আপনার যে ওষুধপত্র আছে খেতে হচ্ছে আপনাকে, সুগার, প্রেশার, কোলেস্ট্রল, ডায়াবেটিক, হার্টের ওষুধ, এগুলো ছাড়াও কিভাবে আপনি মেডিসিন ফ্রি লাইফ লিড করতে পারেন, এটা আমি আমার নিজের লাইফ থেকে দেখেছি। এটার একটা প্রোগ্রাম আমি করি, মিড লাইফ রিসেন্ট বলে 2 ঘন্টা একটা প্রোগ্রাম হয়। ফিউচারে এই ধরনের প্রোগ্রামগুলো আপনার এই প্রোগ্রাম পাবেন। হ্যালো ডাক্তার বলে একটা প্রোগ্রাম হয় আমাদের, সেখানে বিভিন্ন ধরনের ডাক্তাররা এখানে আসেন, লাইভ সেশন হয়, আপনারাও তাদেরকে প্রশ্ন করতে পারেন, সেখান থেকে অনেক কিছু ভ্যালু অ্যাড করতে পারেন, তার সেকেন্ড ওপিনিয়ন আপনি পাবেন, আপনার প্রশ্ন আপনি ডাইরেক্টলি ডাক্তারকে নিজেরাও করতে পারেন এই লাইভ সেশন, যেমন এখানে প্রোগ্রামটা শুনছি এরকম। আমাদের ক্লেম সাথে একটা ভার্টিকাল আছে, যেখানে আমাদের সাথে যারা কাস্টমার তাদের ছাড়াও বাইরের লোকেদের আমরা একটা চার্জ বেস একটা প্ল্যাটফর্ম, কিন্তু এই হেল্প যদি আপনার কোনো পরিচিত কারো যদি ক্লেম না পেয়ে থাকে, লাইফ ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স বা এরকম কোনো জায়গাতে, আপনারা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে রেফার করতে পারলে এই ক্লেমের ব্যাপারেও আমরা আমাদের টিম আপনাকে সাহায্য করতে পারে। এটা আমরা প্যানিনে করতে পারি। ট্যাক্সেশনের উপর আমরা প্রোগ্রাম করি, আমাদের লাস্ট উইকে ট্যাক্সেশন সেশন ছিল। আপনারা কারা কারা লাস্ট উইকে ট্যাক্সেশন সেশনে ছিলেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে ইয়েস বলে লিখুন, আমি বলে লিখুন। কারা কারা আমাদের লাস্ট সেশনে ট্যাক্সেশন সেশনে জয়েন করেছিলেন, একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখুন। আর আজকে সেশনে যারা জয়েন করেছেন নতুন, তারা তো ছিলেন না, যারা পুরনো যারা ছিলেন অনেকেই ছিলেন এখানে। বিভিন্ন ইভেন্ট আমরা করি, আমরা লাস্টে কোশ্চেন আনসারে আসছি, একটুখানি হাতটা করে রাখুন, আমরা আসছি শেষের দিকে চলে এসেছি। আমাদের বিভিন্ন ইভেন্ট হয়, যেটাতে আমরা কাস্টমার বা অ্যাডভাইসের জন্য আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, এই বিভিন্ন হলেতে আমাদের ইভেন্ট গুলো হয়। আমরা বিভিন্ন ধরনের, এটা হচ্ছে আমাদের কি বলে মানি ম্যানেজমেন্ট উপর লাইভ ওয়ার্কশপ, যেমন অনলাইন হচ্ছে আপনাদের সেশন, এরকম লাইভ সেশন হয়, যেখানে আমাদের কি বলে মানে কাস্টমাররা আসেন 2 থেকে 3 ঘন্টার 3 স্টার বা 4 স্টার কোনো হোটেলে, যেখানে আমরা 2 থেকে 3 ঘন্টায় পুরো মানি ম্যানেজমেন্টের লাইভ ডিসকাশন, কোশ্চেন আনসার সেশন থাকে, যেখান থেকে কিন্তু আমরা এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা সেখানে আলোচনা করি। আমাদের কিছু কাস্টমারদের ফিডব্যাক বা টেস্টিমনি আমরা এখানে আছে, যাদের আমরা পরিষেবা দিয়ে এসেছি, আমাদের রিভিউ বা এটা আমরা গ্রুপে তো আমরা শেয়ার করি, আপনারা পাবেন। যেটাই আমাদের একটাই বক্তব্য, যেটা আপনারা দেখছেন প্রোগ্রামটা, আপনারা যারা দেখছেন মানি ম্যানেজমেন্ট সম্বন্ধে যে আইডিয়াগুলো আপনারা পাচ্ছেন, আপনার ব্যক্তিগত ম্যানেজমেন্ট নিয়ে আমাদের ওই গুগল ফর্মটা ফিল আপ করে যখন পাঠাবেন, আমাদের টিম আপনাকে ফোন করে নেবে। আমাদের পুরো টিমের সাপোর্ট সম্পূর্ণ বিনামূল্যে পেতে পারেন। আপনি কি পাচ্ছেন এই সেশন থেকে? সম্পূর্ণ বিনামূল্যে একটা কনসালটেশন পাচ্ছেন 1 to 1, যেখানে আপনার কি ফাইন্যান্সিয়াল পজিশন, ইন্স্যুরেন্স গ্যাপ কি আছে, চাইল্ড প্ল্যানে কি গ্যাপ আছে, ওয়েলথ কেসের স্ট্র্যাটেজি কি হতে পারে, ইনকাম ভার্সেস এক্সপেন্স অ্যানালিসিস কি হবে, রিটার্ন প্ল্যানিং কি হবে, ইমার্জেন্সি ফান্ড অ্যাসেসমেন্ট, ট্যাক্স সেভিং অপরচুনিটি, ফাইন্যান্সিয়াল রোডম্যাপ, এই পুরো জিনিসটা কিন্তু একটা ফ্রি অ্যাসেসমেন্ট আপনি আমার টিমের থেকে পেয়ে যাবেন। পুরো জিনিসটা আপনার কোন জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার যে স্কোর কার্ড, এটা আপনি জানতে পারবেন এখান থেকে। এছাড়া একটা অ্যাডিশনাল যেটা পাবেন, সেটা হচ্ছে আমাদের 90 ডেজ ফাইন্যান্সিয়াল চ্যালেঞ্জ। আপনার এই প্রোগ্রামটা আজকে শুনে আপনি চলে গেলেন, এরপরে কোনো সময় জয়েন করতে পারলেন, কিন্তু এই যে ডিসিপ্লিন তৈরি করা, শুধু আজকে নয়, নেক্সট 3 মাস ধরে, 90 দিন ধরে আমার টিম যার সাথে আপনি কথা বলবেন, সে আপনাকে হেল্প করে কিভাবে আপনি আপনার জার্নি শুরু করবেন, কিভাবে এসআইপি শুরু করবেন, কিভাবে এমার্জেন্সি ফান্ডটা তৈরি করবেন। ওয়েলথ ক্রিয়েশন জার্নি কিন্তু একটা হ্যাবিট, এবং হ্যাবিটটা তৈরি করা কিন্তু আস্তে আস্তে সম্ভব, একদিনে সম্ভব না। এটার জন্য একটা হ্যান্ড হোল্ডিং দরকার। এই হ্যান্ড হোল্ডিংটা কিন্তু আপনি আমাদের পুরো টিমের থেকে পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে, এটা কিন্তু আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন। তো আজই আপনাকে যে যারা শুনছেন এখানে, আমরা যে ফর্মটা আমি টিমকে বলবো গ্রুপে শেয়ার করে দিতে। এছাড়াও আপনি আমার নাম্বারটা আপনার নোট করে দিতে পারেন, আমি গ্রুপে শেয়ার করে দেবো, আমার নাম্বারটা গ্রুপে বলবো শেয়ার করে দিতে। আমার নাম শুভকান্তি দাস, আমার কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে 9830152906। আমি সেশনে যখন আবার আপনার সাথে কোশ্চেন আনসারে যাবো, সেখানেও বলে দেবো 9830152906। যদি আপনার কোনো কারণে কোনো এই ফর্ম না পেয়ে থাকেন, বা কোনো কারণে কোনো কমিউনিকেশনে কোনো মেল না পেয়ে থাকেন, অবশ্যই আপনি জানাবেন, সেখান থেকে আমরা পেয়ে যাবো। তো আমি এরপরে আমার টিমকে বলবো থ্যাংক ইউ ভেরি মাচ, এবার আমি করে দিতে। আমরা এখান থেকে বেরিয়ে আসবো, এবার আপনাদেরকে বলবো আমরা কি বলে কোশ্চেন ডাইরেক্টলি আপনাদের কাছ থেকে জেনে নেবো। আপনাদের যদি যে সেশনটা আমরা দেখলাম, সেখানে আমাদের যদি কোনো ব্যক্তিগত ইয়ে থাকে, আমরা সেখান থেকে জেনে নেবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য সেশন। আপনারা যারা দেখলেন, আপনারা অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করে দেবেন, এবং গুগল ফর্মটা ফিল আপ করার পরে আমরা পাঠিয়ে দেবেন। যারা ফিল আপ করেননি, যারা করেছেন অলরেডি, তারা কিন্তু আপনাদের দরকার নেই। যারা করেছেন অলরেডি, মানে সরি, যারা করেছেন তার দরকার নেই, যারা করেননি, যারা নতুন আছেন,
তারা করে পাঠিয়ে দেবেন, আমাদের টিম কাল বা পরশুর মধ্যে আপনাদের যোগাযোগ করে নেবে, তারপরে আমরা আপনার সাথে করে নেবো। তো আমরা দেখে নেবো কোশ্চেন আনসার সেশনটাতে যারা হাত তুলেছেন একটুখানি আনমিউট আপনি করতে পারবেন। আমি টিমকে বলবো আপনার আনমিউটেড অপশনটা ওপেন করে দিতে, যাতে কথা বলার মতো। হ্যাঁ, করে দেওয়া হচ্ছে। একজন একজন করে বলুন আপনাদের ইয়েতে কি বলে, হ্যাঁ আনমিউট করে একজন একজন করে বলুন, আমি প্রত্যেকের সাথে কথা বলবো, কোনো অসুবিধা নেই। বলুন কে কে বলছেন, বলুন। শুভদীপ মন্ডল নাকি বলছেন? হ্যাঁ বলুন। একটু নাম বলবেন, কোথা থেকে জয়েন করেছেন বলবেন, তারপর আপনার সাথে হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, কি নাম বলছেন? শুভদীপ বাবু। ওখানে আমি একদিন অ্যাপয়েন্টমেন্ট যেতে চাই আর কি, মানে অফিসে আর কি, মানে কিভাবে অ্যাপয়েন্টমেন্টটা পাবো? হ্যাঁ আপনি ওইটাই বলছি, আমার হেল্পলাইন ওখানে দিচ্ছে, এছাড়া আপনি হ্যালো, নাম্বারটা লিখে দিন 98। হ্যাঁ আমার হেল্পলাইনটা লিখে দিন 9830152906। আমার নাম শুভ্রকান্তি দাস। আপনি আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ 301 আর বলুন স্যার 9830152906। আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? হ্যাঁ দেখুন, আমাকে চ্যাট বক্সে তো আমার নাম্বারটা লিখে দিয়েছে ওখানে, আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতেও একটু টিমকে বলে পাঠিয়ে দিতে। আপনি একটুখানি হোয়াটসঅ্যাপেতে আপনার নাম লিখে, আপনি কোথা থেকে বলছেন লিখে দিয়ে দেবেন। আপনি 1-to-1 করতে চান মিটিং, সেটাও আপনি একটু লিখে দেবেন। আমার টিম আমরা কন্ট্যাক্ট করে 1-2 দিনের মধ্যে আপনার সাথে ওটা ফিক্স করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, আপনি থাকেন কোথায় শুভদীপ বাবু? আপনি থাকেন কোথায়? হুগলি। আচ্ছা আপনি কোন প্রফেশনে আছেন? আপনি কোন প্রফেশনে আছেন, কি করেন আপনি? ফার্মাসিস্ট। আচ্ছা আচ্ছা, ফার্মাসিস্টে আছেন। আচ্ছা কোন কোম্পানিতে চাকরি করছেন এখন? আমি একটা ইয়েতে বলছি, একটা কন্ট্রাকচুয়াল একটা মানে একটা হসপিটালে কাজ করছি, এটা কন্ট্রাকচুয়ালি করছি হসপিটালে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি একটুখানি ওই নাম্বারে একটু ইয়ে করে দেবেন, আর গুগল ফর্মটা পাঠিয়েছে, গুগল ফর্মটা ফিল আপ করে পাঠিয়ে দেবেন, তাহলে আপনার সাথে আমরা ওটা নেক্সট ইয়েতে করে নেবো। ঠিক আছে? ওর মধ্যে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবো, তাহলে আপনাকে যখন কথা বলবো আপনার সাথে আমাদের কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ বলুন কৌশিক বাবু, বলুন। কৌশিক বাবু হাত তুলেছেন, বলুন কি বলছেন। হ্যালো, হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন আর নামটা একটু বলুন আপনার পুরো। আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। আমার নাম কৌশিক দাস। হ্যাঁ বলুন কৌশিক বাবু। আচ্ছা, বলছি যে আমি যেটা আপনার ভয়েসটা কাটছে একটু, আরেকবার বলুন। আমরা মানে সাউন্ডটা কেটে কেটে আসছে। এবার শুনতে হ্যাঁ পাচ্ছেন? বলুন, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি আমি বলুন। যেটা জানতে চাইছি, আমার ইনকাম যা, তার থেকে আমার খরচটা অনেক বেশি হচ্ছে। এটাকে আমি কিভাবে মানি ম্যানেজমেন্টটা করবো আমি কিছু বুঝতে পারছি না। কেন আমার ছেলের এডুকেশন অলরেডি, আমার ছেলে মেয়ের এডুকেশন অলরেডি মানে ওরা সিনিয়র ক্লাসে পড়ে, ঠিক আছে? এবং যা ইনকাম তার থেকে আমার অনেক খরচ বেশি, এবং লোন টোনও আছে। আমি সেগুলো নিয়ে কোনো ম্যানেজমেন্ট করতে পারছি না, এই জন্য খুব মানসিকভাবে খুব আমি বিপর্যস্ত আছি। এটাকে আমি কিভাবে ম্যানেজমেন্ট করবো, আমাকে একটু কাইন্ডলি অ্যাডভাইস করবেন। দেখুন দেখুন হ্যাঁ একদম, আপনি গুগল ফর্মটা ফিল আপ করে 1-to-1 বুক করুন। দেখুন আমরা মানে এই ব্যাপারটা আপনার মতো অনেকেই এই ধরনের প্রবলেমের কথা বলেছে। আমরা তার জন্য যে কমিউনিটি, দেখুন এটা তো একটা কমিউনিটি আমাদের যেটা তৈরি করেছে, এটা সেলফ হেল্প গ্রুপ, মানে একে অপরকে হেল্প করার জন্য। আমরা এখানে দেখুন অনেকেই আছে আমাদের সাথে কথা বলছে, সেখানে কিন্তু ইনকাম ফ্লো কম আছে। তো আমাদের এখানে অনেকেরই বিভিন্ন, ধরুন আমাদের একটা কমিউনিটি আছে যেখানে বিভিন্ন পার্ট টাইম ইনকামের আলাদা আলাদা কিছু শেখার লার্নিং অপশন আছে, যেখানে আপনি সেটা শিখেও সেটা করতে পারেন। মানে এটারও অপশন আছে যেটা ইনকাম বাড়ানোর জন্য, বা কিভাবে আপনি আপনার এই ব্যাপারটাকে করবেন এটার একটা প্ল্যানিং আপনি পেয়ে যাবেন। আপনি 1-to-1 যদি বুক করে নেন, আপনি গুগল ফর্মটা ফিল আপ করে, তাহলে কি পার্সোনালি আমার টিম আপনার সাথে কথা বলে নেন, তাহলে আপনার যে হেল্প গুলো লাগবে, যে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবে আপনাকে, কিভাবে কিভাবে করতে পারবেন সেটা আপনি একটা গাইডলাইন পেয়ে যাবেন, যাতে ভবিষ্যতে আপনার এই যে ব্যাপারগুলো আপনি যেটা বলছেন না। আমাদের কাছে এই সানডে একজন ভদ্রলোক এসেছিল, আমাদের কাছাকাছি থাকে দমদমে, আমাদের অফিস দমদমে। তো এখানে যে দক্ষিণেশ্বরে এখানে থাকেন, তো ওনারও সেম প্রবলেম, প্রাইভেট ফার্মে জব করেন। আমি পার্সোনালি এর জন্য তার নাম বলছি না, কিন্তু মানে আপনি যে বলছেন সেম ধরনের প্রবলেম। তো ওনার সাথে বসে কিছুক্ষণ কথা হলো, কিছু আইডিয়া শেয়ার করেছি। তো আপনার সাথে আপনি একটু 1-to-1 বুক করুন, আপনার সাথে ওই ব্যাপারটা আপনাকে ডিসকাস করে কিভাবে এটা রাস্তা বার করা যায়, কিভাবে একটা এক্সট্রা ফ্লো বার করে যাতে ভবিষ্যতে আপনি এই ব্যাপারগুলোকে ম্যানেজ করতে পারেন। একটু আপনাকে আমাদের দিক থেকে আমরা যতটুকু জানি আপনাকে চেষ্টা করবো হেল্প করার। ঠিক আছে কৌশিক বাবু? ঠিক আছে, ঠিক আছে। আপনি আপনি একটু গুগল ফর্মটা ফিল আপ করে ওখানে 1-to-1 আমাকে কালকা, হ্যাঁ হ্যাঁ 1-to-1 আপনাকে করবে। আপনি একটুখানি আধ ঘন্টা টাইম দেবেন, যে আপনাকে কল করবে আর তার সাথে কথা বলে নেবেন, আপনার যা যা সমস্যা থাকে পুরোটা খুলে বলবেন। কারণ এটা একটা কমন ফোরাম, তো তাহলে কি হবে, সে আপনাকে ব্যক্তিগতভাবে আপনাকে হেল্প করে দেবে। ঠিক আছে? আচ্ছা, আমি গুগল ফর্মটা ফিল আপ করে দিয়েছি অলরেডি, ফিল হ্যাঁ আপ হ্যাঁ করে ঠিক আছে। দিয়েছি। কাল বা পরশুর মধ্যে আপনার কাছে কল চলে যাবে, আপনি যে কল করবে তার সাথে কথা বলে 1-to-1 আপনি বুক করে দেবেন, তাহলে তখনই আপনার সাথে পুরো কথা হয়ে যাবে।
ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার, ওকে স্যার। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, আর কি তুলেছেন? হ্যাঁ বলুন। কেন দৌড়ে জিপি, হ্যাঁ বলুন, কে বলছেন? একটু কোথা থেকে বলছেন আর নামটা একটু বলবেন স্যার। স্যার নমস্কার স্যার, আমি সুভাষিস বলছি বীরভূম থেকে। আচ্ছা, আপনার নামটা অন্য দেখাচ্ছে। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি স্যার এই অফিসের মেল আইডি থেকে আমি জয়েন করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, বলুন কি বলছেন, বলুন। বলছি স্যার, পিপিএফ যেটা বললেন স্যার, আপনার বলছি স্যার ভয়েস, যেটা যেটা স্যার, আপনার ভয়েস কাটছে। বলছি স্যার যেটা স্যার পিপিএফ যেটা বললেন, হ্যাঁ, স্যার পিপিএফ যেটা বললেন স্যার ঝুঁকিপূর্ণ বলছেন, ঝুঁকিহীন, মানে না গভর্নমেন্ট। না 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 না, ঝুঁকিপূর্ণ না, ঝুঁকিহীন বলছি। ওটা পিপিএফ কোনো রিস্ক নেই। হ্যাঁ, মানে ঝুঁকিহীন বলছেন, মানে পিপিএফ যেটা বলছেন এটি স্যার যদি একটুখানি বলেন। পিপিএফ এর ব্যাপারটা হচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এটা 15 বছরের জন্য করা হয়, 7.1% এখন এটা। হ্যাঁ, এবার এখানে ক্ষেত্রে কোনো রিস্ক নেই, এটা গভর্নমেন্টের উপর যে ইন্টারেস্ট রেটটা ওরা ডিক্লেয়ার করে এটা দেওয়া হয়। এটা কোনো মার্কেট রিস্ক বা কোনো শেয়ার মার্কেটে কিছু নেই। আপনি 15 বছর পরে যে কর্পাসটা তৈরি হবে সেটা ট্যাক্স ফ্রি, এবং এটাকে আপনি আবার 5 বছর করে এক্সটেন্ডও করা যায়। এটা ওখানে অপশন আছে, বছরে 1.5 লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি সেভ করতে পারেন, 500 টাকা থেকে শুরু করে। এটা এটা অ্যামাউন্টটা আপনার যে কোনো অ্যামাউন্ট আপনি এটা ব্যাংকের মাধ্যমে করা যায়, পোস্ট অফিসের মাধ্যমে করা যায়, বিভিন্ন টুল আছে এখানে আপনি স্যার পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। স্যার এসবিআই স্যার 2017 হ্যাঁ সালে স্যার 500 টাকা করে স্যার স্যালারি অ্যাকাউন্ট থেকে কাটছিল। স্যার স্যালারি অ্যাকাউন্ট থেকে কাটছিল। এটা স্যার প্রথমে বুঝতে পারি নাই যেটা পিপিএফ অ্যাকাউন্ট আছে। তারপরে স্যার ইউনো অ্যাপস থেকে দেখলাম যেটা স্যার পিপিএফ অ্যাকাউন্ট আছে। কিন্তু স্যার এখন ওই অ্যাকাউন্টে স্যার অটো ট্রানজাকশন হচ্ছিল তখন, মানে অটোমেটিকলি মান্থলি একটা কোনো একটা দিনে কেটে নিচ্ছিল। হঠাৎ করে স্যার মোটামুটি আজ স্যার 3 বছর থেকে স্যার কাটে নাই কোনো টাকা। তো কিছুদিন আগে স্যার ব্যাংকে একবার গিয়ে যোগাযোগ করলাম, তো ব্যাংকে বললো যে 4800 টাকা মতন আপনার লাগবে, তাহলে আবার আপনার যেমন ছিল তেমনি আবার করে দেবো। হ্যাঁ, তো ওটাই বলছি, ওদের যে অ্যাকাউন্টটা আছে আপনাকে আপডেট করতে হবে, কারণ আপনার মধ্যিখানে তো কোনো কারণে কাটেনি বা টাকা ছিল না সেভাবে, বা কোনো কারণে কমিউনিকেশন হয়নি, সেটা আপনি ব্যাংকে গিয়ে ওটা আপডেট করে নিন। করে নিলে আপনার আবার অ্যাকাউন্টটা রিভাইভ হয়ে যাবে। এরপরে আপনি যেরকম ভাবে চাইবেন ওটাতে কমানো বাড়ানো যায়। আপনার কন্ট্রিবিউশনটা আপনি ঠিক করতে পারেন কত টাকা দেবেন। এরকম কোনো ফিক্স এত টাকাই দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কমও দিতে পারেন, বেশি অ্যাজ পার যেরকম আপনার ক্যাশ ফ্লো আসবে সেভাবে আপনি করতে পারেন। অ্যাজ এ গ্যারান্টেড হিসেবে এটা একটা মানে ভালো টুল যেটা আমরা ঘরে করতে পারি। এটা আপনি আরো ডিটেইলে যদি জানতে চান আপনার আমাদের টিমের সাথে ওয়ান টু ওয়ানে করে নিন। আপনার পিএফ থেকে মানে যেগুলো পিএফ আছে বা আদার্স যেগুলো নিয়ে কথা বললাম, কোনটাতে কত টাকা করে রাখলে আপনার অ্যাকচুয়ালি একসাথে ভালো টাকাটা তৈরি হবে, পুরো আইডিয়া আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন ব্যাপারটা কি বলছে? থ্যাংক ইউ স্যার। স্যার হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন একটু নামটা বলুন। আমি বুদ্ধদেব মন্ডল বলছি স্যার। আমি কোথা থেকে বলছেন? আমি চিত্তরঞ্জন থেকে বলছি স্যার। হ্যাঁ বলুন বলুন। বলছি আমি রেলওয়ে এমপ্লয়ি আছি, তো হ্যাঁ, আমাদের তো এনপিএস কাটে, কিন্তু আমরা ইপিএফ বা পিপিএফ করতে পারবো কি? আপনি ইপিএফ বা পিপিএফ করতে পারবেন, ইপিএফ না পিপিএফ করতে পারবেন, ওটা আলাদা করে অ্যাকাউন্ট পিপিএফ করতে পারবো? করতে পারবেন। ওটা ওটা আপনি আপনাদের ক্ষেত্রে হ্যাঁ পারবেন। ওখানে আপনার বয়স কত এখন? আমার বয়স তো 33। করতে পারবেন। এবার আপনি ওটাই বলছি, আপনার ক্ষেত্রে যেটা অলরেডি আপনার আছে, আপনাকে একটুখানি বলবো যেটা অলরেডি আপনার এখন কি কাটছে ইয়ে থেকে, যেগুলো আপনি ইপিএফ কাটে আপনার এখন ইয়ে থেকে, আপনার স্যালারি থেকে, যেটা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। না, পিএফ তো কাটে না আমাদের, না ওইটা কাটে না, আমাদের তো এনপিএস কাটে স্যার। আচ্ছা, আপনারা এনপিএস আন্ডারে পড়ছে, তো এনপিএস এ যেটা কাটে সেটা তো একটা পেনশনই যাচ্ছে, যেটা অ্যাজ পার রুলস এখন যেটা এসছে আপনার 60 তে গিয়ে আপনার ওটা ভেস্ট হবে। এরপরে একটা পার্ট আপনি ওটা লামসাম তুলতে পারবেন, আর একটা টাকার উপরে আপনাকে পেনশন নিতে হবে। ওটা ওটা অ্যাজ পার ভ্যালুয়েশন মার্কেটে যা হবে তার উপরে হবে। আর আপনি যদি সেখানে গ্যারান্টেড যে জায়গাটা চাইছেন সেখানে ক্ষেত্রে যদি আপনি চান আলাদা করে অ্যাকাউন্ট খুলতে পারেন, তো সেটা আপনার কোনটা খুললে ভালো হবে সেটার জন্য আমি যদি বেটার হয় কি আমাদের টিমের সাথে একবার ওয়ান টু ওয়ান কথা বলে নেন, তাহলে সে আপনাকে বলে দেবে আপনার যে যতগুলো ধরুন আপনার যে সারপ্লাস হচ্ছে। ধরুন এই মুহূর্তে আমরা তো রেলে চাকরি করেন, আপনার কাছে ধরুন আপনাদের প্রত্যেক বছর ইনক্রিমেন্ট বা অ্যাজ পার ডিএ যে চেঞ্জেস গুলো আসছে, কোন গুলোতে কত, আপনার বয়স কম, এখন থেকে যদি আপনার কোনো হাউসিং লোন বা কোনো লোন আছে আপনার এই মুহূর্তে, কোনো হাউসিং লোন বা কোনো না না না, কোনো লোন নেই, লোন নেই। নই তো। এবার ফিউচারে ধরুন আপনার কি প্ল্যানিং আছে, কবে কি করতে চাইছেন, আপনার ছেলে মেয়ে আছে, এগুলো পুরোটাই একটা প্ল্যানিং এর পার্ট আছে। কোনটাতে করলে কোন টাকাটা আপনার কাছে আসবে, কোন টাকাটা আপনার জন্য বেটার হবে। তো এটা আপনি বেটার হয় কি আপনি যেটা বলছেন এটা আপনি তো একটা ছোট্ট করে বললেন, এটা যেহেতু একটা কমন ফোরাম, বেটার হয় আপনি গুগল ফর্মটা ফিল আপ করে দেন। আমার টিম ওয়ান টু ওয়ান আপনাকে বলে আপনি যা যা চাইছেন তথ্য সব আপনাকে দিয়ে দেবে। প্রিভিয়াসে কি রিটার্ন আসবে, যদি পুরোটা রাখেন কি দেবে আপনাকে, আপনার এসআইপি তে কি দেবে, প্রত্যেকটা জিনিস আপনি ক্যালকুলেট করে বলে দেবে যে অ্যাকচুয়ালি এই সময়গুলো কি। এরপরে আপনি নিজে ডিসিশন নিন যে আপনার জন্য কোনটা বেটার হবে। বুঝতে পারছেন কি বলছেন? ফর্মটা কোথায় পাওয়া যাবে স্যার? ফর্মটা, গুগল ফর্মটা? ফর্মটা আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন আপনি?
হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে ফর্ম অলরেডি শেয়ার করে দিয়েছে, আপনারা পেয়ে যাবেন। আর যদি কোনো কারণে ফর্ম না পেতে অসুবিধা হয়, আমি আমার মোবাইল নাম্বারটা আমি বলেছি গ্রুপে 9830152906। আমার হ্যাঁ, নাম ওটা সুবোধ আছে, কান্তি নাম্বারটা দাস। স্যার আপনি আছে। আমাকে হোয়াটসঅ্যাপে হাই করে দেবেন। হ্যাঁ, তো হ্যাঁ, ফর্মটা দেখুন আমাদের এইমাত্র আবার চ্যাটেতেও দিয়ে দিয়েছে। আর আমার নাম হ্যাঁ, শুভকান্তি দাস, হ্যাঁ, 983015। আ- হ্যাঁ, আ- আপনি আমার ওখানে স্যার আমার স্যার প্রশ্নটা ছিল স্যার, বলছি যে আমরা পিপিএফ করতে পারবো কি পারবো না আর কি। হ্যাঁ হ্যাঁ, পারবেন। ইপিএফ পারবো না, পিপিএফটা পারবো না। হ্যাঁ হ্যাঁ, ইপিএফ পারবেন না, পিপিএফ পারবেন, পাবলিক প্রভিডেন্ট আচ্ছা ফান্ডে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আপনারা ইপিএফ এর আওতায় পড়েনি না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো, বলুন। ঠিক। হ্যাঁ বলুন, হ্যাঁ, বলছি আপনার এই যে এটা যে একটা কে বলছেন, কোথা ইনসাইটফুল থেকে বলছেন একটু সেমিনার বলবেন? মৃত্যুঞ্জয় কুন্ডু কে বলছি, বলছেন? সোদপুর থেকে। হ্যাঁ বলুন। বলছি আপনার যে টেক হোম মেসেজ থেকে একটু 2-3টে জানার ছিল আর কি। এই যে আপনি বললেন লং টাইম ক্যাপিটাল গ্রোথ, এটার মানে কি কত টাকা অবধি লং গ্রোথ আসছে, সেটা ইনকাম ট্যাক্স এক্সাম্পটেড আছে, এটা যদি একটু বলেন। আপনি মিউচুয়াল ফান্ডের কথা বলছেন, ইকুইটির কথা বলছেন? হ্যাঁ, লং টাইম ক্যাপিটাল গ্রোথ, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। লং টার্ম ক্যাপিটাল গেলে ইকুইটির ক্ষেত্রে যেটা এখন এই মুহূর্তে যে রুলস আছে, তাতে বছরে আপনি যে টাকাটা গেইন করছেন, মানে যে টাকাটা প্রফিট করছেন, সেই প্রফিটটার 1,25,000 টাকা পর্যন্ত আপনার ছাড় আছে। মানে 1,25,000 টাকা পর্যন্ত ট্যাক্স 1.2। লাগবে, 1.25 লাখ। আর ওকে। তার উপরে যেটা হবে সেটার হচ্ছে আপনার 12.5% ট্যাক্স দিতে হবে। মানে ধরুন আপনি 2 লাখ টাকা করলেন, উইথড্র করলেন, তো 2 লাখ টাকার মানে 2 লাখ টাকা প্রফিট, সরি উইথড্র না, প্রফিট করেন 2 লাখ টাকা, তার মধ্যে 1,25,000 বাদ দিয়ে বাকি 75,000 টাকার উপরে 12.5 অনুযায়ী আপনার ট্যাক্স পড়বে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ওই যে এনপিএস এ ট্যাক্স বেনিফিট বললেন, যে এখন নিউ রিজিমে যেটা আছে 80 সিসিটি হ্যাঁ 1, 80 সিসিটি 2, হ্যাঁ আর আরেকটা হ্যাঁ। কি সেকশন বললেন, যদি একটু বলেন, আমি মিস করে গেছি আমি আর আমি কি। একটা পাঠিয়ে দেবো গ্রুপেতে, ওটা ওখানে ছিল। হ্যাঁ হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবো আপনার। ওখানে 50,000 পর্যন্ত ম্যাক্সিমাম আপনি নিউ রিজমে ওটা দিচ্ছে। কারণ এখন ওল্ড রিজমে আপনারা হ্যাঁ, নিশ্চয়ই জানেন সমস্ত আমার এটিসি একটু বা আদার বিয়ার সমস্ত 12 লাখ। benefit। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব একমাত্র এনপিএস এর সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্যই ওটা আপনার 50,000 টাকা পর্যন্ত এনপিএস এর বেনিফিটটাই রয়েছে। ওটাই। আচ্ছা, আরেকটা কথা, যে টু প্রোটেক্ট ডেথ, যেমন আপনি সাজেস্ট করেছেন টার্ম ইন্স্যুরেন্স, টু প্রোটেক্ট ডিজিজ হেলথ ইন্স্যুরেন্স, ডিসেবিলিটির জন্য আপনি কি সাজেস্ট করেছেন, যে ওটাও মিস করে গেছি আর কি। হ্যাঁ, ডিসএবিলিটির জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বিভিন্ন কোম্পানির আছে। পার্সোনাল অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনার ধরুন আমাদের ডেথ, অ্যাক্সিডেন্ট কিছু হলো, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কিন্তু সবসময় ডেথ হবে তার কোনো ব্যাপার নেই। সে হয়তো তার দেখা গেল একটা অঙ্গহানি হলো বা দুটো অঙ্গহানি অ্যাম্পুটেশন হলো, হলো, বা হ্যাঁ হয়তো দেখা ঠিক। গেল সে 3 মাস বা 6 মাস সে বাড়িতে পড়ে রয়েছে, কোনো কিছু কাজ করতে পারছে না, পুরো সম্পূর্ণ বেড রিডেন। তো এই যে সিচুয়েশন গুলো, সেখানে ক্ষেত্রে তার হয়তো রেগুলার সরকারি চাকরি না হলে তার হয়তো ইনকামও বন্ধ হয়ে যাবে। তো এই সিচুয়েশন গুলোর জন্য এই পার্সোনাল অ্যাক্সিডেন্ট ডিসএবিলিটি বা পার্মানেন্ট বা পার্সিয়াল ডিসএবিলিটি কভারের জন্য পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি বলে একটা পলিসি আছে, যেটা এই মুহূর্তে খুব পপুলার। তার মধ্যে অনেক ধরনের বেনিফিট দেওয়া হয়। একটা খুব পপুলার বেনিফিট দেওয়া হয় টিডিডি, টেম্পোরারি টোটাল ডিসএবিলিটি। টেম্পোরারি টোটাল ডিসএবিলিটি মানে হচ্ছে ধরুন কোনো কারণে সে এমন অ্যাক্সিডেন্ট বা এমন কিছু হয়েছে যেখানে সে ডাক্তার সার্টিফিকেট দিয়েছে নেক্সট 3 মাস বা 6 মাস সে বেরোতে পারবে না, সেখানে ক্ষেত্রে তার টোটাল সাম এশিউডের 1%, মানে ধরুন তার হয়তো দেওয়া আছে যে 50 লাখ টাকার কভারেজ আছে, সেখানে ক্ষেত্রে 50,000 টাকা করে প্রত্যেক সপ্তাহে সে নেক্সট 6 মাস ধরে পেয়ে যাবে প্রত্যেক সপ্তাহে। তো এটা হচ্ছে টিটিডি বেনিফিট বলে। তো এরকম ধরুন দুটো অর্গান হলো, সেখানে ক্ষেত্রে একটা সাম এশিউড থাকবে। একটা অর্গান হলে পার্সিয়াল ডিসএবিলিটি, পার্মানেন্ট ডিসএবিলিটি, এটা হচ্ছে একটা পার্ট যেটা এই প্ল্যানগুলোতে কভার করে। তো এগুলো একটা বেনিফিট যেটা আমাদের ডেথের ক্ষেত্রে যেমন টার্ম ইন্স্যুরেন্স, হেলথের ক্ষেত্রে যেমন আমরা মানে ডিজের ক্ষেত্রে যেমন হেলথ ইন্স্যুরেন্স, তেমনি ডিসএবিলিটির ক্ষেত্রে পার্সোনাল অ্যাক্সিডেন্ট পলিসি, এটা হচ্ছে আমাদের এই পার্টটা কভার করে। ঠিক আছে, ওকে, থ্যাঙ্কস এ লট। ওকে, থ্যাংক ইউ। বলুন, আর কারো কোনো প্রশ্ন? আমরা একদম শেষে চলে এসেছি। আমাদের আর কোনো প্রশ্ন আমাদের থাকলে কোনো অসুবিধা নেই। আপনাদের যে ফর্মটা গ্রুপে দেওয়া আছে, আপনারা ফিল আপ করে দিলে আপনার পার্সোনাল যা যা কোয়েরি থাকবে আমার টিম আপনাকে পুরো ক্লিয়ারলি দিয়ে দেবে, আপনাদেরকে কল করে নেবে এবং আপনাদেরকে পুরো মেসেজ পাঠিয়ে দেবে। আর যদি ফর্মটা বা কোনটা কিছু না পেয়ে থাকেন, আমাদের হেল্পলাইনে একটু ফোন করে জানিয়ে দেবেন, বা আমাকেও পার্সোনাল হোয়াটসঅ্যাপে টেক্সট করে দেবেন, আপনার মেলে বা হোয়াটসঅ্যাপে আমরা পাঠিয়ে দেবো। আর প্রত্যেক সপ্তাহে আমাদের প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করবেন। আমরা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে আমরা করি, এবং এর যেটা মিস করে থাকেন, যদি ঢুকতে দেরি হয়, পরবর্তীকালে ভিডিওটাও শেয়ার করি, যাতে আপনাদের কোনো জায়গায় বুঝতে পারলে আমরা ভিডিওটাকে ইউটিউবে পোস্ট করা হয়, আপনি সেটা পরবর্তীকালে দেখেও নিতে পারবেন। তাহলে আরো ক্ল্যারিটি আসবে আপনার ভবিষ্যতে। এবং আমাদের প্রোগ্রামটা অবশ্যই নিজেরা দেখবেন, অন্যদেরকেও রেকমেন্ড করবেন, আপনাদের ভাই বন্ধু আত্মীয় পরিজন প্রত্যেকেরই। এই কারণ আমাদের স্কুলে কলেজে কিন্তু এই মানি ম্যানেজমেন্ট শেখানো হয় না,
আমি নিজে 25 বছর প্রফেশনে আছি, আমি নিজেও অনেক পরে জানতে পেরেছি বলে কিন্তু আমার নিজের মানি ম্যানেজমেন্ট আজকে একটা স্টেপে আনতে পেরেছি। কিন্তু এই অ্যাওয়ারনেসটা যদি আজ থেকে 25 বছর আগে বা 30 বছর আগে বা তারও আগে যদি হতো, তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আরো বেটার করতে পারতাম। তো এটা যত আগে জানা যায় তত ভালো। তো এটাই সব থেকে বড় মেসেজ আপনাদের কাছে, এটা বলে এ করবো, আজকে প্রোগ্রামটা কনক্লুড করবো যে আপনারা নিজেরা অ্যাওয়ার হন, ব্যাপারে জানুন, অন্যদেরকে ইয়ে করুন। তো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আমরা প্রত্যেককে থ্যাংক ইউ জানিয়ে আমাদের সেশন শেষ করছি। আপনার কিছু শুভদীপ কিছু বলবেন না? আমরা শেষ করছি এখানে। আমি টিমকে বলবো আমরা শেষ করছি এখানে, একদম এতে আমরা একদম এন্ডে চলে এসেছি এবং আমাদের এখানে কনক্লুড করছি প্রোগ্রামটা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের প্রোগ্রামগুলোতে পার্টিসিপেট করবেন, ওরা সকলকে রেকমেন্ড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।